বিয়ে 2 দিনের মাথায় সদ্য বিবাহিত স্ত্রীর সামনে অয়ন তার প্রাক্তনের হাত ধরে তার অনামিকায় আংটি পরিয়ে দিয়ে এঙ্গেজমেন্ট সেরে ফেলল। অয়নের প্রাক্তন খুশিতে রিমির সামনে অয়নকে জড়িয়ে ধরল। রিমি দেখতে পেল তার স্বামীর ঠোঁটের কোণে অদ্ভুত হাসি ঝুলে রয়েছে। হয়তো নিজের ভালোবাসার মানুষটিকে পেয়ে রিমি ঠায় দাঁড়িয়ে দূর থেকে হাত বাস করে সবকিছু লক্ষ্য করছে। সমস্ত প্রেস মিডিয়া জড়ো হয়ে গিয়েছে ইতিমধ্যেই। হওয়াটাই স্বাভাবিক। শহরের নামকরা বিজনেস ওমেন রোহানা চৌধুরীর নাতি, ছোট নাতি অয়ন চৌধুরীর এঙ্গেজমেন্ট বলে কথা। রোহানা চৌধুরী অর্থাৎ চৌধুরী ফ্যাশন বর্তমানে বাংলাদেশের স্বনামধন্য একটি ফ্যাশন কোম্পানির মধ্যে অন্যতম। এই কোম্পানিকে রোহানা চৌধুরী নিজের পরিশ্রমে এত দূর নিয়ে এসেছে। রোহানা চৌধুরী হাসি মুখে অয়ন এবং অয়নের প্রাক্তন, যে এখন বর্তমানে অয়নের হবু স্ত্রী, তাকে সাথে নিয়ে মিডিয়ার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। 60 বছর বয়সে পা দিলেও সব দিক থেকে নিজেকে সবসময় ঠিক রাখেন রোহানা চৌধুরী। চুলগুলো খোপা করে সাদার মধ্যে গোল্ডেন কাতান শাড়িতে নিজেকে সজ্জিত করে রেখেছেন। কপালে লেপ্টে থাকা সামনে চুলগুলো কিছুটা পেকে গেলেও তা বেশ লক্ষ্য করা যায় না। অয়নের প্রাক্তন অর্থাৎ পায়েল রোজানা তো আজকে অনেক খুশি। অবশেষে সে তার ভালোবাসার মানুষকে পাচ্ছে। বারবার তার অনামিকায় হীরের আংটির দিকে তাকাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। অয়ন শুধু ঠায় দাঁড়িয়ে থেকে মিডিয়ার প্রশ্নের জবাব দিয়ে যাচ্ছে। এসব কিছুই পর্দার আড়াল থেকে খুব ভালো করে দেখতে পারছে রিমি। তার স্বামী এবং তার স্বামীর প্রাক্তন প্রেমিকার চর্চা চারদিকেই হচ্ছে। রিমির জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে এতক্ষণে বোধহয় হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দিত, কিন্তু রিমি তা কিছুই করল না। বরং চুপচাপ নিজের রুমে গিয়ে বসে পড়ল, যেন তার এতে কিছুই যায় আসে না। হ্যাঁ, প্রকৃতপক্ষে তার এসব বিষয় নিয়ে মাথা ঘামানোর সময় নেই। সে তো অন্য বিষয় নিয়ে চিন্তিত। 2 দিন হয়েছে তার বিয়ে হয়েছে অয়নের সাথে। যদিও এ বিয়েকে সে কিংবা অয়ন কেউই মানে না, এমনকি চৌধুরী বাড়ির কয়েকজন ছাড়া এবং রিমির বাড়ির লোকেরা ছাড়া তেমন কেউই জানে না অয়নের 2 দিন আগে বিয়ে হয়েছে রিমির সাথে। রিমির হঠাৎ করেই 2 দিন আগের কথা মনে পড়ে যায়। যেদিন রিমির জীবনটি হুট করে মন নিয়েছিল, সেদিন রিমির বিয়ে ছিল তার পছন্দের মানুষটির সাথে। পারিবারিকভাবে রিমির বিয়েটা ঠিক হয়েছিল। পারিবারিকভাবে বিয়ে ঠিক হলেও রিমির সাথে তার হবু স্বামী আমানের বেশ ভালোই সখ্যতা গড়ে উঠেছিল বিয়ের কয়েকদিন আগে। আমান ডাক্তারি পাশ করে একটি সরকারি হাসপাতালে ডাক্তার হিসাবে কেবল নিয়োগ হয়েছিল। রিমি এবং আমান বিয়ের কয়েকদিন আগে রোজ রাতে একবার একসাথে কথা বলতো। আমানের কণ্ঠ রিমির খুবই ভালো লাগতো। খুব মধুরতা নিয়ে সে প্রতিটা কথা বলতো। একদিন সে আনমনে আবদারের সুরে বলে ফেলেছিল, রিমি পাখি, শুনছি তুমি নাকি খুব সুন্দর গান করো। আমাদের বিয়ের প্রথম রাতে তুমি আমার জন্য গাইবে। আমি খানিকটা মুগ্ধ হয়েই শুনব। কি শোনাবে তো? রিমি লজ্জায় তখন কিছু বলেনি। বিয়ের দিন যখন রিমিকে সাজানো হচ্ছিল, তখন রিমির মা তার মেয়ের কাছে এসে মেয়ে থুতনি উঁচু করে চুমু খেয়ে বলে, আজ তুই পরের ঘরে চলে যাবি, আমাকে বলে যাস না মা। রিমি তার মাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বলল, তোমার যেমন আমি ছাড়া কেউ নেই, তেমনি আমারও তো তুমি ছাড়া কেউ নেই। তোমাকে কি করে বলি মা, তুমি তো আমারই সব, তাই না? আর আমি তোর কেউ না। কথাটি বলে রিমির মামা রুমে ঢুকলেন। রিমি তার মামাকেও জড়িয়ে ধরে নরম গলায় বলল, তা কি আমি একবার বলেছি মামা? তুমি তো ছোটবেলা থেকে আমাকে, আমার মাকে, আমার বোনকে আগলে রেখেছ। রিমির মামা কথাটি শুনে বাগ্নিকে অত্যন্ত স্নেহের সহিত মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। রিমি বুঝতে পারছে তার মামু নিজের চোখের জলকে লুকানোর বৃথা চেষ্টা করছে। ছোটবেলায় রিমির বাবা যখন ক্যান্সারে মারা যায়, তখন থেকে রিমির পরিবার তার মামার আশ্রয়ে থাকে। রিমির মামিও অনেক আগে পৃথিবীর মায়া ত্যাগ করেছে, তাই রিমির মা রিমির 2 মামাতো বোন এবং গোটা সংসারকে নিজের হাতে সামলায়। অপরদিকে অয়ন এবং তার রোহানা চৌধুরী সিলেটে এসেছিল কিছু কাজের জন্য। রোহানা চৌধুরী তার নতুন কোম্পানি তৈরি করার জন্যই সিলেটে মিটিং করতে এসেছিল অয়নকে নিয়ে। রিমির মামা এলাকার চেয়ারম্যান। অয়ন চৌধুরী এবং রোহানা চৌধুরীর মতো স্বনামধন্য ব্যক্তিরা তার এলাকায় এসেছে শুনে তিনি সঙ্গে সঙ্গে তার ভাগ্নির বিয়ের বিশেষ অতিথি হিসাবে দাওয়াত করে। যদিও অয়ন যেতে চাইছিল না, কিন্তু রোহানা চৌধুরীর জন্য সে বিয়েতে যায়। রিমি তার ঘরে বসে আছে। তখনই রিমির মামাতো বোন এসে বলে, আপাই, বিয়েটা হবে না। আমান ভাইয়া নাকি আজকে অস্ট্রেলিয়া চলে গিয়েছে কাউকে না জানিয়েই। রিমি কথাটি শুনে উঠে দাঁড়ায়, মাথা জিম ধরে যাচ্ছে। কথাটি তার হজম হচ্ছে না। এই তো রাতেই সে আমানের সাথে কথা বলল, এক রাতের মধ্যে কি এমন হয়ে গেল? রিমির মামাতো বোন বাহিরে চেঁচামেচি শুনে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। রিমি দপ করে বসে পড়ে। তার এখনো মাথা কাজ করছে না। আমান এমন একটা কাজ করলো তাও সে বুঝতেই পারছে না। রিমির মাথায় হাত দিয়ে বসে থাকে। সঙ্গে সঙ্গে ঘরটা অন্ধকার হয়ে যায়।
রিমি বুঝতে পারে লোডশেডিং হয়ে গেছে। তখনই কেউ তার রুমে প্রবেশ করে। রিমি বুঝতে পারে কোনো পুরুষ তার রুমে প্রবেশ করেছে, কিন্তু কে? অয়ন ফ্রেশ হওয়ার জন্য রিমির ঘরটায় বলে চলে আসে, কিন্তু অন্ধকারের জন্য কিছু দেখতে পারছে না। সে ফোনের লাইট অন করতে নিলে সঙ্গে সঙ্গে কিছুর সাথে পা বেজে রিমির উপরে বিছানায় পড়ে যায়। আচমকাই এমন হওয়াতে রিমিও হতবাক হয়ে যায়। বিপত্তি ঘটে তখন, যখন পাড়ার মহিলারা মোমবাতি নিয়ে রিমির ঘরে আসে। রিমি এবং অয়নকে এরকম আপত্তিকর অবস্থায় দেখে। সঙ্গে সঙ্গে তারা বাহিরের লোকদের ডেকে আনে। অয়ন সঙ্গে সঙ্গে রিমির উপর থেকে উঠে যায়। ততক্ষণে কারেন্টও চলে আসে। বাহিরের লোকেরা, রিমির মা এবং রিমির মামু এসে অয়ন রিমিকে একসাথে দেখে ফেলে। বাহিরের লোকেরা বলতে থাকে, এই মেয়ের হবু বর এমনি এমনি চলে যায়নি, সবকিছু জেনেই এই মেয়েকে বিয়ে করতে মানা করে দিয়েছে। সে মনে হয় জেনেই গিয়েছে এই মেয়ের রুহানা চৌধুরীর ছোট নাতির সাথে সম্পর্ক আছে। মুহূর্তে লোকেরা রিমির গায়ে চরিত্রহীনার ট্যাগ বসিয়ে দিল। রিমি ফুঁপিয়ে কেঁদে ওঠে। সে জানে এখন চাইলেও সে তাকে নির্দোষ প্রমাণ করতে পারবে না। অয়ন রাগে গর্জে উঠে দাঁড়িয়ে বলল, জাস্ট স্টপ ইট। আর ইউ গাইস টোটালি ম্যাড? আমি তো এই মেয়েকে চিনিই না, আমাদের কিভাবে সম্পর্ক থাকতে পারে? আরেকজন লোক বলে ওঠে, তা বললে কেন হবে, আমরা নিজেরা চোখে যা দেখলাম তাকে মিথ্যে? অয়ন সঙ্গে সঙ্গে লোকটার কলার চেপে ধরে বলে, হাউ ডেয়ার ইউ? আপনি আমাকে জাজ করার কে? হ্যাঁ, আপনি জানেন আমি কে? আমি এখন চাইলে সব কিছু মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারি, মাইন্ড ইট। লোকটি নিজের কলার ছেড়ে শক্ত গলায় জবাব দেয়, তা বললে কি করে হয়? ক্ষমতার জোরে একটা মেয়ের জীবনের সাথে খেলবেন আপনি? পারলে আমরা পুলিশে দিব, যদি আপনি এই মুহূর্তে মেয়েকে বিয়ে না করেন। অয়ন অবাকের সুরে বলল, বিয়ে? হ্যাঁ বিয়ে। আজকের ঘটনার পর তো এই মেয়ের কোথাও বিয়েই হবে না। এখন আপনাকে এই মেয়েকে বিয়ে করতে হবে। অয়ন চোখ মুখ শক্ত করে জবাব দেয়, হাউ ডেয়ার ইউ? আপনাদের সাহস হলো কি করে আমাকে থ্রেট দেওয়ার? ওকে আপনারা যা খুশি করেন, বাট আমি এই মেয়েকে কিছুতেই বিয়ে করব না। আপনারা আমার কিছুই করতে পারবেন না, বাট আমি চটে গেলে আপনাদের কি হবে সেটা একবার ভেবে দেখুন। ক্ষমতার জোরে আপনি একটা মেয়ের জীবন নষ্ট করবেন, আমরা তা কিছুতেই হতে দিব না। লোকটার কথার সাথে বাকিরাও মত দেয়। ততক্ষণে রুহানা চৌধুরীর কানেও সব কথা যায়। তিনি ঘরে ঢুকে বুঝতে পারেন পরিস্থিতি হাতের বাহিরে চলে গিয়েছে। অয়নও বেশ উত্তেজিত হয়ে পড়েছে ততক্ষণে, কিন্তু ব্যাপারটাকে যেভাবে হোক সামলাতে হবে। রুহানা চৌধুরীর ভাবনার মাঝে রিমির মামা মাথা নত করে রুহানা চৌধুরীর কাছে আকুতি পড়া কণ্ঠে বললেন, দয়া করে আমার ভাগ্নির জীবনটাকে নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করুন, দয়া করুন আমাদের উপর। রুহানা চৌধুরী কিছু একটা ভেবে দৃঢ় গলায় বলেন, বিয়েটা হবে, অয়নের সাথেই আপনার ভাগ্নির বিয়েটা হবে। রুহানা চৌধুরীর কথায় যেন পরিস্থিতির সঙ্গে সঙ্গে কিছুটা স্থির পর্যায়ে চলে যায়। সবাই থেমে গেল। অয়ন কিছু বলতে নিলে রুহানা চৌধুরী অয়নের হাত ধরে বাহিরে নিয়ে গিয়ে কিছু বলতে থাকলেন। অয়ন চুপ থাকলেও মুখে বেশ গম্ভীর্য এঁটে রেখেছে। রিমি তার মায়ের কাছে গিয়ে কান্নার সুরে বলে, মা বিশ্বাস করো, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, সবাই আমাকে ভুল বুঝছে। আমি জানি রে মা, কিন্তু নিজের মামার সম্মান রক্ষার জন্য হলেও বিয়েটা করে নে। মায়ের কথা শুনে রিমি তখন আর কিছু বলতে পারল না, কিন্তু তখনই তার মাথায় অন্য চিন্তা চলে আসে। ঠোঁটের কোণে আলতো হাসি ফুটে উঠল। আনমনে বলে উঠল, এই বিয়েটা আমি করব, অনেক পুরনো হিসেব বাকি আছে। সেদিনের ভাগ্যের অদ্ভুত খেলাতে রিমি এবং অয়ন বিয়ে নামক পবিত্র একটি বন্ধনে আবদ্ধ হয়ে যায়। যদিও অয়ন একবার রিমিকে দেখেনি কিংবা দেখার প্রয়োজনও বোধ করেনি, কেননা রিমি মাথায় ঘোমটা টেনে রেখেছিল। তাদের বাড়ির অদ্ভুত নিয়ম, বাসর রাতের আগ পর্যন্ত সেই সকাল থেকে ঘোমটা টেনে থাকতে হয় বউকে। তাই যখন অয়ন রিমির গায়ের উপর পড়ে গিয়েছিল তখনও রিমিকে দেখেনি। রিমি শুধু ঘোমটার আড়াল থেকে দেখেছিল অয়নকে। বেশ লম্বাটে, সুঠম দেহি, বেশ সুদর্শন একজন পুরুষ। বেশি পশা না হলেও কিছুটা হলুদ পশা গায়ের রং, নীল রঙের ব্লেজার পরেছিল। মুখ বেশ গম্ভীর। কবুল বলে অয়ন আর অপেক্ষা করল না, বেরিয়ে যায় সেখান থেকে সঙ্গে সঙ্গে। রুহানা চৌধুরী রিমিকে তাদের চৌধুরী বাড়িতে নিয়ে আসে। চৌধুরী বাড়িতে প্রবেশ করানোর আগেই তিনি বলেছিলেন, বাড়িতে প্রবেশ করার আগে আমার কিছু শর্ত রয়েছে। রিমি ব্রুকুসকে বলে, কি শর্ত? দেখো, আমি তোমার সাথে অয়নের বিয়েটা দিয়েছি কিছুটা বাধ্য হয়ে, কিন্তু অয়নের বিয়ে আগে থেকেই ঠিক হয়ে রয়েছে। 2 দিন পর ওর এঙ্গেজমেন্ট বিখ্যাত মডেল পায়েলের সাথে। তাই তুমি নিজেকে অয়নের বউ মনে করতে শুরু করো না। আমি এর বদলে তোমাকে অনেক টাকা দেব, তুমি শুধু অয়নকে ডিভোর্স দিয়ে চলে যাবে। আমার টাকা লাগবে না, আপনি শুধু 6 মাস আমাকে এ বাড়িতে থাকতে দিলেই হবে। চিন্তা করবেন না, কেউ জানবে না আমি অয়ন চৌধুরীর বউ। আপনাদের তো এত বড় বাড়ি, আমাকে 6 মাসের জন্য আশ্রয় দিতে পারবেন না? রিমির এমন কথায় ভড়কে যায় রুহানা চৌধুরী। ভীষণ অবাকে হয়, এই মেয়ে টাকার বদলে 6 মাস সময় চাইল কেন?
রিমির প্রস্তাবটা অদ্ভুত লাগলেও সেই মুহূর্তে রুহানা চৌধুরী রিমির কথায় রাজি হয়ে যায়। বাহিরে চেঁচামেচির শব্দে অতীত থেকে ফিরে আসে রিমি। একটা কথা মাথায় ভীষণভাবে ছড়া দিয়ে ওঠে। অয়নের জন্য সাথে অন্য মেয়ের বিয়ে ঠিক। এই কথাটি শুনে প্রেস মিডিয়া বাহিরে ভাইরাল করে দেয়। তাহলে তো রিমির বাড়ির লোক রিমিকে এই বাড়িতে থাকতে দিবে না, নিয়ে যাবে তাকে এখান থেকে। কথাটি ভেবে তরতর করে সে গামতে থাকে। সে দ্রুত পা চালিয়ে বাহিরে চলে যায়। রিমি বাহিরে পা দেওয়ার আগেই দেখতে পায় তার স্বামীর সাথে পায়েলের বিভিন্ন ঘনিষ্ঠ মুহূর্ত ক্যামেরায় বন্দী হচ্ছে। অয়ন পায়েলের কোমর জড়িয়ে সামনের দিকে ছবি তুলছে, অর্থাৎ ফটোশ্যুট চলছে তাদের। রিমি বাহিরে যেতে গিয়েও যায় না। সাংবাদিকরা জোর করে বিভিন্ন প্রশ্ন করছে রুহানা চৌধুরীকে। রুহানা চৌধুরীর কথার মাঝে ব্যাঘাত ঘটায় তার ছোট ছেলে আশরাফ চৌধুরী। আশরাফ তার মাকে কিছুটা দূরে নিয়ে গিয়ে বলতে থাকে, মা তুমি এসব এখন কি করছো? অয়ন এবং পায়েলের এঙ্গেজমেন্টের কথাটি যদি বাহিরে ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু আমাদেরই ক্ষতি। চারদিক শত্রুদের কোনো অভাব নেই। তারা যদি জেনে যায় পায়েল আমাদের বাড়ির বউ হতে চলেছে, তাহলে তারা কিছুতেই বিয়েটা হতে দিবে না। তুমি বুঝতে পারছো তো আমি কি বলছি? রুহানা চৌধুরী কিছুক্ষণ ছেলের কথা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করলেন। তারপর আফসোসের সুরে বললেন, আমার সত্যি বড় ভুল হয়ে গিয়েছে, আমাকে এক্ষুনি যেতে হবে। বাহিরে কথাটি ভাইরাল হলে চলবে না। বিয়েটা ভালোই ভালোই হয়ে যাক, তখন সবাইকে জানাবো। রুহানা চৌধুরী বাহিরে এসে সমস্ত প্রেস মিডিয়াকে ব্যাপারটি আপাতত নিউজ করতে নিষেধ করে দিলেন। সমস্ত প্রেস মিডিয়া রুহানা চৌধুরীর কথায় আস্তে আস্তে পার্টি ত্যাগ করে চলে যায়। এতে রিমি কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাহিরে তাকে আর যেতে হলো না। 2 দিন ধরে বিশাল চৌধুরী বাড়িতে সে এসেছে, কিন্তু কোনার একটি ঘরটাতে সে 2 দিন ধরে আছে, বাহিরে বের হয়নি। এই কোনার ঘরটি বলতে গেলে প্রায় 2টি রুমের সমান, তাই রিমির এই ঘরটাতে থাকতে তেমন অসুবিধা হয় না। সার্ভেন্ট এসেই খাবার তার রুমে দিয়ে যায়। এই 2 দিন অয়ন ও রিমিকে একটি বারের জন্য দেখেনি। অয়নের কাছে রিমি শুধুই একজন অপরিচিত ছাড়া আর কিছুই না। ইতিমধ্যে রুহানা চৌধুরী তাদের ডিভোর্সের কার্যক্রম শুরু করে দিয়েছে। যদিও বিয়ে 6 মাসের আগে ডিভোর্স হয় না, কিন্তু রুহানা তার ক্ষমতার জোরে 3 মাসে রিমি এবং অয়নের ডিভোর্স করিয়ে দিবেন। কিছুক্ষণের মাঝে অনুষ্ঠানের সমাপ্তি ঘটল। গেস্টরা আস্তে আস্তে চলে যায়। গেস্টরা চলে যেতে অয়ন পায়েলের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। অর্থাৎ হঠাৎ করে এমনটা হওয়ায় পায়েল নিচে পড়তে গিয়েও নিজেকে সামলে নেয়। অয়ন নিজের পোশাক ঝাড়তে ঝাড়তে পায়েলের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলে, এতক্ষণ ধরে শুধুমাত্র গ্র্যান্ডমার কথায় তোমার মতো নোংরা মেয়েকে আমি সহ্য করেছি, অ্যান্ড বিয়েও করতে চাচ্ছি, বাট তুমি ভেবো না বিয়ে করলে এই অয়ন চৌধুরীর কাছে তুমি ঘেঁষতে পারবে। আজকে শুধু সহ্য করলাম, বাট নেক্সট টাইম যেন আমাকে ট্রাস্ট করার সাহস না হয়, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তোমার সাথে। কথাটি বলে হনহন করে উপরে চলে গেল অয়ন। পায়েল অসহায় দৃষ্টিতে অয়নের পানে চেয়ে রইল। অয়নের ছোট কাকি রোজা চৌধুরী পায়েলকে দেখে মুখ বেঁকায়। রুহানা চৌধুরী পায়েলকে শান্ত হতে বলে উপরের দিকে চলে যায়। তিনি জানেন এখন তার নাতি ঠিক কী করতে পারে। অয়নের ঘরে এসে তিনি থেমে যান। অয়ন তার সুবিশাল ঘরটিকে তছনছ করে দিচ্ছে মুহূর্তেই। রুহানা চৌধুরী তপ্ত শ্বাস ফেলেন। এটাই স্বাভাবিক। অয়ন একবার রেগে গেলে তাকে রুহানা চৌধুরী ছাড়া কেউই সামলাতে পারে না। সেদিন রুহানা চৌধুরীর কথায় বিয়ে করলো, অফিসে গিয়ে জিনিসপত্র ভেঙে ফেলেছে। 2 জন গার্ডকে অয়নকে ধরতে নিলে রাগের মাথায় 2 জন গার্ডের পায়েও গুলি করে দিয়েছে। এতটাই ভয়ঙ্কর রাগ তার। যদিও ভয়ঙ্কর রাগের সাথে এখনও অবধি পরিচিত নয় রিমি। রুহানা চৌধুরী এগিয়ে অয়নকে শান্ত করার প্রচেষ্টা করিয়ে বিছানায় বসিয়ে দিলেন। অয়ন রাগে ফুসফুস করছে। তপ্ত নিঃশ্বাস ফেলে ক্ষিপ্ত সুরে বলে, আই সবার গ্র্যান্ডমা, ওই নোংরা মেয়ে যদি আবারও আমাকে টাচ করে আমি জাস্ট ওকে মেরেই ফেলবো। আর সবাই কি বলা বলি করছে, ওই মেয়ে নাকি আমার এক্স গার্লফ্রেন্ড। লাইক সিরিয়াসলি? তুমি জানো? আমিও জানি ওই মেয়েটার সাথে আমার কোনো রকমের কোনো রিলেশন ছিল না। ও নিজেই মিডিয়াতে এসব আজগুবি কথা ছড়িয়েছে। শান্ত হও অয়ন, এতটা রেগে গেলে কি হয় বলো? আমি সবটাই জানি। পায়েলের সাথে তোমার তেমন কিছুই নেই। পায়েলে বারবার তোমাকে পছন্দ করতো। ছোটবেলা থেকে একসাথে পড়াশোনা করেছ। এই মুহূর্তে আমাদের কোম্পানি পায়েলকে কতটা জরুরি তা তো বুঝতেই পারছো। আমাদের কোম্পানি এখন উন্নতির শীর্ষে, তার কিছুটা অবদান পায়েলেরও আছে। কেননা পায়েল শুধুমাত্র আমাদের ফ্যাশন হাউসের পক্ষ থেকে মডেলিং করে। বড় বড় কোম্পানি তাকে বড় অ্যামাউন্ট দিয়েও হায়ার করতে পারছে না। এখন যদি পায়েল আমাদের হয়ে কাজ না করে তাহলে আমাদের কোম্পানির বড় ক্ষতি হয়ে যাবে। পায়েল তো তোমাকে ভালোবাসে, তাই সেই শর্ত জোরে দিয়েছে তুমি তাকে বিয়ে না করলে সে কিছুতেই আমাদের কোম্পানির হয়ে কাজ করবে না। তাই না চাইলেও বিয়েটা তোমাকে করতেই হবে অয়ন। আমার অনেক পরিশ্রমের কোম্পানি এটা। শেষের কথাটা কিছুটা কঠোর গলায় বললেন রুহানা চৌধুরী। অয়নের রাগ কমেনি।
বরং সময়ের সাথে সাথে তা আরও বৃদ্ধি পাচ্ছে দ্বিগুণভাবে। রুহানা চৌধুরী উঠে দাঁড়িয়ে অয়নের হাতে একটি ওষুধ দিলেন। অয়ন পানি দিয়ে ওষুধটি খেয়ে নিল। আস্তে আস্তে কিছুটা শান্ত হলো সে। শান্ত হয়ে বলে, তুমি আমার সব গ্র্যান্ডমা। আমি কখনো কাউকে পরোয়া করিনি আর করবও না। তোমার জন্য আমি সব কিছুই করতে পারি। বিয়েটা কবে আমাকে বলে দিও। আমাকে আর এসবের ব্যাপারে জড়িও না। তোমার এবং ওই মেয়ের ডিভোর্সের আগে বিয়েটা দিতে পারবো না, তাই 3 মাস পরে ধুমধামের সাথে বিয়ে হবে। মেয়েটাকে ওর টাকা বুঝিয়ে দিও। নিশ্চয় মেয়েটার ডিভোর্সের বদলে অনেক টাকা চেয়েছে। আচ্ছা, কি নাম জানো মেয়েটার? রুহানা চৌধুরী কিছু বলার আগে তার ছোট ছেলে মাঝখানে পড়ন কেটে বলল, রিমি মেয়েটার নাম। রিমি নামটা শুনে বুকটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। বিয়ের সময়ও এই নামটি শুনেছিল, যদিও ততটা গুরুত্ব দেয়নি তখন। বর্তমানেও মেয়েটির ব্যাপারে কোনো প্রকার কৌতূহল নেই অয়নের। সে দ্রুত পায়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। বাড়ির কেউ চাইলেও তাকে আটকাতে পারে না। বাপ মা মরা ছেলে সে। ছোটবেলায় কোনো এক কারণে তার মা বাবা মারা গিয়েছে। তখন থেকে একরক্ষা এবং জেদিতে পরিণত হয়েছে সে। তাকে শুধু রুহানা চৌধুরী সামলাতে পারেন। রিমি নিজের রুমের সেলফ থেকে বই বের করে পড়তে থাকে। এ বাড়িতে সে অন্য একটি উদ্দেশ্যে আসলেও সে ঢাকাতে পড়তেও এসেছে। ছোটবেলা থেকে তার স্বপ্ন ডাক্তারি নিয়ে পড়বে। সে অনুযায়ী সে যথেষ্ট ভালো ফলাফলও করেছে এবং ঢাকার স্বনামধন্য একটি হসপিটালে সে চান্সও পেয়েছে। পরশুদিন তার প্রথম ক্লাস। রুহানা চৌধুরীকে এ বাড়িতে থাকার সাথে সাথে সে যেন লেখাপড়ার সুযোগটিও পায়, সে শর্তটিও জুড়ে দিয়েছিল। নিঃসন্দেহে সেদিন রুহানা চৌধুরী শর্তটি মেনে নেয়। রিমি বই পড়ছিল, তখনই গাড়ির শব্দে তার চোখ জানালার দিকে যায়। অয়ন ব্লেজারটি হাতে নিয়ে গাড়িতে উঠে এক টানে গাড়ি নিয়ে বাড়ির গেট দিয়ে বেরিয়ে পড়ে। রিমি সেদিন খেয়াল করে না, বইয়ে মনোযোগ দেয়। সকাল সকাল অয়ন বাগানে বক্সিং গ্লাভস পরে একের পর এক পাঞ্চ মেরে যাচ্ছে। পরনে তার গায়ে সাদা স্লিভ কটন শার্ট, যা তার পেশিবহুল গায়ের সাথে লেগে রয়েছে। পশা চেহারাটি কিছুটা ঘামাট্ট, কিন্তু তেজ প্রখর। যে কোনো রমণী এমন অবস্থায় দেখে নিশ্চিত নিজের মন দিয়ে বসবে অয়ন নামক যুবকের কাছে। অয়নদের বাগানটি বেশ সুবিশাল। এই বাগানের পরপর 3-4টা বড় বড় হোটেল করা যাবে। বাগানের চারপাশে গাছরা ছড়িয়ে ছিটিয়ে আছে। রিমি সবেমাত্র ঘুম থেকে উঠেছে। গায়ে ওড়না পেঁচিয়ে বারান্দায় এসে দাঁড়ায়। মুখে এখনো ঘুমের রেশ কাটেনি। বারান্দায় এসে তার মনটা উৎফুল্ল হয়ে যায়। গাছের নির্মল বাতাস তার হৃদয়টাকে নাড়িয়ে তুলছে। সে আঁখি জোড়া বন্ধ করে নেয়। অপরদিকে অয়ন তার প্র্যাকটিস করে খানিকক্ষণ বিরতি নিয়ে একজন সার্ভেন্টের কাছ থেকে ফলের জুস নিয়ে তা পান করতে করতে এগোতে থাকে। হঠাৎই তার চোখ আটকে যায় সামনের বারান্দায় থাকা রমণীর দিকে। রমণী তার আঁখি জোড়া বন্ধ করে রেখেছে। চোখ বন্ধ রেখেও ঠোঁটের কোণে মিষ্টি হাসি ঝুলে রয়েছে। দেখে মনে হচ্ছে সদ্য ঘুম থেকে উঠে এসেছে। চুলগুলো এলোমেলো, মুখে কি সুন্দর হাসি। অয়ন শুকনো ডেকগুলো, বুকটা কেমন সিনসিন করছে। সে অপলক রমণীটির দিকে তাকিয়ে থাকে, কিন্তু তাতে ব্যাঘাত ঘটিয়ে রমণীটি নিজেই ঘরের দিকে চলে যায়। অয়ন কোনো এক প্রকার ঘরে চলে গিয়েছিল। সে ঘর থেকে ফিরে আসে। প্রচণ্ড বিরক্ত হয় সে। মেয়েটার এত সাহস হলো কি করে অয়ন চৌধুরীর কাজে ব্যাঘাত ঘটায়? কিন্তু কে মেয়েটি? তাকে তো আগে কখনো সে দেখেনি। মনে একঝাঁক প্রশ্ন যুবকের। সে হাত নাড়িয়ে সার্ভেন্টকে ডেকে প্রশ্ন করে, মেয়েটি কে? কোন মেয়েটি স্যার? যে মেয়েটি বারান্দায় দাঁড়িয়েছিল। ওর নাম তো রিমি। 2 দিন আগে রুহানা ম্যামের সাথেই এই বাসায় এসেছে। অয়ন স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। এই নামটি সে আগেও শুনেছিল। হ্যাঁ, মেয়েটি তো তার স্ত্রী। হ্যাঁ, তার বর্তমান স্ত্রী। অয়ন আনমনে বলে ওঠে, রিমি, রাইট? নামটা বেশ ছোট। কথাটি বলেই থেমে যায় অয়ন। তৎক্ষণাতে মুখে হাসি ফুটে ওঠে তার। বিড়বিড় করে আওড়াতে থাকে, রিমি পরি? এবার ঠিক আছে, আমি তোমাকে নামিয়ে ডাকবো। শুনছো পরি? মাঝরাতে নিজের স্বামীকে দেখে বরকে গেল রিমি, যার কয়েকদিন পর অন্য একটি মেয়ের সাথে বিয়ে। সে হঠাৎ এত রাতে তার ঘরে কি করছে? নানান প্রশ্ন রিমির মাথায় ঘুরপাক খাচ্ছে। সে এদিক ওদিক তাকাচ্ছে। বই নিয়ে পড়ছিল সে। কালকে তার প্রথম ক্লাস মেডিকেল কলেজে। বেশ উত্তেজিত আসছে, কিছুটা খুশিও। অবশেষে তার লক্ষ্যের দিকে পা বাড়াতে চলেছে, কিন্তু দরজায় নিজের স্বামীকে দেখে বই রেখে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়। অয়ন সাদা ব্লেজার গায়ে জড়িয়ে ডুলু ডুলু পায়ে রিমির দিকে এগিয়ে আসছে। রিমি বুঝতে পারছে অয়ন অতিরিক্ত মদ্যপান করে ফেলেছে, যার ফলে সে এত রাতে রিমির ঘরে এসেছে ভুলে। না হলে রিমি এ বাড়িতে এসেছে 3 দিন হলো। কই, অয়ন তো একবারও রিমিকে দেখার কিংবা রিমির খোঁজখবর নেওয়ার প্রয়োজন বোধ করেনি। যদিও এতে রিমির কিছুই যায় আসে না। অয়ন দৃঢ় পায়ে এগিয়ে আসতে দেখে রিমিও বয়ে পিছাতে শুরু করে। যতই হোক সে তো একজন মেয়ে। রিমি পিছাতে পিছাতে দেওয়ালে তার পিঠ ঠেকে যায়।
অয়নও এক হাত দেওয়ালে রেখে রিমিকে তা নিজের বন্দি করে ফেলল। রিমি চটপট করতে করতে বলে ওঠে, কি করছেন কি? সরুন বলছি। এত রাতে আপনি আমার ঘরে কেন? কেউ দেখলে কি ভাববে? অয়ন নিরুত্তর। সে কোনো প্রকার জবাব দেয় না। সে আপন মনে তার সামনে থাকা রমণীকে দেখে যাচ্ছে। সকালে সার্ভেন্টের কাছ থেকে রিমির কথা শোনার পর রিমিকে এক পলক দেখা লোভ সামলাতে পারেনি সে। অয়ন খুব ভালো করে দেখতে পায় তার সামনে থাকা রমণীর মুখশ্রীতে ভয় স্পষ্ট। কেউ ভয় পেলেও তাকে এতটা স্নিগ্ধ লাগে আগে জানত না। অয়ন ভীত চেহারায় রমণী এদিক সেদিক তাকাচ্ছে। যুবক আরেকটু এগিয়ে নরম গলায় বলল, ভয় পেলে যদি তোমাকে এতটা স্নিগ্ধ লাগে তবে আমি তোমাকে প্রতিদিন ভয় দেখাবো। রিমি আরেক দফা বর্গে যায় অয়নের কথায়। লোকটা বলছেটা কি? অয়ন রিমির কাছাকাছি এসে বলে, তুমি আমার ওয়াইফ রাইট? কিছুদিনের জন্য হলেও তুমি মিসেস অয়ন চৌধুরী। সেই কিছুদিনের অয়ন চৌধুরীকে দেখতে চলে এলাম এত রাতে। আমি কিন্তু ড্রাঙ্ক করে ভুলে চলে আসিনি। অয়ন চৌধুরী ড্রিঙ্কসটাকে কন্ট্রোল করতে পারে, কোনো নেশা তাকে নেশাগ্রস্ত করতে পারে না। রিমি কিছু বলে না, শুধু পিটপিট করে চেয়ে থাকে অয়নের দিকে। অয়নের মতিগতি বোঝার প্রচেষ্টায় থাকে, কিন্তু সে ব্যর্থ। কিছুই বুঝতে পারল না সে। অয়ন আবার দৃঢ় গলায় বলে, পরীর থেকেও অধিক সুন্দর তুমি। আমি তোমায় রিমি পরি বলে ডাকবো। অয়নের কথাটি শুনে চোখ বড় বড় হয়ে যায় রিমির। অয়ন বলছেটা কি? সে কঠোর গলায় বলে, আমি কি পরি নাকি তাদের মতো উঠতে পারি? আমাকে কেন রিমি পরি বলে ডাকবেন? অয়ন বিরক্ত হলো। প্রচণ্ড রকমের বিরক্তিতে তার মুখশ্রী লাল টকবক করে। সে হঠাৎই রিমির গাল চেপে ধরে বলে, আমার মুখের উপর একটা কথাও বলবা না তুমি। আমি তোমার থেকে পারমিশন চাইনি, জাস্ট বলে দিলাম। অতিরিক্ত কোনো কথা বলবে না। মুখের উপর কথা বলা আমার পছন্দ নয়, মাইন্ড ইট। কথাটি বলে অয়ন রিমিকে ছেড়ে দেয়। দূরে সরে গিয়ে গটগট করে বেরিয়ে যায় ঘর থেকে। রিমি গালে হাত দিয়ে অয়নের সামনে দাঁড়িয়ে দেখে গালে আঙুলের ছাপ পড়ে গিয়েছে। লোকটা কি পাগল নাকি অন্য কিছু? এভাবে তার উপর হুকুম জারি করলো? এত সাহস হলো কি করে লোকটার? রিমির প্রচণ্ড রাগ হলেও সে তা কিছুক্ষণের জন্য দমিয়ে রাখে। লোকটা আবারও অসভ্যতামি করলে পরের বার আর ছাড় দেবে না সে। রুহানা চৌধুরী নিজের ছেলের সাথে বসে কফি খাচ্ছেন এবং অফিসের ব্যাপারে কথা বলছেন। পায়েলও তাদের সাথে রয়েছে। রিমি কাঁধে ব্যাগ ঝুলিয়ে এবং ডক্টরের অ্যাপ্রন হাতে নিয়ে সিঁড়ি দিয়ে নামছে। রিমিকে দেখে পায়েলের ভীষণ রাগ হয়। মেয়েটাকে একদমই দেখতে পারে না সে। মেয়েটার সাথে অয়নের বিয়ে হওয়ায় তার সাথে অয়নের বিয়ের ডেটটা পিছিয়ে গিয়েছে। না হলে সে কবে পেয়ে যেত তার অয়নকে? পায়েল কিছু বলতে নিলেই হাত চেপে ধরে রুহানা চৌধুরী। চোখের ইশারায় চুপ থাকতে বলে। পায়েলও চুপ করে যায়। রুহানা চৌধুরী রিমির দিকে তাকিয়ে গম্ভীর সুরে বললেন, তুমি কি কলেজে যাচ্ছ? জি, আজকে থেকে আমার প্রথম ক্লাস শুরু। রুহানা চৌধুরী আলতো হাসেন। গম্ভীরতাকে দূর করে উনি অতি ক্ষীণ সুরে বলেন, কলেজে যাচ্ছ ভালো কথা। পড়াশোনা করো, থাকো, খাও, আমার কোনো সমস্যা নেই। ডিভোর্সের কথাটি মনে আছে তো? রিমিও প্রতি উত্তরে মুচকি হেসে বলে, কখন কোথায় সাইন করতে হবে বলে দিন, আমি করে দিব। আসছি। কথাটি বলে রিমি দৃঢ় পায়ে স্থান ত্যাগ করে নিজের গন্তব্যের দিকে রওনা হয়। পায়েল রিমি যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে থাকে। মেয়েটার মনে নিশ্চয়ই কিছু একটা চলছে, কিন্তু কি? পরক্ষণে নিজের ভাবনাকে দূরে ঠেলে রেখে আবারও রুহানা চৌধুরীর কথায় মনোযোগী হয়। পায়েলের চৌধুরীর পেশন থেকে শুট আসে সামনের সপ্তাহে, তাও আবার সেই কানাডায়। এমনিতে অয়নের গলায় একটা মেয়ে ঝুলে আছে। যতক্ষণ পর্যন্ত অয়নের ওই মেয়ের সাথে ডিভোর্স না হয়ে পায়েলের সাথে বিয়ে হচ্ছে, ততক্ষণ পায়েল কিছুতেই শান্তি পাবে না। রুহানা চৌধুরী তাকে ভরসা দিলেন যেন পায়েল নিশ্চিন্তে কানাডায় চলে যায়। অয়নের ডিভোর্সটা তিনি সঠিক সময়ে যেন হয়ে যায় সেদিকে সম্পূর্ণ খেয়াল রাখবেন তিনি। রিমি অ্যাপ্রন হাতে নিয়ে মেডিকেল কলেজের সামনে দাঁড়ায়। সে তার স্বপ্নের অনেকটাই কাছে চলে এসেছে। এই মেডিকেল কলেজেই তার স্বপ্নের দিকে ধাবিত করবে। রিমি আল্লাহর নাম করে কলেজের ভিতরে ঢুকে পড়ে। ঢুকেই তার সর্বপ্রথম চোখ যায় তার বেস্ট ফ্রেন্ড জয়িতার দিকে। জয়িতা রিমিকে দেখে জড়িয়ে ধরে। রিমিও জয়িতাকে পরম আনন্দের সাথে জড়িয়ে ধরে। কতদিন পর দুই বান্ধবীর দেখা। জয়িতা হাসি মুখে বলে, তুই একা যে? জিজু কোথায়? সেদিন তো তোর বিয়েতে অসুস্থতার জন্য থাকতে পারিনি। শুনলাম তোর বর নাকি এক্সচেঞ্জ হয়ে গেছে, মানে অন্য কারোর সাথে হয়েছে। যতটুকু শুনেছি সে ঢাকাতেই থাকে। তোদের মধ্যে সব ঠিক তো? মানে সেই জিজু তোকে মেনে নিয়েছে তো? একসাথে এত প্রশ্ন করায় কিছুটা বিরক্ত হয় রিমি। জয়িতাকে দেখে বেশ আগ্রহী মনে হচ্ছে, হওয়াটাই স্বাভাবিক। নিজের বেস্ট ফ্রেন্ডের বিষয় বলে কথা। রিমি জয়িতাকে শান্ত করে বলে, একটু শান্ত হ, সব বলবো আমি তোকে। এখন আপাতত ক্লাসে চল, ফার্স্ট ক্লাস লেট হওয়াটা ঠিক হবে না। জয়িতা সায় দিলেও তার বকবক কমে না। সে আপন মনে বলতেই থাকে। এবারের বিষয়টি হচ্ছে তাদের প্রফেসরকে নিয়ে।
জানিস রিমু, আমাদের প্রফেসর মানে এই মেডিকেলের মালিক দ্য গ্রেট হার্ট সার্জন এআরসি আজ আমাদের ক্লাস নেবে। তুই ভাবতে পারছিস? উনি তো মিডিয়ার সামনেই আসেন না। ওনাকে নিয়ে যা লেখালেখি হয় সব কাগজে। কেমন একটা রহস্যময়ী হয়ে থাকেন সবসময় উনি। ওনার ক্লাস আজ পর্যন্ত যারা যারা করেছে সবাই ওনার টিচিং স্কিলে মুগ্ধ। শুধু কি তাই, মেয়েরা তো বলতে গেলে ওনাকে চোখ দিয়ে গিলে খায়। আমিও আজকে ওনাকে দেখতে পাবো। ইস, ভাবতে কেমন একটা লাগছে। বাই দা ওয়ে রিমু, তুই কিন্তু ওনার দিকে তাকাবি না, বুঝলি? তুই এখন বিয়েত্তা মহিলা, পারলে ওনাকে জিজুর নজরে দেখবি। দেখি ওনাকে আমি পটাইতে পারি নাকি। জয়িতার কথা শুনে রিমি হাসতে হাসতে ক্লাসে ঢুকে। সে জানে তার বান্ধবী এমনই, যদিও ডক্টর এআরসিকে নিয়ে তার বেশ কৌতূহল রয়েছে। খবরের কাগজে তার ব্যাপারে অনেক পড়েছে রিমি। রিমি কথাটি ভাবতে ভাবতে ক্লাসের পিছনের বেঞ্চে বসে পড়ে। ক্লাসের লাস্ট বেঞ্চে সে এবং জয়িতা বসে আছে। ক্লাসরুমটা বেশ বড়। সবাই নিজেদের মধ্যে কথা বলছিল, কিন্তু হঠাৎ করে তারা চুপ হয়ে যায়। কেননা কিছুক্ষণ আগে একজন স্টাফ এসে জানায় প্রফেসর এসিএইচ কিছুক্ষণের মধ্যে ক্লাসে ঢুকবেন। সবাই যেন চুপ থাকে, তাই সবাই চুপই আছে। তখনই প্রফেসরের আগমন ঘটে। অত্যন্ত স্টাইলের সাথে হেঁটে সে ক্লাসে ঢোকে। তাকে দেখেই তো রিমি প্রফেসর রূপে নিজের স্বামীকে দেখে হতভম্ব হয়ে যায় রিমি। তার চোখ বড় বড় হয়ে যায়, মাথা কেমন যেন তার ঘুরাচ্ছে। প্রফেসর ডক্টর এআরসি আর কেউ নয়, বরং সদ্য বিবাহিত স্বামী অয়ন চৌধুরী। রিমি এখনো হতভম্ব হয়ে তাকিয়ে আছে। অয়নকে দেখে সবাই একসাথে উঠে দাঁড়িয়ে সম্মান জানালো। রিমি এখনো ঠায় বসে আছে, যেন সে পৃথিবীর অষ্টম আশ্চর্য কিছু দেখে ফেলেছে। হ্যাঁ, অয়নকে সে চিনে, শহরের নামকরা বিজনেস ওম্যান রোহানা চৌধুরীর ছোট নাতি হিসেবে। কিন্তু যাকে নিয়ে সে এত খবরের কাগজ পড়েছে, যার ক্লাস পাওয়ার জন্য সে কত কাঠখড় পুড়িয়ে মেডিকেলে ভর্তি হয়েছে, সে অয়ন নিজের কাছে নিজেকেই কেমন বোকা বোকা লাগছে রিমির। সে আদৌ ঠিক দেখছে, নাকি অতিরিক্ত উত্তেজনায় তার চোখের সমস্যা দেখা দিচ্ছে? রিমি বারবার চোখ কসলাচ্ছে, কিন্তু না, কোনো কিছুর পরিবর্তন হচ্ছে না। বরং বারবার অয়নকে স্পষ্ট দেখতে পারছে সে। জয়িতা রিমির এমন ব্যবহারে কিছুটা হকচকিয়ে রিমিকে বারবার খোঁচাতে শুরু করে। রিমি তৎক্ষণাৎ নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে। জয়িতা পিস পিস করে বলতে থাকে, কি শুরু করছিস কি? হ্যাঁ, এরকম কেন করছিস? ডক্টর এআরসি কিভাবে অয়ন চৌধুরী হতে পারে? উনি তো রুহানা চৌধুরীর ছোট নাতি। রিমি কিছুটা অবাক হয়ে অয়নের দিকে তাকিয়ে কথাটি বলে। জয়িতাও কিছুটা অবাক হলে পরক্ষণে বলে ওঠে, হ্যাঁ, কিছুটা আশ্চর্যের বিষয় হলেও এটাই সত্যি। ওনার পুরো নাম তো ডক্টর অয়ন রওনাক চৌধুরী। সবাই ওনাকে ডক্টর এআরসি বলেই চেনে। রিমি জয়িতার কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে। অয়ন লোকটাকে কেমন যেন রহস্যময়ী চরিত্র মনে হচ্ছে তার কাছে। রিমি গাড় গড়িয়ে ক্লাসের সবাইকে পরখ করে নিল। অনেকে হা হয়ে অয়নের দিকে তাকিয়ে আছে। অয়ন সাদা অ্যাপ্রন পরে দাঁড়িয়ে আছে, সবার উদ্দেশ্যে লেকচার দিচ্ছে। সবাই কি সুন্দর তা গিলছেও। গিলাটাও স্বাভাবিক, ইয়ান প্রফেসর বলে কথা। কিছু কিছু মেয়েরা তো ডক্টর এয়ার্সের ফার্স্ট ক্লাস মিস করবে না বলে সকাল সকালে এসে ক্লাসে পৌঁছে গিয়েছিল। রিমি নিজের পাশে জয়িতার দিকে একবার তাকাই। জয়িতাও তার গালে হাত দিয়ে এক দেন অয়নের দিকে তাকিয়ে আছে। রিমি জয়িতাকে মৃদু ধাক্কা দিয়ে বলে, এত বড় হা করিস না, মশা ঢুকে যাবে কিন্তু। জয়িতা বিরক্ত হলো, যাকে বলে চরম বিরক্ত। তবুও রিমির কথার উত্তর দিল। নাক মুখ হিসে অয়নকে দেখতে লাগলো। হঠাৎই অয়ন গম্ভীর সুরে বলল, মিস রিমি। অয়নের মুখে নিজের নাম শুনে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো রিমি। অয়ন গম্ভীর মুখে প্রথম বেঞ্চটাকে ইশারা করে বলল, কাম ফার্স্ট। রিমি গুটিসুটি পায়ে কথা না বাড়িয়ে সামনের দিকে এসে বসলো। অয়ন আরেকটি অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসলো। রিমিকে সামনের বেঞ্চে বসিয়ে বাকিদের কিছুটা দূরে যেতে বলল। সবাই রিমি থেকে কিছুটা দূরত্ব নিয়ে বসলো। সামনের বেঞ্চে রিমি ব্যতীত কেউ নেই। রিমি অবাক হয়ে বলে, আমাকে সামনে কেন বসালেন? অয়ন বাঁকা হেসে বলে, যেন আপনাকে খানিকক্ষণ মন ভরে দেখতে পারি। অয়নের কথাতে পুরো ক্লাস বড় বড় চোখ দিয়ে রিমির দিকে তাকালো। রিমিও খানিকটা অস্বস্তিতে নিচু হয়ে রইল। লোকটা বলছেটা কি? লোকটার মাথার নিশ্চয়ই সমস্যা রয়েছে। অয়ন গলায় পুনরায় গম্ভীর্য ভাব এনে বলল, আমার ক্লাসে কথা বলা আমি একদমই পছন্দ করি না মিস রিমি, কিন্তু আপনি পিছনে বসে ননস্টপ কথা বলে যাচ্ছিলেন। আপনি কি ভাবলেন আমি কি কিছুই দেখি না? তাই আপনাকে এবার সামনে এনে বসালাম, দেখি আপনি কিভাবে কথা বলেন। অয়ন কথাটি বলে পুনরায় তার লেকচারে মনোযোগ দিল। অয়নের কথাতে পুরো ক্লাস রিমির দিকে চোখ সরিয়ে ক্লাসে মনোযোগ দিল। রিমিও খানিকটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে ক্লাস করলো মনোযোগ দিয়ে। রিমি মনোযোগ দিয়ে আজকের প্রতিটা ক্লাস করেছে। প্রথম দিন হিসাবে ভালোই কাটছিল তার আজকের দিনটি, কিন্তু বিপত্তি ঘটল তখন, যখন একজন মহিলা ডক্টর এসে জানালো ডক্টর এআরসি নাকি প্রতি বছর
নতুন স্টুডেন্টদের মাঝে নিজের অ্যাসিস্ট্যান্টকে নির্বাচন করে থাকে। সেই আরসি অ্যাসিস্ট্যান্ট করে অনেক কিছুই শিখতে পারবে। ক্লাসের সবাই অনেক আনন্দিত ছিল, বিশেষ করে তো মেয়েরা। তাদের মধ্যে কেউ সর্বক্ষণ ডক্টর এয়ারসির সহকারী হবে। কিন্তু মহিলা ডক্টরটি যখন রিমির নাম বলল, তখন তাদের আনন্দ নিমিষেই মাটি হয়ে যায়। যদিও জয়িতা খুশি তার বান্ধবী এত বড় সুযোগ পেয়েছে বলে। রিমির মাথায় হাত দিয়েছে। ক্লাসের মেয়েরা কেমন হিংসার চোখে তার দিকে চেয়ে আসে। রিমি বিড়বিড় করে বলে, লোকটা চাইছেটা কি? আমাকে নিজের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দিল। উফ, অসহ্য ঝামেলা তো। পরক্ষণে রিমি ভাবলো তার কাছে ভালোই সুযোগ এসেছে। ডক্টর এয়ারসির সহকারী হয়ে তার সুবিধাই হয়েছে। সে অনেক কিছুই শিখতে পারবে এয়ারসির কাছ থেকে। এতে নিজের লক্ষ্যের দিকে কয়েক ধাপ এগিয়ে যাবে। কথাটি ভেবে আপন মনে নিজেকে সান্ত্বনা দেয় রিমি। মেয়ে কামিং। পরিচিত রমণীর কণ্ঠ শুনি অয়ন তার কাজ দ্রুত থামিয়ে এক পলকে সামনে থাকা রমণীকে দেখে নেয়। কালো রঙের সালোয়ার কামিজ পরে তার উপরে সাদা অ্যাপ্রন পরিহিত এক রমণী দাঁড়িয়ে আছে, মাথায় সাদা স্কেপ পেঁচানো। অয়ন খুব স্বাভাবিকভাবে বলল, মিস রিমি। উফ সরি, মিসেস অয়ন। রৌনক চৌধুরী। প্লিজ কাম। রিমি দ্রুত পায়ে কেবিনে ঢুকে তেজি গলায় বলে, আমার আইডি কার্ডে মিস দেওয়া, তাই আমাকে সেই নামেই ডাকবেন। অয়ন উঠে দাঁড়িয়ে রিমি চারপাশে ঘুরতে ঘুরতে কপালের ভাঁজে আঙ্গুল রেখে ঠান্ডা গলায় বলল, আমি আগেও বলেছি রিমি পরি একদম আমার মুখের উপর কোনো কথা বলবে না। তোমার আইডি কার্ডের কথা তো? ওকে, আমি ভালো করে ঠিক করিয়ে দিচ্ছি। অয়ন কথাটি বলে রিমির গলা থেকে আইডি কার্ডটা জোর করে টেনে নিয়ে নিজের হাতে নিয়ে নিল। রিমি হতভম্ব দৃষ্টিতে অয়নের দিকে তাকায়। অয়ন হাঁক ছেড়ে কাউকে ডাকে। একজন কোট পরা লোক সঙ্গে সঙ্গে উপস্থিত হয়। অয়ন লোকটার দিকে কার্ডটা এগিয়ে দিয়ে বলে, কালকের মধ্যে স্টুডেন্টের কার্ডটা ঠিকঠাক করে দিবেন, নামে একটু ভুল আছে। কি নাম হবে স্যার? অয়ন গাড় কাত করে রিমির দিকে বাঁকা হেসে বলে, মিসেস রিমি অয়ন রৌনক চৌধুরী। লোকটা বেশ বিস্মিত হয়ে অয়নের পানে তাকিয়ে আছে। অয়ন মেয়েটাকে নিজের স্ত্রীর পরিচয় দিচ্ছে, এটা ভেবে লোকটার কেমন সব অদ্ভুত লাগছে। অয়ন যে বিবাহিত তা তো সে জানতো না। তাহলে লোকটাকে দাঁড়াতে দেখে অয়ন সঙ্গে সঙ্গে ধমকে বলে, কি হলো, এভাবে দাঁড়িয়ে আছেন কেন? গো ফাস্ট অ্যান্ড কাজটা যেন টাইমের মধ্যেই হয়ে যায়। লোকটা জি আচ্ছা স্যার বলে তৎক্ষণাৎ বেরিয়ে যায়। অয়ন রিমির দিকে তাকিয়ে আলতো হেসে বলে, রিমি পরি, গেট রেডি ফর ইউর নিউ ডে। কালকে থেকে তুমি এআরসিকে অ্যাসিস্ট করবে, ঠিক টাইমে চলে আসবে। আমি কিন্তু লেট একদমই পছন্দ করি না। অয়ন কথাটি বলে অ্যাপ্রন হাতে নিয়ে নিজের কপালে লেপটে থাকা চুলগুলো জারতে জারতে বেরিয়ে যায়। দুটো বড় বড় ওটি আছে আস্তা। রিমি এখনও বিস্মিত হয়ে দাঁড়িয়ে আছে। কয়েকদিন পর তো তার সাথে অয়নের ডিভোর্স, আর অয়ন এখন কেন তার নামের পাশে নিজের নাম বসাতে চাইছে? অয়নের মাথায় চলছেটা কি? রিমির এখন আফসোস হচ্ছে সে কেন আটকালো না। আচ্ছা, কোনোভাবে কি সে অয়নকে ভয় পাচ্ছে? জানুয়ারির শুরু কেমন? কুয়াশায় যেন রাতের শহরটি আবৃত হয়ে পড়েছে। এই সময় বাহিরে বেরোনো বড্ড মুশকিল। তবুও এই শীতে রিমি একটা পাতলা চাদর জড়িয়ে ছাদে চলে এলো। অয়নদের ছাদটাও অনেক বড়, একদম বাগানের মতো বড়। আরামসে এখানে ক্রিকেট কিংবা ফুটবল খেলা যাবে। ছাদটি বেশ সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো। যে কেউ দেখে বলবে ছোট্ট ফুলের গ্রাম। রিমি এক সাইডে গিয়ে একটি ডিবানে বসে থাকে, পা দিয়ে ডিবানের পানি নাড়াতে থাকে। আলাদা আনন্দই পাচ্ছে যেন এতে সে। ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে ওঠে তার। রিমি হয়তো জানে না, দূর থেকে কালো মনির অধিকারী একজোড়া চোখ তার দিকেই সীমাবদ্ধ। অয়ন বারান্দার ডিবানে বসে মাথায় হাত রেখেছিল। হঠাৎই তার চোখ যায় সামনে থাকা চন্দ্রবিলাসিনীর দিকে। সে আর কেউ নয়, তার রিমি পরি। ছাদের স্নিগ্ধ আলো রিমির মুখে এসে পড়েছে। বড্ড মায়াবী লাগছে রিমিকে। অয়ন হাত বাস করে আনমনে বলে ওঠে, রিমি পরি, তোমার মায়াবী মুখশ্রী আমাকে বারবার তোমার প্রতি মুগ্ধ করতে বাধ্য করে। এতটাই মায়াবী তুমি। কথাটি বলে অয়ন চোখ মুখ শক্ত হয় মুহূর্তেই। বিড়বিড় করে বলতে থাকে, কিন্তু সে মুগ্ধ হওয়ার অধিকারটাও শুধুমাত্র আমারই। রিমি আপন মনে কিছু একটা ভাবছিল। তখনই তার কানে গুলির শব্দ ভেসে আসে। গুলির শব্দে রিমি উঠে দাঁড়িয়ে দেখে অয়ন রক্তচক্ষু নিয়ে তার দিকে তাকিয়ে আছে। তার হাতে বন্দুক। রিমি আতকে ওঠে, কেননা অয়নকে এই সময় তার কাছে ভয়ঙ্কর লাগছে। অয়ন রাগে ফুসফুস করছে, তার শব্দ রিমির কানে এসেছে। রিমি গাড় গড়িয়ে দেখে একজন গার্ড হাতে হাত দিয়ে ব্যথায় কাতরাচ্ছে, রক্ত গড়িয়ে পড়ছে। এই গার্ডটাকে রিমি আগেও খেয়াল করছিল। প্রায় কুদৃষ্টিতে রিমির দিকে তাকিয়ে থাকতো। রিমি ভেবেছিল লোকটা আচ্ছা মতো কাল কথা শুনিয়ে দিবে, কিন্তু লোকটার করুণ অবস্থা দেখে বেশ ভয় পেয়ে যায় রিমি। রিমি ভয়ে ভয়ে অয়নের দিকে তাকায়। অয়ন এখনো ভয়ানক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তার মানে গার্ডটাকে অয়নই গুলি করেছে। কিন্তু কেন?
রিমি কিছু বলার আগে অয়ন প্রখর কঠোরতার সহিত বলে, ভিতরে যাও রিমি পরি, ডোন্ট টক। অয়নের আদেশের সুরে কথাটি শুনে রিমি কেন যেন অমান্য করার সাহস পেল না, দৃঢ় পায়ে স্থান ত্যাগ করলো। সঙ্গে সঙ্গে আরেকটা গুলির আওয়াজ এলো তার, এবং সঙ্গে সঙ্গে বেশি আসলো কারো চাপা আর্তনাদ। রিমি এবার নিজেকে আর ঘরে রাখতে পারছে না। অয়ন নিশ্চয়ই লোকটাকে আবারও গুলি করেছে, কিন্তু কেন? না, অয়নকে আটকাতে হবে, না হলে লোকটাকে সম্পূর্ণ মেরেই ফেলবে। রিমি বেরোতে নিলে অয়নের ছোট কাকি রেজা চৌধুরীর সামনে আসেন, সন্দেহের গলায় বলেন, এ মেয়ে, এত রাতে ঘর থেকে বেরিয়ে কোথায় যাচ্ছ তুমি? গুলির শব্দ এলো, আমাকে যেতে দিন, না হলে উনি লোকটাকে মেরেই ফেলবে। রেজা চৌধুরী এবার খানিকটা মুখ বেঁকিয়ে বললেন, যত সব ঢং, বলি মেয়ে, এইসব কিছু নতুন কিছু না। অয়নের মাথায় একবার রক্ত সরে গেলে যা খুশি তাই করে, পাগল হিংস্র বাঘ। একবার রেগে গেলে কি হয় জানো? একবার থাবা মারলে আর বেঁচে থাকার উপায় থাকে না। অয়ন হচ্ছে সে পাগল হিংস্র বাঘ। এখন ওর ধারে কাছে যাওয়া মানে নিজের ইচ্ছে বাঘের গর্তে ঢোকা। তাই বলছে নিজের ঘরে যাও তো মেয়ে। রেজা চৌধুরী কথাটি বলেই নিজের ঘরের উদ্দেশ্যে রওনা দেয়। রিমি দমে যায় না। অয়ন এবারে একটু বেশি বাড়াবাড়ি করছে, তার কৈফিয়ত অয়নকে দিতেই হবে। কেন সে এমনটা করছে? অয়ন বন্দুক তাক করে গার্ডের চোখ বরাবর আরেকটি গুলি করে। গার্ডটি মাটিতে লুটিয়ে পড়ে, রক্তাক্ত হয়ে পড়েছে এক প্রকার। অয়ন অন্য গার্ডদের দিকে তাকিয়ে গর্জে বলে ওঠে, এ নর্দমার কিটকে এক্ষুনি বাহিরে ছুঁড়ে ফেলে দিয়ায়। চোখ একেবারে অন্ধ করে দিবি, যেন কারো দিকে চোখ তুলে তাকানোর আগেও হৃদয় কেঁপে ওঠে। গার্ডরা সঙ্গে সঙ্গে সে রক্তাক্ত গার্ডকে নিয়ে চলে যায়। অয়ন এখনও রাগে পড়ছে, সামনে যা পাচ্ছে তাই ছুঁড়ে ফেলছে। তার ইচ্ছে করছে নিজ হাতে ওই গার্ডের চোখটাকে উপড়ে ফেলে দিতে। কেমন বাজে দৃষ্টিতে তার রিমিপুরীর দিকে তাকিয়েছিল। অয়ন চুল খামচে বিছানায় বসে থাকে কিছুক্ষণ, রাগে এখনো ফুটছে সে। কারো পায়ের শব্দে অয়ন মাথা তুলে তাকিয়ে দেখে রিমি। রিমিকে দেখে অয়নের মেজাজ বিগড়ে যায়। অয়ন উঠে দাঁড়িয়ে দরজা থেকে রিমিকে এক প্রকার টেনে ঘরের ভিতরে ঢুকিয়ে ভিতরে দরজাটা বন্ধ করে দেয়। তারপর রিমিকে দেওয়ালের সাথে চেপে ধরে। অয়নের তপ্ত নিঃশ্বাস রিমির গলায় উপসে পড়ছে। অয়ন রিমিকে চেপে উগ্র স্বরে বলে, কেন গিয়েছিলে সাদে? হ্যাঁ, কেন গিয়েছিলে তুমি? তুমি জানো ওই ডাফারটা তোমাকে কত বাজে নজরে দেখছিল? অয়ন যথেষ্ট রেগে আছে। রাগে তার পশা কপাল, এত শীতের মধ্যেও গাম সৃষ্টি হয়েছে। রিমি কিছু চাইলেও বলতে পারে না অয়নের রাগান্বিত চেহারা দেখে। রিমি ভয়ে গুটিয়ে দাঁড়িয়ে আছে। অয়ন তা দেখে আলতো হাসে। এতটা রাগের মাঝেও রিমির বয়ার্ত মুখশ্রীর দিকে তাকাইলে আলাদা ভালো লাগা কাজ করে অয়নের। অয়ন চোখ বন্ধ করে দৃঢ় কণ্ঠে বলে, ভয় পেও না রিমি পরি, তোমার বয়ার্ত মুখশ্রী আমার বুকে তোলপাড় সৃষ্টি করে। অদ্ভুত ভালো লাগে সব কিছু। কিন্তু কেন বলো তো? রিমি দৃঢ় পায়ে রুমে ঢুকে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। অয়নের ঘরে ঢুকেছিল কয়েকটি কড়া কথা শুনিয়ে দেওয়ার জন্য, কিন্তু অয়নের দৃঢ় কণ্ঠে কথাটি শুনে এক মুহূর্তের জন্য ঘুরে চলে গিয়েছিল রিমি। কেমন অগোছালো লাগছিল নিজেকে। অয়নকে যে কথাটি বলতে চেয়েছিল তা বলতে গিয়েও বলতে পারল না সে। কোনো একটা জড়তা কাজ করছিল তার ভিতরে। অয়নের চাহনিতে অন্যরকম কিছু ছিল। খুবই সূক্ষ্ম দৃষ্টিতে সে রিমির দিকে তাকিয়ে কথাটি বলে দিয়েছিল। রিমির কাছে নিজেকে খুব দুর্বল মনে হচ্ছিল। রিমির রুমের চারদিকে পায়চারি করতে করতে নিজেই নিজেকে বলতে লাগলো, রিমি, তুই কি ভুলে গেলি তুই কেন এই বাড়িতে এসেছিস? তোর উদ্দেশ্য তো অয়ন চৌধুরী না, তাহলে অয়নের বিষয় নিয়ে তুই কেন এত ভাবছিস? ফোকাস কর নিজের উদ্দেশ্যের উপর, যা করতে তুই এ বাড়িতে এসেছিস। উদ্দেশ্যের কথা মনে করতে রিমির মুখশ্রীতে কাঠিন্য ভাব চলে আসে। হাত জোড়া শক্ত হয়, চোখ দুটো টলমল করে ওঠে, মনে হচ্ছে এক্ষুনি গড়িয়ে পড়বে। তবুও রিমি তার অশ্রুকে হাতের উল্টো ফুট দিয়ে মুছে নিয়ন্ত্রণ করে নেয়। এখন তার কাঁদলে চলবে না, শক্ত হতে হবে। রিমির ভাবনার মাঝে তার দরজায় কেউ শব্দ করে বাহির থেকে। শব্দের উৎস পেতে রিমি উঠে দরজা খুলে দেয়। কম বয়সে হাসি খুশি একটা মেয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। পরনে তার লং স্কার্ট। মেয়েটাকে দেখে মনে হচ্ছে 15 কিংবা 16 বছর বয়স হবে। মেয়েটি রিমিকে দেখে মিষ্টি হেসে বলল, আমি মেঘলা, অয়ন ভাইয়ের ছোট বোন, মানে এ বাড়ির একমাত্র ছোট মেয়ে। যদিও সবাই আমাকে মেঘ বলেই ডাকে। তোমার সাথে দেখা করার খুব ইচ্ছে ছিল জানো। আমি স্কুলের পিকনিকের 1 সপ্তাহের জন্য সাজেক গিয়েছিলাম, তাই তোমার সাথে আমার এতদিন দেখা হয়নি। আজই কেবল আসলাম, এসে তোমার সাথে দেখা করতে চলে এলাম। রিমি মেঘের কথার প্রেক্ষিতে মুচকি হেসে বলে, বাহিরে দাঁড়িয়ে আছো কেন? তুমি ভিতরে এসো। মেঘ খুশি মনে ভিতরে ঢুকে গেল। মেঘ হলো অয়নের ছোট কাকার একমাত্র মেয়ে, রুহানা চৌধুরীর একমাত্র ছোট নাতিন। সবে টেনে উঠেছে, বেশ মিশুক স্বভাবের। রিমির সাথে প্রথম আলাপে বেশ ভাব জমে গিয়েছে তার। সে তো মুখ ফসকে বলে উঠেছিল, জানো রিমিফু, তুমি না ভাইয়ের জন্য বেস্ট চয়েস। তুমি ভাইয়াকে ডিভোর্স দিও না,
পায়েল আপু আমার ভাইয়াকে কখনোই সুখী রাখতে পারবে না। মেঘের কথা শুনে রিমি এক পলক মেঘের দিকে তাকিয়ে কথাটি ঘোরানোর চেষ্টা করে বলে, দূর বোকা, কি যে সব বলো না। অয়ন চৌধুরীর বউ হওয়ার জন্য তো আমি আসিনি, আমি তো কয়েকদিনের অতিথি মাত্র। তাছাড়া পায়েল আপু ওনাকে ভালোবাসে, আমাকে বলেছ, কিন্তু বাড়িতে কাউকে বলো না কিন্তু। রিমির কথায় মেঘ মুখটা গোমরা করে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। ডাইনিং টেবিলে রুহানা চৌধুরী এবং তার ছোট ছেলে আশরাফ চৌধুরী ব্রেকফাস্ট করছে। রোজা চৌধুরী দাঁড়িয়ে সার্ভেন্টদের দিয়ে ব্রেকফাস্ট পরিবেশন করাচ্ছে। তখনই সেখানে ফারহানের আগমন ঘটে। ফারহান চৌধুরী অয়নের বড় ভাই, সবসময় পরিবার থেকে দূরত্ব বজায় রেখেই সে থাকে। চৌধুরী কোম্পানিতেও সে কোনো প্রকার যুক্ত থাকে না, আলাদা একটা কোম্পানিতে বেশ বড় পদে সে চাকরি করে। ফোনে কারোর সাথে কথা বলতে বলতে সে বেরোচ্ছিল, তখনই রুহানা চৌধুরী তাকে উদ্দেশ্য করে বলেন, ফারহান, তুমি নাকি আজ নিজের ঘরে ব্রেকফাস্ট করনি? না খেয়ে একদম অফিসে যাবে না তুমি? কাম মাই বয়, টেক ইউর সিট। রুহানা চৌধুরীর কথায় তাচ্ছিল্যর হাসি ফুটে ওঠে তার। তাচ্ছিল্য সুরেই বলে, আমার জন্য এত কনসার্নের জন্য থ্যাঙ্কস গ্র্যান্ডমা, বাট আমার তোমার এত কনসার্ন লাগবে না। সো সরি গ্র্যান্ডমা। ফারহানা দাঁড়ালো না, গটগট করে বেরিয়ে যায়। রুহানা চৌধুরী অপমান বোধ করেন। রিমি মেডিকেলের বইপত্র গুছিয়ে সিঁড়ি থেকে নামছিল, কিন্তু ফারহানকে দেখে সে থেমে যায়। ফারহানা যাওয়ার পানে তাকিয়ে থাকে কিছুক্ষণ। সেই দৃষ্টিতে ছিল একরাশ ঘৃণা। কিন্তু কেন? মেঘ রিমির পাশে দাঁড়িয়ে একরাশ দুঃখ নিয়ে বলে, আমাদের বাড়িটা কি অদ্ভুত তাই না? সবাই কতটা দূরে সরে যাচ্ছে একে অপরের কাছ থেকে। আমার ভাই থাকতেও নেই। অয়ন ভাইয়া তো ছোট থেকে গ্র্যান্ডমা ছাড়া কারোর সাথে কথাই বলতো না। ফারহান ভাইয়াই আমাকে আগলে রাখতো সবসময়, কিন্তু এমন একটা অ্যাক্সিডেন্ট ভাইয়ের জীবনে ঘটলো যে ফারহান ভাইয়া সম্পূর্ণ বদলে গেল, কেমন একটা গুটিয়ে নিল নিজেকে। রিমি এবার মেঘের দিকে প্রশ্ন ছড়ে বলে, কী রকম অ্যাক্সিডেন্ট? গম্ভীর পুরুষ কণ্ঠ কেউ রিমিকে হাঁক ছেড়ে ডাকতে মেঘ দ্রুত গতিতে রিমির থেকে সরে নিচে চলে যায়। ছোটবেলা থেকেই অয়নকে খুব ভয় পায় মেঘ। অয়ন এসে রিমির পাশে দাঁড়ায়, পরনে তার সাদা অ্যাপ্রন। আজ অয়নকে অন্যরকম সুন্দর লাগছে। বর্ষা মুখে গম্ভীর্য থাকলেও তাতে কৃত্রিম বাঁকা হাসি জ্বলছে। সাদা শার্টের হাতা কোনোই পর্যন্ত ফোল্ড করে রেখেছে। অয়ন মুখটা রিমির কানের কাছে নিয়ে অত্যন্ত শীতল গলায় বলে, আজ থেকে কিন্তু তুমি আমার অ্যাসিস্ট্যান্ট। আমি লেট একদমই পছন্দ করি না, সো লেটস গো। অয়ন কথাটি বলে রিমি থেকে সরে গিয়ে রুহানা চৌধুরীর থেকে বিদায় নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। রিমি ঠায় দাঁড়িয়ে আছে। ধীরপাই এসেও বেরিয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে। রুহানা চৌধুরী এত কিছুর মাঝে ঠিকই খেয়াল করেছে অয়ন কিছু একটা রিমির কানে কানে বলছিল। রিমি রাস্তার কাছে রিক্সার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছে, কিন্তু আজ কোনো রিক্সা এসে পাচ্ছে না। বিরক্ত হচ্ছে, তার সাথে প্রচণ্ড রাগও তার মাথায় চড়ে বসেছে। আজকে যদি তার দেরি হয় তাহলে নিশ্চিত অয়ন তার খবর করে নেবে খুব ভালো করেই। এমনিতেও কালকের রাতের পর থেকে অয়নকে তার কেমন ভয়ঙ্কর পাগল মনে হচ্ছে, যাকে এক প্রকার সাইকো বলে। রিনি অনেকক্ষণ যাবৎ ধরে অপেক্ষা করে সিদ্ধান্ত নিল সে আর দাঁড়িয়ে থাকবে না, বরং হেঁটেই আজ কলেজে চলে যাবে। যে বাবা সেই কাজ, সে হাঁটতে শুরু করলো। রিমি হাঁটতে হাঁটতে খেয়াল করলো কেউ তাকে সর্বক্ষণ নজরবন্দি করে রেখেছে। রিমি বুঝতে পারছে না হঠাৎ তার এমন কেন মনে হচ্ছে। রিমি এক পলক পিছনে তাকিয়ে অবাক। ৫-৬ জন মহিলা তার পিছনে আসছে, পরনে তাদের কালো পোশাক। মহিলা গার্ড তারা, কিন্তু তারা হঠাৎ রিমির পিছনে কেন আসছে? রিমি দ্রুত পায়ে হাঁটতে লাগলো। রিমির পিছনে মহিলা গার্ডগুলোও আসছে। রিমি এক প্রকার ভয় পেয়ে দ্রুত একটা সিএনজিতে চড়ে বসে। তারপর ড্রাইভারকে বলল যত দ্রুত সম্ভব তাকে পৌঁছে দেওয়ার জন্য। ড্রাইভারটি তাই করলো, তাকে মেডিকেল কলেজের সামনে পৌঁছে দেয়। রিমি কলেজের সামনে দাঁড়িয়ে হাঁপ ছেড়ে বাঁচল। পিছনে আরেকবার ঘুরলো, কিন্তু এখন সে মহিলা গার্ডসগুলো নেই। রিমি নিশ্চিন্তে হসপিটালে ঢুকলো, কিন্তু একটা চিন্তা তার থেকেই যায়। মহিলা গার্ডগুলো হঠাৎই রিমির পিছনে কেন আসছিল? রিমির ভাবনার মাঝে রিমি ক্লাস রুমে ঢুকে যায়। অয়ন ক্লাসে লেকচার দিচ্ছিল। রিমিকে দেখে থেমে গিয়ে হাতের ইশারায় রিমিকে সামনের বেঞ্চে বসতে বলল। রিমিও ভদ্র মেয়ের মতো বসে পড়ে, কিন্তু কালকের মতো আজকের বেঞ্চেও কেউ নেই। রিমি একাই বসে আছে। রিমি আরশোকে দেখছে অয়ন কটমট দৃষ্টিতে তাকিয়ে তার দিকে তাকিয়ে আছে। হয়তো রিমি দেরি করে এসেছে তাই। অয়ন যথাসময়ে তার ক্লাস শেষে বেরিয়ে যেতে নিলেও থেমে গিয়ে গার কাত করে এক পলক রিমিকে দেখে নেয়। তারপর হঠাৎই রিমির কাছে এসে রিমির হাত ধরে সোজা ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। ক্লাসের মেয়েরা হতবাক হয়ে যায়। জয়িতা নিজেও অবাক। অয়ন রিমিকে নিয়ে নিজের কেবিনে এনে হাতটা ছেড়ে দেয়। রিমি কাঠিন্য ভাব এনে বলে, আপনি আমাকে এখানে কেন নিয়ে এলেন? তাও আবার রানিং ক্লাসের মধ্যে? সবাই কি ভাবছিল? অয়ন শক্ত মুখে জবাব দেয়, তুমি আমার অ্যাসিস্ট্যান্ট, তাকে তুমি ভুলে গেছো? আজকে লেট করলে কেন তার জবাবদিহি তো তোমাকে করতে হবে। তাই বলে সবার সামনে এভাবে হাত ধরে নিয়ে আসবেন? অয়ন অদরের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলল,
আমার হসপিটালে আমার বউ, আমি যা ইচ্ছে করব। কে কি ভাবলো সেটা আমার দেখার দরকার নেই। অয়ন কথাটি বলে একটা বেশ ভাব নিয়ে একটা ইজি চেয়ারে বসে পড়ল। অয়নের এমন খাপছাড়া কথাতে মেজাজ বিগড়ে যায় রিমির। অয়নের সামনে দাঁড়িয়ে বলল, কয়েকদিন পর আপনার বিয়ে, সেটা কি আপনি ভুলে গেলেন? আমি আপনার কিসের বউ? কয়েকদিন পর আমাদের ডিভোর্স। অয়ন ফাইল দেখতে দেখতে বলল, ডিভোর্স না হওয়া পর্যন্ত তুমি আমার ওয়াইফ। আমার পুরো রাইট আছে তোমার উপর। এখন দেখো, কেবিনে এখন কেউ নেই, শুধু তুমি আর আমি। রিমি চোখ বড় বড় করে অয়নের দিকে তাকাতে অয়ন চোখ টিপ মেরে বলে, রিমি পড়ি, সামনে সুন্দরী বউ থাকলে কন্ট্রোল করা বড্ড কঠিন। সামথিং নটি নটি ফিলিংস। রিমি অয়নের কথা শুনে কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। লোকটার মাথা কি আদৌ আছে, নাকি পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে? গড়ির দিকে রিমি তড়িগড়ি করে তাকিয়ে বলে, আমার লেট হচ্ছে, আমাকে যেতে হবে, আমি চাই কেমন? রিমি কথাটি বলে বাদ সাধে অয়ন। রিমির হাত জোড়া আলতো করে ধরে বলে, কিছুক্ষণ থেকে যাও রিমি পড়ি, কাছে আসলেই এত চটপট করা কেন? দূরেই তো চলে যাবেন, তাহলে কাছে কেন আসছেন? রিমির নরম সুরে প্রশ্নটি ছুড়ে দেয় অয়নের দিকে। রিমি জানে না সে কেন কথাটি বলল, কিন্তু তার বলতে বড্ড ইচ্ছে হলো। অয়ন হাসল, কি সুপ্ত কি সুন্দর সে হাসি। রিমি পড়ি, কিছু প্রশ্নের জবাব অনুভবে কিছুটা উপলব্ধি করে বুঝে নিতে হয়। রিমি অয়নের কাছ থেকে নিজের হাত ছাড়িয়ে দ্রুত বেরিয়ে যায়। অয়ন কেমন আলাদা আবেগ মিশ্রিত কণ্ঠে তাকে প্রতিটি কথা বলে। যে কোনো রমণী তাতে মন দিয়ে বসবে, কিন্তু রিমি তাতে কষ্ট হয়, প্রচণ্ড কষ্ট যাকে বলে। আমানও তাকে কতটা মায়া নিয়ে, কতটা আবেগ নিয়ে, কতটা ভালোবাসা দিয়ে প্রতিটি কথা বলতো, কিন্তু কই, সে তো মাঝপথে রিমিকে অসহায় করে ছেড়ে দিয়ে চলে গেল। রিমি খেয়াল করলো আমানের কথা মনে পড়তেই তার আখিজোড়া ছলছল করছে, কেমন কান্না পাচ্ছে তার। বুকের সব কষ্ট যেন নিমিষে বের হতে চাইলো, কিন্তু রিমি চাইলেও এই মুহূর্তে তা পারবে না। রিমি ভেজা গলায় বলল, এত প্রতিশ্রুতি, এত আশার আলো দেখিয়ে মাঝপথে কেন চলে গেলেন আপনি আমান? অস্ট্রেলিয়ার এক বিশাল কক্ষে চেয়ারে আনমনে বসে কিছু ভাবছিল যুবক। বলিষ্ঠ গড়নে যুবকটির পশা মুখটি শুকিয়ে কাঠ হয়ে রয়েছে। হাতরে যুবকটি টকবক করে পানি পান করল। হাতের সামনে তার প্রেয়সীর হাসি মাখা একখানা ছবি। যুবকটি ছবিটা হাতে নিল, আনমনে বলল, তোমার শূন্যতা আমাকে বড্ড পোড়াচ্ছে রিমি পাখি। রিমি যথারীতিতে সব ক্লাসই করেছে। রিমি আর চোখে খেয়াল করছে ক্লাসের সবাই তার দিকে কেমন একটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকানোটাই স্বাভাবিক। অয়ন যা শুরু করেছে। জয়িতা রিমির পাশে বসে বলে, দোস্ত, এই কলেজের প্রফেসররা কি জানে না তুই বিয়েটা? সবগুলো তোর লগে লাইন মারার জন্য রেডি হচ্ছে। সকালে ইয়ার্সি তোকে সকলের সামনে হাত ধরে নিয়ে গেল, আর এখন আসিফ স্যারও তোকে কেমন করে তাকাচ্ছে ক্লাসের ফাঁকে। আসিফ স্যার লাইন মারতেই পারে, বাট এআরসি স্যারও। জয়িতার কথা এবার ভালো করে লক্ষ্য করলো তাদের প্রফেসর ডক্টর আসিফ অনেকক্ষণ যাবতই তার দিকে তাকিয়ে আছে। ক্লাস শেষে সবাই যখন যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখনই ডক্টর আসিফ রিমির কাছে এসে রিমির দিকে হাত বাড়িয়ে কলমটি এগিয়ে দিয়ে বলে, মিস রিমি, আপনি কালকে আমাকে সাইন করার জন্য কলমটি দিয়েছিলেন, তা ফেরত দেওয়া হয়নি, নিন এখন। রিমি হাত বাড়িয়ে কলমটি নিতে গেলে আসিফ সকলের আড়ালে রিমির হাত ধরে কলমটির সাথে একটি চিঠিও গুঁজে দেয়। রিমি অবাক হয়ে আসিফের দিকে তাকায়। অয়ন ওটির দিকে যাচ্ছিল, তখনই কাছের জানালা দিয়ে দৃশ্যটি তার চোখে পড়ে। মাথায় তো তার রক্ত সরে বসে অয়নের, হাত মুঠো হয়ে যায় মুহূর্তেই অয়নের। রিমিকে অন্য কেউ স্পর্শ করেছে, কথাটি ভাবলে অয়নের মাথায় রক্ত সরে বসে। রাগে কপালের ভাঁজ পড়ে যায়। অয়ন কপালে আঙ্গুল রেখে কিছু একটা বেবে বাঁকা হাসে। আসিফ রিমির হাতে চিঠি গুঁজে দিলে রিমি অবাক হয়ে আসিফের দিকে তাকাতে আসিফ খুব আস্তে করে বলে, বাসায় গিয়ে পড়িও কেমন? আসিফ কথাটি বলার সাথে সাথে দূর থেকে একটা অপারেশন সূক্ষ্ম ধারালো চাকু তার হাতে এসে গেঁথে যায়। আসিফ ব্যথায় কুঁকড়ে ওঠে। আসিফের উপর হঠাৎই এমন আক্রমণে রিমি সহ ক্লাসের সবাই অবাকের শীর্ষে পর্যায়ে পৌঁছে যায়। রিমি ভয় পেয়ে যায় আসিফের অবস্থা দেখে। চাকুটা এমনভাবে নিক্ষেপ করা হয়েছে, যার ফলে চাকুটা আসিফের হাতে গেঁথে রয়েছে। রক্ত অনবরত গড়াচ্ছে। আসিফ ব্যথায় রীতিমতো কাতরাচ্ছে। রিমির চোখ যায় সামনে থাকা যুবকের দিকে। যুবকটির ঠোঁটের কোণে বাঁকা হাসি বিদ্যমান, চোখ দুটো টকটকে লাল আভা ধারণ করেছে, যে কেউ দেখলে ভয় পেয়ে যাবে। আসিফের অবস্থা করুণ দেখে নার্সরা আগে এগিয়ে আসতে নিলে যুবকটি তাদের হাতের ইশারায় মানা করে দেয়। ডক্টর এয়ার্সের বাধা পেয়ে নার্সরাও আর এগিয়ে যেতে পারে না। ডক্টর এয়ার্সি আসিফের দিকে এগিয়ে যায়। অয়নকে দেখে রিমির বুঝতে বাকি থাকে না কাজটা আর অন্য কেউ নয়, বরং ইচ্ছাকৃতভাবে অয়ন নিজেই করেছে। অয়ন আসিফের হাত থেকে একটা টান দিয়ে চাকুটা বের করে। এতে আসিফের হাত থেকে পিনকে রক্ত গড়িয়ে পড়ে। চোখ মুখ খিসে বন্ধ করে ফেলে আসিফ। অয়ন চাকুটার দিকে তাকিয়ে অত্যন্ত ঠান্ডা গলায় বলে, ডক্টর আসিফ,
নো, হাত সবসময় সামলিয়ে রাখতে হয়, না হলে যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এই দেখুন না, যেমন আমি আমার ছোট্ট নিশানার প্র্যাকটিসটা করছিলাম, ভুলবশত আপনার হাতে গিয়ে লেগে গেল। হাতে ব্যথা পাচ্ছেন আপনি? কতটা সাফার করছেন সামান্য ভুলের জন্য? আসিফ অয়নের দিকে তাকাতে অয়ন রিমের দিকে ভয়ঙ্কর দৃষ্টি নিক্ষেপ করে কাঠিন্য গলায় বলে ওঠে, তাই বলছিলাম কি, তার উপর হাত বাড়ানোর আগে তার পরিচয় সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখতে হবে, না হলে ছোটোখাটো ভুলের মাসুল সারা জীবন ধরে দিতে হয়, তখন চাইলেও ভুলটাকে সংশোধন করা যায় না। কথাটি বলে অয়ন বাঁকা হাসি দিয়ে কাউকে হাঁক ছেড়ে ডাকে। রিমির বয়ে হাত পা কেমন একটা কাঁপছে। সেদিনের গার্ডের কথা মনে পড়ে যায়। লোকটার কি অবস্থা করেছিল অয়ন। আসিফের অবস্থা নিশ্চয়ই আরও করুণ হবে। এমনিতেও বেচারার হাতের অবস্থা একেবারেই করুণ। অয়নের আদেশে একজন লোক এসে হাজির হয়। তার থেকে আইডি কার্ডটা নিয়ে অয়ন রিমির দিকে এগিয়ে রিমির গলায় আইডি কার্ডটা ঝুলিয়ে বলে, নাও, ইটস পারফেক্ট। তো মিসেস রিমি চৌধুরী, এখন আপনার আইডি কার্ডটি পারফেক্ট তো? অয়নের কথাতে সকলে চোখ যায় রিমির আইডি কার্ডের দিকে। তাতে বড় বড় অক্ষরে লেখা মিসেস রিমি চৌধুরী। সকলের বুঝতে আর বাকি রইল না রিমি আর কেউ না, বরং প্রফেসর ডক্টর ইয়ার্সির বউ। জয়িতা নিজেও যেন ঘোরের মধ্যে আছে। রিমির স্বামী তাহলে স্বয়ং ইয়ার্সি? কিন্তু রিমি এই বিষয়টি এতদিন কেন গোপন করে রেখেছিল? রিমি নিজেও হতবাক। সে কখনো ভাবেনি অয়ন এমন একটা কাজ করে বসবে। হ্যাঁ, অয়ন কথাটি বলেছিল, কিন্তু অয়নের কথাতে তখন অতটা গুরুত্ব দেয়নি রিমি। মেয়েটি অসহায় চোখে তাকিয়ে আছে। তাদের ভাবতেই কষ্ট হচ্ছে, যাকে নিয়ে তাদের এত স্বপ্ন, এত কল্পনা, সে নাকি বিবাহিত। আসিফ শুধু ডোক গিলছে। প্রফেসর ইয়ার্সির বউকে লাইন মারার ভয়াবহ সাহসিকতা দেখানোর ফল তাকে আজীবন ভোগ করতে হবে। অয়ন ঘাড় কাত করে আসিফের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, বলেছিলাম আমি কারো পরিচয় সম্পর্কে অজ্ঞাত হয়ে তার দিকে হাত বাড়ানোর শাস্তি আজীবন ভোগ করতে হবে। বলেই কথাটি ক্লাসের সকলের সামনে অয়ন রিমির হাত ধরে এক প্রকার টেনে নিয়ে যায়। রিমিকে কেবিনে নিয়ে এসে নিজের চেয়ারের আগে ফুসফুস করতে থাকে। হাতের সামনে ফুলদানিটা ছুঁড়ে ফেলে দেয়। সামনে যা পাচ্ছে তাই বারবার ছুঁড়ে মারছে। অয়নের এমন ভয়ঙ্কর রাগ দেখে যথেষ্ট রিমি ভয় পেলেও রিমি কিছুটা সাহস জুগিয়ে অয়নের মুখোমুখি দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, এসব আপনি কি শুরু করেছেন বলুন তো? সব কিছু ছুঁড়ে ছুঁড়ে ভেঙে ফেলছেন কেন? আপনি তো একজন নামকরা ডক্টর। তো ডক্টর এআরসি একজন ডক্টর হয়ে এরকম পাগলের মতো জিনিস চোরাচুরি করা কি আপনার মানায়? আর আপনি সকলের সামনে প্রফেসর আসিফের হাতে ইচ্ছে করে চাকু বসিয়ে দিয়েছিলেন। আমি জানি কি অবস্থা করেছেন ওনার হাতে, দেখেছেন? অয়ন কাছের ফুলদানিটা হাতে নিয়ে রিমির দিকে এগোতে এগোতে বলে, কেন, তোমার কি বেশি দরদ উতলে উঠেছিল ওই রাস্কেল আসিফের জন্য? অয়নকে এভাবে কাছের ফুলদানি নিয়ে রিমি বেশ ঘাবড়ে গিয়ে পিছোতে থাকে। লোকটাকে তার কাছে বড্ড উন্মাদ মনে হচ্ছে। এখন কি তার মুখের উপর কথা বলার কারণে কাছের ফুলদানিটা দিয়ে রিমিকে কি মারবে নাকি? কথাটি মাথায় আসতে রিমি দ্রুত পিছাতে শুরু করে। লোকটাকে দিয়ে কোনো ভরসা নেই তার। রুহানা চৌধুরী তার অফিসে বসে কিছু কাজ করছিল। তখনই তার কেবিনে কেউ নক করে। রুহানা চৌধুরী তাকিয়ে দেখেন পায়েল দাঁড়িয়ে আছে। পায়েলকে দেখে তিনি ভিতরে আসতে বলেন। পায়েল হাসি মুখে রুহানা চৌধুরী বিপরীত চেয়ারে বসে পড়েন। রুহানা চৌধুরী পায়েলের দিকে প্রশ্ন নিক্ষেপ করে বলে, তা পায়েল, কাল তো তোমাকে কানাডা যেতে হবে, তা প্রস্তুতি কেমন? তা ভালো, কিন্তু কিন্তু কি? পায়েল মুখটা কালো করে জবাব দিয়ে বলে, আমি 1 সপ্তাহের জন্য কানাডা যাচ্ছি, তাই ভাবছিলাম আজকের দিনটা অয়নের সাথে স্পেন্ড করব, কিন্তু অয়ন তো আমাকে সহ্যই করতে পারে না। রুহানা চৌধুরী পায়েলের কথার প্রেক্ষিতে মুচকি হেসে জবাব দেয়, তাহলে এই ব্যাপার, দাঁড়াও আমি এক্ষুনি অয়নকে ফোন করে বলে দিচ্ছি, আমার কথাও ফেলতে পারবে না। পায়েলের চোখে মুখে খুশি ঝিলিক সিকসিক করতে থাকে। অপরদিকে অয়নকে এগিয়ে আসতে দেখে রিমি পিছিয়ে যেতে নিলে অয়ন রিমির হাত ধরে একেবারে রিমিকে নিজের কাছে টেনে নেয়। রিমি চোখ বন্ধ করে নেয় ভয়ে। এবার বুঝি লোকটা তাকে ফুলের টপ দিয়ে মারবে। রিমি ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়ে অয়ন রিমির কপালের সাথে নিজের কপাল মিশিয়ে নেয়। রিমি চোখ খুলে দেখে অয়ন এখনও রাগে ফুসফুস করছে। রিমি সরে যেতে নিলে অয়ন নিজের আঁখি জোড়া বন্ধ করে রিমির কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে বলে, ছটপট করো না রিমি পাখি, কিছুক্ষণ স্থির হয়ে আমাতে মিশে থাকো। রিমি তাই করলো, চুপটি করে দাঁড়িয়ে থাকলো। অয়ন কিছুক্ষণ নীরব থেকে শীতল গলায় বলল, এই মুহূর্তে আমার রাগটা নিয়ন্ত্রণ করা প্রয়োজন। রাগের মাথায় আমি কন্ট্রোল হারিয়ে ফেলি, হয়তো তোমাকেও আঘাত করে ফেলতে পারি, তাই রাগটা সংযত করতে চাচ্ছি। আমি যে তোমায় আঘাত করতে পারবো না রিমি পাখি। রিমি অবাক হয়ে অয়নের দিকে তাকায়। কিছুক্ষণ তাদের মাঝে নীরবতা চলে। তাদের নীরবতায় ব্যাঘাত ঘটায় অয়নের ফোনের রিংটন। অয়নের ফোন বেজে উঠলে রিমি দেখতে পায় অয়নের ফোনের স্ক্রিনে বড় বড় অক্ষরে লেখা গ্র্যান্ডমা।
রিমি অয়নের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলেন, আমাকে ছাড়ুন, আপনার গ্র্যান্ডমা ফোন করেছে। অয়ন রিমিকে ছাড়ে না, বরং বিরক্ত হয়, রাগ হয় নিজের ফোনের প্রতি। এমন একটা মুহূর্তে বাঁচতে হলো। অয়ন রিমিকে নিজে থেকে ছাড়িয়ে ফোনটি হাতে নিয়ে দেওয়ালে ছুঁড়ে মারে। আমাদের প্রফেসর ইয়ার্সি তোর নিজের বর? এতদিন এই কথাটি কেন লুকিয়েছিলি তুই? জয়িতার প্রশ্নে রিমি চুপ হয়ে যায়। অয়নের কেবিনে অয়নের এমন উদ্ভট পাগলামি দেখে সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারে না রিমি। দ্রুত পায়ে অয়নের কেবিন থেকে বেরিয়ে যায় সে। অয়ন কেন যেন রিমিকে আটকায়নি, শুধু চেয়ারে বসে আগে ফুসফুস করছে। রিমি কেবিন থেকে বেরোতেই রিমির দিকে জয়িতা প্রশ্ন ছুড়ে মারে। রিমি কিছুক্ষণ চুপ থেকে জয়িতার হাত ধরে হসপিটালের বাহিরের ক্যান্টিনে নিয়ে আসে। সেখানে দুইজন গিয়ে বসে পড়ে। জয়িতার মনে তো অনেক প্রশ্ন, কৌতূহলতা জয়িতাকে দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে। রিমি সুদীর্ঘ শ্বাস ফেলে শুরু থেকে সব খুলে বলে জয়িতাকে। সব শুনে জয়িতা মুখে হাত দিয়ে কিছুক্ষণ বসে থাকে। তারপর উঠে দাঁড়িয়ে রিমির পাশে বসে রিমির হাতখানা শক্ত করে ধরে বলে, এত কিছু হয়ে গেল অথচ আমি কিছুই জানি না? তুই আমাকে বেস্ট ফ্রেন্ড বলিস, অথচ কিচ্ছুটি বললি না? সব কিছু এতটা দ্রুত হয়ে গেল যে তোকে আমি সবটা গুছিয়ে বলতেই পারিনি। আমি সত্যি অনেকটা শকড হয়ে পড়েছিলাম। ভাগ্য যে আমাকে এখানে এইভাবে দাঁড় করাবে আমি কখনো ভাবিনি। জয়িতা রিমির কথা শুনে কিছুটা উৎফুল্ল হয়ে রিমির গলা জড়িয়ে ধরে বলে, কিন্তু একটা জিনিস ভালো কি হয়েছে জানিস? দ্য গ্রেট হার্ট সার্জন ডক্টর ইয়ার্সি আমার জিজু হয়। ইস, জিজু যখন তোর পরিচয় সবার সামনে দিল তখন শকড হলেও আমি বেশ খুশি হয়েছিলাম রে। মেয়েগুলোর অবস্থা দেখলে তোর হাসি পেত। জয়িতা হয়তো উৎসাহিত হয়ে আরও কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তাতে ব্যাঘাত ঘটিয়ে মুখে সম্পূর্ণ গম্ভীরতা এনে রিমি বলে, তোকে তো আমি আগেও বলেছি আমাদের বিয়েটা সাময়িক। আমার সম্মান রক্ষার্থে রুহানা চৌধুরী অয়ন চৌধুরীর সাথে আমার বিয়েটা করিয়েছিলেন। কয়েকদিন বাদে আমাদের ডিভোর্স, তারপরেই বিখ্যাত মডেল পায়েলের সাথে ডক্টর এয়ারসি ওরফে অয়ন চৌধুরীর বিয়ে। জয়িতা আর কিছু বলতেই পারল না রিমিকে। আপন মনে বিড়বিড় করতে করতে বলতে লাগলো, জিজু যদি অন্য কাউকে বিয়ে করবে কয়েকদিন পরে, তাহলে জিজু তোর প্রতি এতটা পসেসিভ কেন হচ্ছে? কেউ তোকে ট্রাস্ট করলে জিজু কেন সহ্য করতে পারে না? তোর মনে কি প্রশ্ন জাগে না রিমি? জয়িতার প্রশ্নে হয়তো রিমির মনের কঠিন প্রশ্নগুলো জমাট বেঁধে রয়েছে, কিন্তু রিমি চাইলেও তার বহিঃপ্রকাশ করতে পারছে না। অয়ন লোকটা আসলেই চাইছেটা কি? অয়ন নিজের কেবিনে ইজি চেয়ারে বসে কপালে হাত রেখে কিছু একটা ভেবে চলছে প্রতিক্ষণ। মাথায় ধপ করে আগুন জ্বলে উঠছে তার। অয়ন চাইলেও রাগটাকে সংযত করতে পারছে না। তাই তো রিমিকে তখন কেবিন থেকে যেতে দিয়েছিল। কেননা অয়ন কিছুতেই চায় না তার দ্বারা রিমির কোনো প্রকার ক্ষতি হোক। অয়ন উঠে দাঁড়িয়ে তার পাশে ছোট্ট টেবিলের ড্রয়ার থেকে দ্রুত একটা ওষুধ নিয়ে খেয়ে ফেলে। তারপর চেয়ারে দপ করে চোখ বন্ধ করে বসে পড়ে। অয়ন কিছুটা শান্ত হয়, কিন্তু তবুও বারবার শুধু তার মাথায় একটা বিষয়ে জটলা পাকাচ্ছে। রিমিকে অন্য কেউ স্পর্শ করেছে, সে অন্য কাউকে নিঃশেষ করে দিবে অয়ন। অয়ন কথাটি ভেবে আনমনে বাঁকা হাসে। মেঝেতেই পড়ে আছে তার আইফোনটি, যা কিছুক্ষণ আগে দেওয়ালে ছুঁড়ে ফেলেছিল। অয়ন উঠে দাঁড়িয়ে ফোনটি হাতে নিয়ে টেবিলে রেখে দেয়, কেবিন থেকে বেরিয়ে যায়। অয়নকে অনেকক্ষণ যাবৎ ফোন করে যাচ্ছিল রুহানা চৌধুরী। চতুর্থবার ফোন করাতে ফোনের ওপাশ থেকে শুনতে পায় মেয়েলি গলায় কেউ বলছে, আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অর্থাৎ অয়নের ফোনটি বন্ধ। রুহানা চৌধুরী কিছুটা চিন্তিত হয় বটে। অয়ন তো কখনো এমনটা করে না। তিনি ফোন করার সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ করে ফেলে অয়ন। কিন্তু আজ কি এমন হলো তার? কি হলো গ্র্যান্ডমা? অয়ন ফোনটা ধরলো। রুহানা চৌধুরী থেকে কোনো প্রকার জবাব না পেয়ে আশাহত হলো পায়েল। উঠে দাঁড়ালো সে। কোথায় যাচ্ছ তুমি? অয়নের হসপিটালে যাচ্ছি। কয়েকদিন বাদে অয়নের সাথে আমার বিয়ে, কিন্তু অয়ন এভাবে আমাকে ইগনোর করে যাচ্ছে, যা আমি মোটেও সহ্য করতে পারছি না গ্র্যান্ডমা। সো আমি যাচ্ছি। কথাটি বলে এই মুহূর্তে দাঁড়ায় না পায়েল। গট পায়ে বেরিয়ে যায় রুহানা চৌধুরীর অফিস থেকে। রুহানা চৌধুরী চাইলেও তাকে আটকাতে পারে না। রিমি এবং জয়িতা হসপিটালের করিডোরে বসে নিজেদের মধ্যে কথা বলছিল। তখনই শুনতে পায় ডক্টর আসিফের অবস্থা নাকি বেশ খারাপ, হসপিটালে ভর্তি হয়ে রয়েছে। রিমি এবং জয়িতা তাড়াতাড়ি করে আসিফের কেবিনের সামনে উপস্থিত হয়। সেখানে আরও কয়েকজন স্টুডেন্ট উপস্থিত হয়। ভিতরে অজ্ঞান অবস্থায় পড়ে আছে আসিফ, মুখে অক্সিজেনের মাস্ক। ডক্টররা চেক আপ করছে তাকে। জয়িতা একজনের কাছে প্রশ্ন করে জানতে পারে আসিফের হাতে যে চাকুটি নিক্ষেপ করা হয়েছিল সেই চাকুতে এক প্রকার বিষ ছিল, যার বিষ ছড়িয়ে পড়েছে আস্তে আস্তে ডক্টর আসিফের সর্বাঙ্গে। রিমি নিজেরই মাথা জিম ধরে যাচ্ছে। সে জানতো এমন কিছুই একটা করবে অয়ন। অয়ন তো উন্মাদ পাগল, মানুষকে মেরে ফেলতে তার হাত পা কাঁপে না। অয়ন নিজের গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। রিমিকে তার দিকে এগিয়ে আসতে দেখে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে তার। রিমি সেই হাসি দেখে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে।
লোকটার ফর্সা মুখশ্রীতে বাঁকা হাসি যেন লোকটার সৌন্দর্য বাড়িয়ে তোলে দ্বিগুণভাবে। নিজের উটকো ভাবনায় নিজেকে দোষারোপ করতে লাগলো রিমি। এগিয়ে গেল তার সামনে থাকা সাদা অ্যাপ্রন পরিহিত সুদর্শন যুবকের দিকে। উদ্দেশ্য কয়েকটি কড়া কথা শোনানো। রিমি যুবকটির সামনে দাঁড়িয়েই তিক্ততার সুরে বলতে লাগলো, আপনি কি আদৌ মানুষ নাকি সাইকো? আপনি কোনটা? হ্যাঁ, সামান্য একটা চিঠি দিয়েছে বলে আপনি লোকটার এমন অবস্থা করবেন? লোকটা তো জীবন মরণ অবস্থা হয়ে রয়েছে। কি এমন করেছেন উনি? খুন নাকি ডাকাতি? রিমিকে আরও কিছু বলার সুযোগ না দিয়ে রিমির মুখ চেপে ধরে অয়ন তাতে দাঁত চেপে বলে, তার থেকেও বড় অন্যায় করেছে ওই রাস্কেলটা। অয়ন চৌধুরী রিমি পরির দিকে হাত বাড়িয়েছে। এখন যে নিঃশ্বাসটুকু নিচ্ছে এটাই তো ওর সৌভাগ্য। রিমি ভালো করে লক্ষ্য করে দেখতে পারলো কথাগুলো বলার সময় অয়নের ললাটের রগগুলো কেমন ফুলে উঠেছে, যা বর্ষা কপালে স্পষ্ট বোঝা যাচ্ছে। আখি জোড়া টকটকে লাল। অয়নের ভয়ঙ্কর মুখশ্রী দেখে অয়নে থেকে রিমি নিজেকে ছাড়িয়ে খানিকটা দূরে সরে গিয়ে বয়ার্ত সুরে বলে, আমি বাড়ি যাব। রিমি কথাটি বলে সামনের দিকে পা বাড়াতে নিলে পিছন থেকে অয়ন খুব শান্ত গলায় বলে, গাড়িতে উঠে পড়ো রিমি পরি। রিমি শুনল না, বরং বড় বড় পা ফেলে সামনের দিকে পা বাড়ালো। অয়ন রিমির কাছে ভীষণ রেগে যায়। অয়ন চৌধুরীর কথাতে অবাধ্য হওয়ার গুরুতর অপরাধ করেছে রিমি, তার শাস্তি তো রিমিকে পেতেই হবে। অয়ন বাঁকা হেসে গাড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকে। পায়েল অয়নের কেবিনের সামনে দাঁড়াতেই একজন মেয়ে নার্স এসে বলে, কাকে চাই ম্যাম? ডক্টর এআরসিকে। আমি পায়েল রোজানা। নিশ্চয় চিনেছেন, ডক্টর এআরসির হবু স্ত্রী। কোথায় এখন অয়ন? নার্স পায়েলের কথায় কিছুটা না বেশ অনেকটাই অবাক হয়। অবাকে সুরে বলে ওঠে, কিন্তু ম্যাম উনি তো কিছুক্ষণ আগেই ওনার ওয়াইফের সাথে বেরিয়ে গেলেন। পায়েল চিৎকার করে বলে, হোয়াট? রিমি অনেকক্ষণ যাবৎ রাস্তায় দাঁড়িয়ে আছে। বারবার অটো বা রিক্সাকে দাঁড়াতে বলছে, কিন্তু তারা বরাবরই রিমিকে উপাখ্যান করে নিজেদের গন্তব্যের দিকে রওনা হচ্ছে। রিমি আশাহত হয়, আজ এমনটা হচ্ছে কেন? কেউই যেতে রাজি হচ্ছে না। সময় যত পেরিয়ে যাচ্ছে তত রাত গভীর হচ্ছে। রিমির এবার খানিকটা ভয় চলে আসে। সামনের দিকে দৃঢ় পায়ে পা বাড়াতে নিলে পিছন থেকে কেউ তার হাত টেনে গাড়িতে বসিয়ে গাড়ির দরজা বন্ধ করে দেয়। হঠাৎই এমন আচরণে রিমি কিছুটা ভয় পেয়ে যায়। ঘাড় গড়িয়ে অয়নকে দেখে স্বস্তির নিঃশ্বাস নেয়। পরক্ষণেই আরেক দফা ভয় হতে শুরু করে। কেন নয়ন চোখে মুখে ভয়ঙ্কর রাগ ধারণ করে রেখেছে। রিমি অয়নের দিকে প্রশ্ন নিক্ষেপ করে বলে, কেউ আমাকে পুষে দিতে চাইছিল না কেন? এটাও নিশ্চয়ই আপনার কাজ, তাই না? অয়ন রিমির কথার পরিপ্রেক্ষিতে হাত বাস করে বলে, এই না হলে ডক্টর এয়ারসির ওয়াইফ? সব কিছু বুঝে যাও তুমি। ডক্টর এয়ারসির ক্ষমতা সম্পর্কে তোমার অনেক ধারণা নিতে হবে রিমি পরি। তুমি বড্ড বেশি অবাধ্য হয়ে যাচ্ছ। যারা ডক্টর এয়ারসির অবাধ্য হয় তাদের কিন্তু কঠিন থেকে কঠিনতম শাস্তি পেতে হয়। রিমি ঘামতে শুরু করে। এই সাইকো লোকটা আবার তাকে কি কঠিন শাস্তি দিবে? যার সাথে কয়েকদিন পর পায়েলের বিয়ে, সে তার বর্তমান স্ত্রীর সাথে ঘুরে বেড়াচ্ছে। তা কিছুতেই মেনে নিতে পারছে না পায়েল। গালে যুবকের ঠোঁটের আলতো স্পর্শ পেয়ে রিমি স্থির হয়ে বসে থাকে। শরীরে এক অদ্ভুত স্রোত বয়ে যায় তার। যুবকটি এখনও রিমির খুব কাছাকাছি। নিঃশ্বাস উঠানামা করছে দুজনের দ্রুততার সাথে। রিমি চোখ পিটপিট করে খুলে অয়নকে নিজের কাছে দেখে দ্রুত সরে যেতে চায়, কিন্তু বরাবরের মতোই ব্যর্থ হয়। অয়ন রিমির গালে হাত রেখে শান্ত দৃষ্টি মিলে চেয়ে থাকে কিছুক্ষণ। তার বয়ার্থ রিমি পরিতিকে। অতঃপর খুব শীতল গলায় বলে ওঠে, তোমাকে আমি আগেও বলেছিলাম রিমি পরি, তুমি নিজের সজ্ঞানী, আমি তোমাকে কখনোই আঘাত করতে পারবো না। অন্যদের ক্ষেত্রে শাস্তি কঠোরতম হলেও তোমার ক্ষেত্রে শাস্তিটা কিছুটা আলাদা, কিছুটা বিশেষ। কিন্তু কেন? রিমির অবুঝ প্রশ্নে অয়ন রাগ করে না, বরং মাথা নাড়িয়ে রিমির গালে হাত রেখে বলে, রিমি পরি, তুমি আমার কাছে বিশেষ এক নাম। তাই গাড়িতে রিমি এবং অয়ন বসে আছে। অয়ন ড্রাইভ করছে, রিমি অয়নের পাশের সিটে বসে আছে। শীতের রাত, পিনপতন নীরবতা চারদিকে এখন। শীতের রাতে যুবক যুবতী গাড়িতে বসে আনমনে কিছু ভেবে চলেছে প্রতিক্ষণ। কিন্তু আদৌ তারা কি একে অপরের মনের অবস্থা বুঝতে পেরেছে? রিমির কাছে অয়ন চৌধুরী শুধুমাত্র এক রহস্যময় চরিত্র বলে মনে হচ্ছে, যাকে বলে উপন্যাসের কেন্দ্রীয় রহস্যময় চরিত্র। রিমি নিজের গালে হাত ছোঁয়ালো। অয়ন তখন কঠিনতম শাস্তির কথা বলে, যে তার গালে আলতো করে ঠোঁটের স্পর্শ দিবে তা কখনোই আশা করেনি রিমি। বারবার শুধু গালে হাত রেখে চোখ বন্ধ করে দৃশ্যটা কল্পনা করেছে। তখন কেন সে অয়নকে আটকায়নি? কেন নিজের সাথে নিজে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রিমি? রিমি গাড়ির আয়নার দিকে তাকিয়ে থাকে। অয়ন খুবই মনোযোগ সহকারে গাড়ি চালালেও তার অদরের কোণে মুচকি হাসি বিদ্যমান। অর্থাৎ অয়নের এতক্ষণ ধরে রিমির সমস্ত কার্যকলাপ লক্ষ্য করেছিল। কথাটি ভেবেই লজ্জায় লাল হয়ে যায় রিমি। গৌরবর্ণের মুখশ্রীতে এক টুকরো লজ্জার গাঢ় রং এসে হাতছানি দেয়।
অয়ন তো ঠিকই লক্ষ্য করে। গাড়িতে হঠাৎ করে ব্রেক কষে যুবক। অয়নের এমন আচরণে কিছুটা হকচকিয়ে যায় রিমি। তাতে গুরুত্ব না দিয়ে অয়ন গাড়ির সিটে হেলান দিয়ে বসে বুকে হাত দিয়ে মধুর কণ্ঠে বলে ওঠে, রিমি পড়ি, তোমার লজ্জামাখা মুখশ্রী অয়ন চৌধুরীর বুকে আঘাত করতেই যথেষ্ট। অয়ন চৌধুরী বাড়ির সামনে গাড়িটি থামাতেই রিমি চটজলদি গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে প্রবেশ করে। অয়ন বাড়ির ভিতরে ঢুকে না, বরং গাড়িটা পার্ক করতে পার্কিংয়ের জায়গায় নিয়ে যায়। বাড়ির ভিতরে ঢুকতে রিমি খেয়াল করে পায়েল এবং রুহানা চৌধুরী ড্রয়িং রুমে বসে আছে। রিমিকে দেখতে তারা কেমন সরু চোখে রিমির দিকে তাকায়। তাদের এমন চাহনির মানে রিমি হঠাৎ বুঝতে পারল না। রিমিকে দেখে পায়েলের মাথায় যেন আগুন ধরে যায়। পায়েল উঠে দাঁড়িয়ে রিমির সামনে দাঁড়িয়ে রিমির হাত জোরে চেপে ধরে বলে, অয়নের সাথে আজকাল তো বেশ ভালোই ঘুরে বেড়াচ্ছ তুমি, আবার সবাইকে বলে বেড়াচ্ছ তুমি অয়নের ওয়াইফ, হাউ ডেয়ার ইউ। পায়েল রিমির হাত অনেক শক্ত করে চেপে ধরেছে, যার ফলে রিমি ব্যথা পাচ্ছে। রিমি হাত ছাড়াতে ছাড়াতে বলে ওঠে, আমি কাউকে কিচ্ছু বলিনি, তার আগে আপনি আমার হাতটা ছাড়ুন। পায়েল রিমির হাত ছাড়ে না, বরং আরো শক্ত করে চেপে হুমকি সুরে বলে, ছাড়বো না আমি। কি করবা তুমি? এ মেয়ে, একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, একদম অয়নের ওয়াইফ হওয়ার চেষ্টা করবে না। কয়েকদিন পর আমার এবং অয়নের বিয়ে, আমার অয়নের আশেপাশেও যেন তোমাকে না দেখি। অয়ন গাড়িটা পার করে বাড়িতে ঢুকছিল, তখনই তার সামনের দিকে চোখ যায়। সঙ্গে সঙ্গে চোখ দুটো রাগে টকবক করতে থাকে। ফাইল শক্ত করে তার রিমিপুরীর হাত চেপে ধরে আছে, এমনকি শাসাচ্ছেও। একজন স্টাফ রুহানা চৌধুরীর জন্য কপি নিয়ে যাচ্ছিল। অয়ন স্টাফের থেকে সে কপিটা নিয়ে দ্রুত এগিয়ে গিয়ে পায়েলের হাতে রিমির হাত ছাড়িয়ে পায়েলের হাতে সে গরম কপিটা ঢেলে দেয়। পায়েল ব্যথায় চিৎকার করে ওঠে। অয়নের এমন কাজে রিমি সহ সবাই হতবাক হয়ে যায়। রুহানা চৌধুরী উঠে দাঁড়ান। পায়েলের চিৎকারে মেয়ে এবং রোজা চৌধুরীও বেরিয়ে আসেন। পায়েল ব্যথায় রীতিমতো কেঁদে ফেলছে, ফোসকা পড়ে গেছে তার হাতে। একদম গরম কপিটা অয়ন তার হাতে ঢেলে দিয়েছে। অয়ন পায়েলের সেই ফোসকা পড়া হাতটা চেপে ধরে, এতে পায়েল দ্বিগুণ ব্যথায় কুকড়ে ওঠে। অয়ন পায়েলের হাত চেপে ধরে ক্ষিপ্ত সুরে বলে, আমার রিমিপুরীকে টাচ করার সাহস কোথা থেকে পেলে তুমি? জাস্ট রিডিকিউলাস। তোমাকে আমি আগেও বলেছি, একদম আমার প্রতি নিজের অধিকার বোধ দেখানোর সাহস করবে না। তোমাকে জাস্ট গ্র্যান্ডমার জন্য বিয়েটা করতে যাচ্ছি আমি। পায়েল ছলছল চোখে বলে, অয়ন, তুমি এই 2 দিনের মেয়ের জন্য আমার হাতে গরম কফি ঢেলে দিলে? অয়ন পায়েলের হাত ছেড়ে শক্ত মুখে বলে, পারলে তো। যে হাত দিয়ে তুমি আমার রিমি পরীকে টাচ করার সাহস দেখিয়েছ, সে হাতটাই ভেঙে গড়িয়ে দিতাম। অ্যান্ড মুখ সামলে কথা বলো। 2 দিনের মেয়ে মানে? ও হচ্ছে মিসেস অয়ন চৌধুরী। এখনও কিন্তু আমাদের ডিভোর্সটা হয়নি। কথাটি বলে রিমি কিছু বলার সুযোগ না দিয়ে রিমির হাত ধরে সকলের সামনেই অয়ন রিমিকে উপরে নিয়ে যেতে লাগলো। রোজা চৌধুরী হা হয়ে তাকিয়ে আছে। পায়েল ফোসকা পড়া হাত নিয়ে অসহায় হয়ে দাঁড়িয়ে আছে। মেয়েকে এরকম দৃশ্য দেখে মুখ দিয়ে সিটি বাজিয়ে দেয়। এসব কিছুই নীরব দর্শক হয়ে রইলেন রুহানা চৌধুরী। তিনি বুঝতেই পারছেন না অয়ন আসলে চাইছেটা কি। হঠাৎই এক ভয় মনে জেগে বসে রুহানা চৌধুরীর। তিনি যা ভাবছেন তা যদি সঠিক হয় তাহলে তো সব শেষ। অয়ন রিমির হাত ধরে নিজের ঘরে নিয়ে আসে, দরজা খট করে বন্ধ করে দেয়। অয়নের হঠাৎ দরজা বন্ধ করে দেওয়ায় ভড়কে যায় রিমি। বয়ার্ত গলায় বলে ওঠে, আপনি দরজা কেন বন্ধ করলেন? দরজা খুলুন বলছি, সবাই কি ভাববে? আপনি কি শুরু করেছেন? হ্যাঁ, আপনাকে না আমার পাগল ছাড়া আর কিচ্ছুই মনে হচ্ছে না। নিচে কি কাণ্ডটা না ঘটালেন আপনি? এভাবে কেউ গরম কফি ঢেলে দেয়? অয়ন রিমির কথার গুরুত্ব দেয় না, বরং ওয়াশরুমে গিয়ে মগে ঠান্ডা পানি নিয়ে আসে। রিমির হাতখানা আলতো করে ধরে রিমির হাতের লাল হওয়া জায়গাটি ঠান্ডা পানি দিতে থাকে। অয়ন জানে রিমির হাতে ব্যথা পেয়েছে। রিমি চোখ বন্ধ করে ফেলে। রিমি ব্যথা পাওয়াতে অয়নের কষ্ট লাগে, তার থেকে বেশি রাগও ওঠে। পায়েলকে সে কিছুতেই ছেড়ে দিবে না। তার রিমিপুরীকে যে বা যারা আঘাত করতে চাইবে সবাইকে নিঃশেষ করে দিবে অয়ন। রিমি এবং মেঘ বাড়ির বাগানের দোলনায় বসে নিজেদের মতো গল্প করছে। মেঘের একমাত্র গল্পের সঙ্গী হয়ে উঠেছে রিমি। রিমিরও বেশ ভালো লাগে মেঘকে, বেশ মিশুক একটা মেয়ে। গল্পের এই পর্যায়ে মেঘ রিমির দিকে প্রশ্ন ছড়ে বলে, রিমি আপু, তুমি কি একটা জিনিস গভীরভাবে ভেবে দেখেছ? কি ভাববো? অয়ন ভাইয়া কেমন প্রসেসিভ হয়ে উঠেছে তোমার প্রতি। আজকে কেমন সকলের সামনে পায়েলাপুর হাতে গরম কফি ঢেলে দিল। এসবের মানে কিছু বুঝতে পারছো তুমি? রিমি জানে মেঘ আসলে তাকে কি বলতে চাইছে। রিমি কিছু বলতে যাবে তখনই কেউ মেঘকে হাঁক ছেড়ে ডাকে। পুরুষের গলা পেয়ে রিমি এবং মেঘ একসাথেই পিছনে ঘুরে তাকায়। ফারহান তাদের দিকে এগিয়ে আসছে। ফারহানকে দেখে রিমির ভয়ে হাত পা কাঁপতে থাকে। ফারহান তো তার দিকে এগিয়ে আসছে।
এখন যদি ফারহান রিমিকে দেখে ফেলে তখন তো ফারহান রিমিকে চিনে ফেলবে। কি হবে তখন? কি করবে রিমি? যে মেয়েটি কয়েকদিন পর তোমার প্রাক্তন স্ত্রী হবে তার জন্য তোমার এত দরদ উতলে উঠেছে কেন অয়ন? তুমি কি ভুলে গেলে কয়েকদিন পর আমাদের বিয়ে? ফুফিয়ে ফুফিয়ে কথাটি বলল পায়েল। অয়ন ল্যাপটপে বসে অফিসের কিছু কাজ করছিল। কালকে তার হসপিটালে তেমন কোনো জরুরি অপারেশন নেই, তাই অয়ন ঠিক করেছিল কালকে রুহানা চৌধুরীর সাথে মিটিংয়ে যাবে। কিন্তু তখনই অয়নের অনুমতি ব্যতীত পায়েল অয়নের রুমে ঢুকেই ফুফাতে ফুফাতে কথাগুলো অয়নকে উদ্দেশ্য করে বলে। অয়ন পায়েলের কথা শুনে কপালে আঙ্গুল দিয়ে ঘষে ল্যাপটপটা বন্ধ করে দিয়ে হঠাৎই পায়েলের খুব কাছে এসে পায়েলের গলা চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, কতবার বলবো ওই মেয়ে করবা না। ও আমার রিমি পড়ি, মিসেস অয়ন চৌধুরী। সেইটা কি তোমার ডাফার মাথায় ঢুকে না পায়েল, নাকি আমি ঢুকিয়ে দিব? অয়ন হঠাৎ করে এমন আক্রমণে বিস্মিত হয়ে যায় পায়েল। হাত দিয়ে বারবার অয়নের হাতকে নিজের গলা থেকে সরানোর চেষ্টা করছে, কিন্তু সে ব্যর্থ। পায়েলের মতো রোগা মেয়ে কি আর অয়নের মতো সুঠাম দেহি যুবকের পেশিবহুল হাতকে সরাতে সক্ষম হবে? অয়ন পায়েলের গলা আরও চেপে ধরে। পায়েলের চোখ লাল হয়ে গিয়েছে, চোখ দিয়ে নোনা জল গড়াচ্ছে। অয়ন যদি আরেকটু তার গলাটা চেপে ধরে তাহলে তো সে মরেই যাবে। অয়ন কপট রাগ দেখিয়ে বলে, নিশ্চয়ই সকালের ঘটনা বলোনি তুমি? আবার কোন সাহসে তুমি আমার সামনে আসো? আমার রিমিপুরীকে ব্যথা দিয়ে আবার তুমি আমার সামনে এসেছ? ও আই সি, তোমার শাস্তিটার তো বাকি ছিল। ভালোই হয়েছে, আমাকে আর তোমার কাছে যেতে হলো না, বরং তুমি চলে এসেছো আমার কাছে। কথাটি বলি অয়ন ভয়ঙ্করভাবে বাঁকা হাসল। পায়েলের এবার সত্যি ভয় জেগে বসেছে মনে। অয়নের পাগলামো সম্বন্ধে তার যথেষ্ট ধারণা আছে। যে ছেলে সকলের সামনে গরম কফি ঢেলে দিতে পারে সে তো এখন যা ইচ্ছা তাই করতে পারবে। পায়েল কথাটি ভেবে চলে যেতে চাইলে অয়ন পায়েলের হাত ধরে ফেলে। তারপর পায়েলের অতি নিকটে গিয়ে মুচকি হেসে অতি ঠান্ডা গলায় বলে ওঠে, জানো তো পায়েল, একজন ডক্টর হওয়ার জন্য রোজ অপারেশন করার সময়ে ছুরি দিয়ে কাটাছাড়া করতে করতে ছুরি দিয়ে খেলাটা এখন আমার একটা বদ অভ্যাসে পরিণত হয়েছে। অয়ন কথাটি বলে পকেট থেকে একটা চিকন সূক্ষ্ম ছুরি বের করে। পায়েল তা দেখে ভয়ে কান্নাই করে দেয়। পায়েল জোরে জোরে চিৎকার করতে করতে বলে, কেউ আছেন? প্লিজ হেল্প। কেউ কি নেই? অয়ন বাঁকা হেসে পায়েলের গালে হাত রেখে মধুর কণ্ঠে কিছুটা ঠাট্টার ছলে বলে, কেন বেবি, তুমি তো সবসময় আমার কাছে আসতে চাইছিলে, তাহলে আজ কেন এত দূরত্ব বলো তো? আমাদের মাঝখানে তুমি অন্য কাউকে কেন ঢুকাচ্ছ? ইটস নট ফেয়ার। আমি আমাদের মাঝে কাউকে ঢুকতে দিব না। তাছাড়াও আমার রুম সাউন্ড প্রুফ, তাই তুমি যতই চিৎকার করো কেউই শুনবে না। সো লেটস স্টার্ট দ্য গেম। কথাটি বলার সাথে সাথে অয়ন আর এক মুহূর্ত দেরি করে না, পায়েলের হাত বরাবর ছুরি বসিয়ে দেয়। পায়েল নিজের রক্তাক্ত হাতের দিকে তাকিয়ে অয়নের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে, অয়ন তুমি এটা কি করলে? কালকে আমার কানাডায় শ্যুট আছে, আমি কালকে কি করে শ্যুট করব? অয়ন দায়সারাভাবে উত্তর দিয়ে বলে, আমি কিভাবে জানবো? আমার রিমির পরিণামে বাজে কমেন্টস করার আগে তোমার ভাবা উচিত ছিল। পায়েল ব্যথায় চিৎকার করে কান্না করতে থাকে, কিন্তু তার আর্তনাদ শুধু অয়নের রুমের দেওয়ালের মাঝেই সীমাবদ্ধ থাকে। ফারহানকে এগিয়ে আসতে দেখে রিমি ফিসাতে থাকে, ভয়ে তার হাত পা কাঁপছে। পালানোর সুযোগটুকু তো নেই এখন তার। ফারহানকে এগিয়ে আসতে দেখে মেঘ হাসি মুখে রিমির হাত ধরেই রিমিকে নিয়ে ফারহানের সামনে দাঁড়িয়ে বলে, ভাইয়া তুমি আমাকে ডেকেছিলে? ফারহানের চোখ যায় হঠাৎ রিমির দিকে, কেমন বিস্মিত হতভম্ব নয়নে চেয়ে আসে রিমির দিকে। রিমি ফারহানের সেই দৃষ্টি উপেক্ষা করে মাথা নিচু করে থাকে। রিমি প্রচণ্ড ভয় পাচ্ছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এই মুহূর্তে বড্ড পানি খেতে ইচ্ছে হলো তার। শীতের মধ্যেও তরতর করে প্রতিনিয়ত ঘেমে চলেছে রিমি। মনে হচ্ছে সে বোধহয় কোনো ভূতকে দেখে ফেলেছে। রিমি দৃষ্টিতে ফারহান এখন তার কাছে ভূতের থেকে কোনো অংশে কম নয়, যাকে বলে ভয়ঙ্কর ভূত। বলিষ্ঠ দেহি বিশিষ্ট ফারহান নামক যুবকটি রিমিকে খানিকক্ষণ পর্যবেক্ষণ করল, তারপর আনমনে বলে উঠল, জান্নাত তুমি? জান্নাত নামটি শুনে রিমির হাত পা দ্বিগুণভাবে কাঁপছে। ফারহানকে কি এত বছর পরেও তাকে চিনে ফেলল? মেঘ এক পলক রিমির দিকে তাকিয়ে হেসে ফারহানকে উদ্দেশ্য করে বলল, তুমিও না ভাইয়া, কাকে তুমি কি নামে ডাকছ? ও ও তুমি তো রিমি আপুর সাথে আগে দেখা করনি। ওকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি, মিট মাই ভাবি মিসেস রিমি চৌধুরী। অয়ন ভাইয়া সবাইকে বলে দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত রিমি আপুর সাথে ভাইয়ার ডিভোর্স না হচ্ছে ততদিন রিমি আপুর পরিচয় হবে সে ডক্টর এআরসির ওয়াইফ। বুঝলে ভাইয়া? মেঘের কথায় ফারহানের রিমিকে নিয়ে যা ধারণা ছিল তার সমাপ্তি ঘটল। রিমি স্বস্তির নিঃশ্বাস ফেলে, যাক ফারহান তাকে চিনতে পারেনি। ফারহান এবার পকেট থেকে একটা বড় চকলেটের প্যাকেট বের করে মেঘের হাতে গুঁজে দিয়ে বলে,
আজকে অফিসে যাওয়ার সময় তোর ফেভারিট চকলেটটা চোখে পড়লো, তাই কিনে রেখেছিলাম। ফারহান কথাটি বলি আর দাঁড়ায় না, দৃঢ়ভাবে স্থান ত্যাগ করে। মেঘ চকলেটটার দিকে তাকিয়ে প্রাপ্তির হাসি হাসে। জানো রিমিফু, আমার ফারহান ভাইয়া না চেঞ্জ হয়ে যায়নি, এখনো আগের মতো আছে। শুধু ভালোবাসার বহিঃপ্রকাশ হয়তো আগের মতো করে না, কিন্তু এখনো তার বোনের জন্য ভালোবাসা বিন্দু মাত্র কমেনি। কেন যে সবকিছু চেঞ্জ হয়ে গেল, একটা জ্বর সবকিছু চেঞ্জ করে ফেলল। কথাটি বলতে বলতে মেঘের চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ল। রিমি তার সযত্নের সাথে মুছে দিয়ে বলে, কেঁদো না মেঘ, আবারও সব কিছু ঠিক হয়ে যাবে, শুধু একটু সময়ের অপেক্ষা। মেঘকে সান্ত্বনা দেওয়ার জন্য রিমি কথাটি বললেও রিমি খুব ভালো করে জানে কিছুই ঠিক হবে না। রিমি বাগানে দোলনায় বসে ভাবছে, তাকে যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। আজ ভাগ্যক্রমে সে বেঁচে গেছে, কিন্তু ফারহান যদি তাকে চিনে ফেলে তখন কি হবে? তখন তো সে যা করতে এসেছিল তা করতেই পারবে না। রিমি আনমনে কিছু ভাবছিল, তখনই অয়নের উপস্থিতি রিমি নিজের পাশে টের পায়। অয়নকে এই মুহূর্তে দেখে কিছুটা ঘাবড়ে যায় রিমি। রিমির এমন ঘাবড়ে যাওয়া দেখে অয়ন রিমির দিকে ঝুঁকে ব্রু কুঁচকে বলে, রিমি পরি, আমার দিকে তাকাও, কি ভাবছো তুমি? রিমি তাকায় না, বরং নিচের দিকে তাকিয়ে থাকে। অয়ন খানিকটা গম্ভীর সুরে বলে, জানো রিমি পরি, মানুষ তখনই তার বিপরীতের মানুষের চোখে চোখ রেখে কথা বলতে পারে না, যখন সে কিছু লুকায় কিংবা কোনো অপরাধ করে। তুমি কি কিছু লুকাচ্ছ রিমি পরি? অয়নের কথার প্রতি উত্তরে রিমি ঠিক কী বলবে বুঝতে পারছে না। রিমিকে ভয় পেতে দেখে অয়ন স্মিত হাসে, ফিস ফিস কণ্ঠে বলে ওঠে, শুনছো রিমি পরি, এভাবে প্রতিদিন ভয় পেতে থাকো, আমি রোজ রোজ তোমার ভয়ার্থ মুখশ্রীতে মুগ্ধ হব। হসপিটালে 2টা ওটি শেষ করে ক্লান্ত শরীরে নিজের কেবিনে বসেছিল অয়ন। তখনই তার নজর যায় বাড়ির সিসিটিভির ক্যামেরার দিকে। সঙ্গে সঙ্গে তার মাথায় রক্ত চড়ে বসে। রাতের শ্রেণীতে বসেছিল রিমি। চৌধুরী বাড়ির বিশাল ড্রয়িং রুমে একটি বড় দরজা সমতুল্য জানালা রয়েছে। সে জানালা থেকে রিমি দূর আকাশের ছাদটাকে দেখছে। ছাদ মেঘের মাঝে নিজেকে কেমন লুকিয়ে রেখেছে, যে ছাদটি শুধুই মেঘের। ছাদকে অন্য কেউ কেন দেখবে? কথাটি ভেবে ফিক করে হেসে দেয় রিমি। তখনই হঠাৎ হুট করে অয়ন এসে রিমির পাশে বসে। হঠাৎই রিমির কোলে নিজের মাথা রেখে দিয়ে চোখ বন্ধ করে দেয়। অয়নের এমন আক্রমণে থম মেরে বসে থাকে রিমি। অয়নের নিঃশ্বাস রিমি তার শরীরের খুব ভালোভাবে টের পাচ্ছে। রিমি অয়নকে সরাতে চাইলে অয়ন চোখ বন্ধ করে বিরক্তি সুরে বলে, রিমি পরি, কিছুক্ষণ তোমার কোলে মাথা রেখে আমাকে ঘুমাতে দাও, আমার শান্তির ঘুম খুব প্রয়োজন। মারপিট করে করে আমি ক্লান্ত। অয়নের তপ্ত উষ্ণ নিঃশ্বাসে অস্তিত্ব নিজের শরীরে খুব ভালোভাবেই টের পাচ্ছে রিমি। অয়ন রিমির কোমর জড়িয়ে ঘুমাচ্ছে। রিমি চাইলে অয়নকে সরাতে পারছে না। অনেকক্ষণ চেষ্টা করার পরে যখন রিমি অয়নকে নিজের থেকে এক চুলও সরাতে পারল না, তখন ব্যর্থ হয়ে হাল ছেড়ে দেয়। রাতের গভীরতা বাড়ছে, তার সাথে নীরবতাও প্রখরভাবে বেড়ে চলেছে সময়ের সাথে। বড় জানালা দিয়ে শীতের বাতাস এসে রিমির শরীরটাকে নাড়িয়ে তুলছে। রিমির গায়ে পাতলা একটা চাদর মাত্র। রিমি একবার ভাবলো উঠে গিয়ে জানালাটা বন্ধ করে দিবে, কিন্তু অয়ন এমনভাবে তাকে জড়িয়ে আছে, সে চাইলেও যেতে পারবে না। অয়ন ঘুমের মাঝে নিজের অধর জোড়া দিয়ে চুইয়ে দেয় রিমির নরম হাতখানা। রিমি কেঁপে ওঠে। রিমি এক প্রকার তাকায় ঘুমন্ত অয়নের দিকে। ঘুমের মাঝে কি সুন্দর লাগছে লোকটাকে। স্পর্শ মুখটায় কোনো প্রকার হিংস্রতা নেই, নেই কোনো রাগ, আছে শুধু এক রাস মায়া। ঘুমন্ত অয়নের দিকে তাকিয়ে আদৌ কি কেউ বলবে এই লোকটা জেগে থাকলে সাইকো হয়ে ওঠে? কিন্তু কেন তার এমন আচরণ? কেন অয়ন রিমির প্রতি এতটা পসেসিভ হয়ে উঠেছে দিনের পর দিন? কথাগুলো বড্ড ভাবায় রিমিকে। রিমির কি হলো কে জানে। রিমি হাত বাড়িয়ে অয়নের মুখশ্রীতে খোঁচা খোঁচা চাপদাড়িতে হাত বোলায়। সঙ্গে সঙ্গে তার বুকটা কেঁপে ভালো লাগার কম্পনে সে হাত সরিয়ে ফেলে। ঘুমালে একটা মানুষকে এত ভালো লাগে? রিমি শুধু শুনেছিল মেয়েরা ঘুমালে নাকি তাদের খুব সুন্দর লাগে, তাদের প্রতি আলাদাই একটা মায়া কাজ করে। কিন্তু সেই সব কথাতে মিথ্যে প্রমাণ করে দিল অয়ন। ঘুমন্ত মেয়েদের মুখেই শুধু আলাদা মায়া থাকে না, বরং ছেলেরা ঘুমালেও তাদের মুখে আলাদা একটা মায়া কাজ করে। সে মায়ার যে কোন রমণী মন হারিয়ে বসবে। রিমিও কি তবে মন হারিয়ে বসছে ধীরে ধীরে? কথাটি রিমির মস্তিষ্কে কথাটি নাড়া দিতে রিমি চটজলদি অয়নের থেকে সরে আসে। এতে অয়নের কাঁচা ঘুমটা ভেঙে যায়। বিরক্তিতে কপালের বলি রেখায় ভাঁজ পড়ে। অয়ন রিমিকে নিজের কাছে টেনে শক্ত গলায় প্রশ্ন ছুড়ে বলে, কি করছো কি তুমি? বললাম না কিছুক্ষণ ঘুমাবো জাস্ট, সেই সময়টুকুও দিতে পারলে না তুমি? ওকে ফাইন, আজকে সারা রাত তুমি আমার সাথেই ঘুমাবা। রিমি অয়নের কথায় হতভম্ব হয়ে বলে, কি বলছেন কি? আমি আপনার সাথে ঘুমাবো মানে? কয়েকদিন পর আমাদের ডিভোর্স, ভুলে গেলেন? সবাই কি ভাববে? আমি কিছুতেই আপনার সাথে ঘুমাবো না।
রিমির কথাকে গুরুত্ব দিল না অয়ন। পাজাকুলা করে তুলে নিল রিমি পরীকে। ডুলো ডুলো পায়ে এগিয়ে যেতে নিল তার ঘরের দিকে। রিমি হাত পা ছড়াছড়ি করতে করতে অয়নের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলতে থাকে, ছাড়ুন আমাকে, আপনি কিন্তু এভাবে আমার উপর অধিকার ফলাতে পারেন না। আমি এতদিন চুপ করে ছিলাম বলে এখনো চুপ করে থাকবো তা আপনি মোটেও ভাববেন না। কিন্তু এবার আমি রুহানা চৌধুরীর সাথে ডাইরেক্ট কথা বলবো। অয়ন রিমিকে নিজের ঘরে এনে রিমিকে তার বিছানায় বসিয়ে খট করে নিজের দরজাটা বন্ধ করে দেয়। তারপর নিজের ব্লেজারটা খুলে বিছানায় ফেলে দেয়। অয়নের এমন কাজে বরকে যায় রিমি। জোরে জোরে নিঃশ্বাস ফেলে কাঁপা কাঁপা কণ্ঠে আওড়াতে থাকে, আপনি কিন্তু আমার কাছে আসবেন না, একদমই না। আপনি যদি ভেবে থাকেন আপনি আমাকে একা পেয়ে আমার সুযোগ নেবেন, তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন। রিমির এমন কথায় অয়ন হঠাৎ রিমির অনেক কাছে এসে রিমির গাল চেপে ধরে রাগান্বিত সুরে বলে, সিনেমার ডায়ালগ দেওয়া শেষ? আর সব থেকে বড় কথা, আমরা এখন হাজব্যান্ড ওয়াইফ। আমি যদি তোমার উপর অধিকার খাটাতেও চাই, তখন তুমি আমাকে চাইলেও আমাকে আটকাতে পারবা না। তাই এইসব ইডিয়েট মার্কা কথাবার্তা নেক্সট টাইম থেকে বলবে না। কথাটি বলে পুনরায় রিমির কোলে মাথা রেখে শুয়ে পড়ল। রিমি কিছু বলতে চাইলে অয়ন গুম গুম কণ্ঠে এক প্রকার শাসিয়ে বলে উঠল, এবার যদি আমাকে ডিস্টার্ব করেছ তাহলে আমি তোমার সাথে রোমান্টিকতার ক্লাস নিব। ইউনো সাসে হটিনটি রোমান্টিক ক্লাস। বুঝতে পারছো তো রিমি পরি? হোয়াট আই মিন। অয়ন দুষ্ট হেসে কথাটি বলে ঘুমিয়ে পড়ল পুনরায়। অয়নের দুষ্ট হাসির কারণটি বুঝতে তেমন বেগ পেতে হলো না রিমির। রিমি শুকনো ডোক গিলে চুপ থাকলো। এই লোকটাকে দিয়ে তার কোনো বিশ্বাস নেই, যা বলে তাই করে। রিমি আরেকটু ভালো করে অয়নকে পর্যবেক্ষণ করে দেখতে পেল অয়নের ঠোঁটের কোণে রক্তের দাগ কিসের সাথে লেগে যেন কেটে গেছে। সঙ্গে সঙ্গে রিমির অয়নের বলা কিছুক্ষণ আগের কথা মনে পড়ল। অয়ন কি সব মারপিটের কথা বলেছিল? রিমির বুক থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। অয়নের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, না জানি কার 12টা বাজিয়েছেন উনি। আল্লাহ, এই লোকটা কি সত্যি একটা সাইকো নাকি? উফ। রিমি অয়নের নামে এটা সেটা বলতে বলতে অয়নের বিছানাতে পিঠ ঠেকিয়ে ঘুমিয়ে গেল এক সময়। পাখির কিচিরমিচির শব্দে রক্তাক্ত আকাশে সূর্য যখন উকি দিচ্ছে, তখনই শিশির ছড়াচ্ছে সবুজ দুর্বাকাশে। শীষের জগায় জমা শিশিরগুলো যেন মুক্ত দানার মতো দুতে ছড়াচ্ছে। হিম হয়ে উঠেছে শীতের ভোরের আকাশ। অয়নের ঘুম প্রতিদিন ভোর 5টায় ভাঙে। অয়ন যত দেরি করে ঘুমাক না কেন, তার সঠিক সময়ে ঘুম থেকে ওঠে। ঘুম থেকে উঠে অয়নের চোখ গেল তার রিমিপুরীর দিকে। সঙ্গে সঙ্গে মনটা তার প্রশান্তিতে ভরে গেল। ঘুমন্ত রিমিপুরীকে বড্ড স্নিগ্ধ লাগছে তার কাছে, যেন কোনো ফুটন্ত গোলাপ। অয়ন আলতো হাসল। রিমিকে বড্ড শুইয়ে দিতে ইচ্ছে হলো তার। অয়ন নিজের ইচ্ছাকে সংযত করল না, বরং রিমির গালে আলতো করে চুমু খেলো। রিমি এতে খানিকটা নড়ে পুনরায় ঘুমিয়ে যায়। অয়ন হেসে রিমির গায়ে কম্বলটা জড়িয়ে আনমনে বলে উঠল, ভালোবাসি কি না জানি না, তবে তোমার মায়ায় জড়িয়ে যাচ্ছি প্রতিনিয়ত রিমি পরি। অয়ন দ্রুত উঠে নামাজ পড়তে চলে যায়। আজকে কেন যেন তার নামাজ পড়তে ইচ্ছে করলো। হয়তো মহান আল্লাহ তাকে মহামূল্যবান কিছু দিয়েছে, সেটারই শুকরিয়া আদায় করবে সে। রুহানা চৌধুরী তার কেবিনে বসে রাগে ফুরছেন। মাথা কাজ করছে না তার। কিছুক্ষণের মাঝে অয়নের উপস্থিতি টের পান তিনি। ক্রোধ নিয়ে অয়নের পানে চেয়ে থাকেন। তারপর ক্ষিপ্ত গলায় বলে, অয়ন, তুমি জানো তুমি কি করেছ? জানি আমি। অয়নের সহজ উত্তর, মিস্টার শেখ হসপিটালে ভর্তি। ওনার যদি কিছু হয়ে যায় তখন উনি আমাদের উপর স্টেপ নেবেন। আমাদের কোম্পানির একটা বিশাল ক্ষতি তো তুমি করেই ফেলেছ। ফাইল অসুস্থ হয়ে পড়েছে, তাই কানাডা যেতে পারিনি। তার মধ্যে তুমি মিস্টার শেখের সাথে যা করেছ, এতে উনি আমার সাথে শত্রুতা করবেন, যার ফল মোটেও ভালো হবে না। তুমি শুনছো কিছু অয়ন? অয়ন শান্ত ভঙ্গিতে চেয়ারে বসে পড়ে। তার মনে পড়ে যায় গতকালকের ঘটনা। সে যখন হসপিটালে বসেছিল তখন তার চোখ যায় সিসিটিভির দিকে। ড্রয়িং রুমে তখন রুহানা চৌধুরী এবং মিস্টার শেখ ছিলেন। মিস্টার শেখকে রুহানা চৌধুরী বিশেষ আমন্ত্রণ করেছিলেন এবং কিছু কোম্পানির ব্যাপারে মিটিং করবে বলে। তখনই ড্রয়িং রুমের শত দরজা দিয়ে রিমি হসপিটালের উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছিল। মধ্যবয়স্ক মিস্টার শেখ রিমিকে দেখে মন্তব্য করে বসেন, মিসেস চৌধুরী, মেয়েটা কে বলুন তো? আপনাকে তো বলেছিলাম অয়নের ব্যাপারটা। নামের কয়েকদিনের বউ। তার ডিভোর্সের পরে এই মেয়েটা কি করবে? রক্ষিতার কাজ করবে? আমার ছেলের আবার রক্ষিতার খুব দরকার। কথাটি বলেই হেসে ফেটে পড়েছিলেন মিস্টার শেখ। অয়নের কানে সেই কথাটি যায়। অয়ন সোজা বাড়িতে চলে যায়। মিস্টার শেখকে তার মাথা ঠিক থাকে না। সামনে থাকা বড় রড দিয়ে ইচ্ছা মতো মারতে শুরু করে। মিস্টার শেখ রক্তাক্ত হয়ে পড়ে থাকে মাটিতে। কেউ চাইলেও আটকাতে পারে না অয়নকে। অয়ন পাগলের মতো আচরণ করছিল, হিংস্রভাবে মারছিল মিস্টার শেখকে।
অয়ন রাগে গর্জে বলে ওঠে, ইউ ব্লাডি, এত সাহস কি করে হয় আমার রিমি পরীকে রক্ষিতা বলার? তোকে তো আমি মেরেই ফেলবো। কথাটি বলে অয়ন তার মেশিন গান বের করলে রুহানা চৌধুরী কোনো রকমে অয়নকে ধরে ভিতরে নিয়ে গিয়ে ওষুধ খাইয়ে শান্ত করে মিস্টার শেখকে হসপিটালে ভর্তি করান। কি হলো অয়ন? আমার প্রশ্নের জবাব দিচ্ছ না কেন তুমি? তুমি ওই সামান্য মেয়েটার জন্য আমাদের কোম্পানির এত বড় ক্ষতি কেন করলে? রুহানা চৌধুরীর প্রশ্নে অয়ন নিজের চোখের সামনেই নিজের ভালোবাসার মানুষটি অন্য কারো হয়ে গেল। ভাবতে মাথায় আগুন সরে যাচ্ছে আমানের। আমান অস্ট্রেলিয়ার বিশাল একটা কক্ষে বসে মনোযোগ দিয়ে সামনের মনিটরে চোখ মেলে চেয়ে রয়েছে। মনিটরের স্ক্রিনে বরাবরি করে দেখানো হচ্ছে অয়ন আর রিমির বিয়ের দৃশ্যটি। আমান ফুলের টপটা নিয়ে ছড়ে মারে মনিটরের দিকে, সঙ্গে সঙ্গে তা ভেঙে চুরমার হয়ে যায়। আজ আমানের ছোট্ট একটা ভুল পদক্ষেপের জন্য সে তার রিমি পাখিকে হারিয়ে ফেলেছে চিরদিনের জন্য। কথাটি ভেবে আমান দীর্ঘশ্বাস ফেলে। রিমি হসপিটালের ক্যান্টিনে বসে আনমনে কিছু ভেবে চলছিল। জয়িতা রিমির পিঠে হাত চাপড়ে বসে পড়ে। রিমির কোনো হেলদোল নেই, সে নিজের জগতে বিপদ। তার অর্ডারকৃত কফিটি যে ঠান্ডা হয়ে গেছে ইতিমধ্যে, সেদিকে তার কোনো খেয়াল নেই। শীতের সকাল, তার মধ্যে গরম ধোয়া ওঠা কফি, ব্যাস আর কি চাই তখন। জয়িতা নিজের জন্য অর্ডার করলো একটা কফি। সে বেশ তৃপ্তির সাথে কফিটা পান করলো। তাদের ক্যান্টিনের কফিটা বেশ মজার। ক্যান্টিনের ছেলেটা ঢিলে ঢিলা পোশাক পরে আছে এত শীতের মাঝেও। যদিও শীতে কাঁপছে কিছুটা, তবু কি সুন্দর চমৎকার হাসি ফুটিয়ে সবাইকে সবার অর্ডারকৃত খাবার পরিবেশন করছে। জয়িতা সকলের দিকে এক পলক তাকিয়ে রিমির দিকে তাকিয়ে রিমির মতিগতি বোঝার চেষ্টা করলো, কিন্তু বরাবরের মতোই জয়িতা ব্যর্থ। জয়িতা রিমির কাঁধে হাত রেখে বলল, কি ভাবছিস এত? রিমি এবার খানিকটা নড়ে চড়ে বসলো। সামান্য কেসে জবাব দিল, মা ফোন করেছিল রে, কেমন সংসার করছি জিজ্ঞেস করছিল, জামাই নিয়ে কেন আসছি না তা নিয়েও কথা বলছিল। মাম্মুর শরীরটাও নাকি ভালো না, আমাকে দেখতে চাইছে খুব, সঙ্গে ওনাকেও নিয়ে আসতে বলছে। তা তুই কি বললি জবাবে? জয়িতার সোজা প্রশ্ন। রিমি কফির কাপে চুমুক দিতে দিতে বলল, বলেছি সুখেই আছি, উনি এখন ব্যস্ততায় আসতে পারবে না, আমি এসে দেখা করে যাব। আমার বড্ড ভয় হচ্ছে রে, মা এবং মামা যখন জানবে আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে কয়েকদিনের মধ্যে, এমনকি ওনার বিয়েও কয়েকদিন পর, তখন কি হবে? আমি কি জবাব দিব তখন তাদেরকে? জয়িতা রিমির কথা শুনে মুখ পানসে হয়ে গেল। মুখ কালো করে জবাব দিল, সেটা তো তোর এই বাড়িতে আসার আগে ভাবা উচিত ছিল। আঙ্কেল আন্টিকে তো সব জেনেই যাবে, তখন কি করবি? কিভাবে লুকিয়ে রাখবি সব কিছু? রিমির হঠাৎ কফি কাপটা রেখে দিল। কান্না এসে তার গলায় দলা পাকানো শুরু করলো। কান্নাকে কোনো রকম নিয়ন্ত্রণ করে অভিমানের সুরে বলে উঠল, আজ যদি আমান আমাকে ছেড়ে চলে না যেত, তাহলে এই দিনটা কখনোই দেখতে হতো না রে। আজকে যা সব হচ্ছে সব কিছুর মূলে রয়েছে আমান। আমান কখনো আমার সামনে এলে আমি আমানকে প্রশ্ন করব, ও কেন আমাকে ছেড়ে চলে গেল। আমানকে আমার সেই প্রশ্নের উত্তর দিতেই হবে। আজ যা হচ্ছে সব আমানের জন্য হচ্ছে, আমানকে কখনো আমি ক্ষমা করব না। শেষের কথাটি এক প্রকার বিড়বিড় করে আওড়াতে আওড়াতে রিমি উঠে দাঁড়িয়ে চলে গেল। জয়িতা ব্যাগ নিয়ে রিমির পিছনে পিছনে ছুটল। অয়নকে চুপ থাকতে দেখে রুহানা চৌধুরী এবার তেতে উঠলেন। ক্ষিপ্ত গলায় বলে ওঠেন, কি হলো অয়ন, উত্তর দিচ্ছ না কেন? আমি তোমার কাছে কিছু জিজ্ঞেস করছি। অয়ন খুব ভয়ঙ্করভাবে শান্ত দৃষ্টিতে চেয়ে রইল রুহানা চৌধুরীর দিকে। রুহানা চৌধুরী বরকে গেলেন। অয়ন উঠে দাঁড়িয়ে টেবিলের উপর বর দিয়ে রুহানা চৌধুরীর দিকে ঝুঁকে খুবই শীতল গলায় জবাব দিল, ট্রাস্ট মি গ্র্যান্ডমা, আজকে তোমার জায়গায় যদি অন্য কেউ হতো, তাহলে আমার রিমি পরীকে সামান্য মেয়ে বলার অপরাধে তার অবস্থা মিস্টার শেখের থেকেও করুণ হতো। আর তুমি মিস্টার শেখের কথা বলছো? সে আমাদের কিচ্ছু করতে পারবে না, সে ব্যবস্থা আমি করে ফেলেছি। কথাটি বলে অয়ন বাঁকা হাসল। রুহানা চৌধুরীর অবিশ্বাসে নয়নে চেয়ে রইলেন অয়নের দিকে। তিনি কাকে দেখছেন? যার কথায় তো অয়ন আগে উঠতে বসতে, আর সামান্য 2 দিনের মেয়ের জন্য, রিমির জন্য অয়ন তাকে শাসাচ্ছে। এটাও কি সম্ভব? রুহানা চৌধুরীর কথার মাঝে তার ফোন বেজে ওঠে। ফোন রিসিভ করে তিনি যা শোনেন তাতে তার মাথা ঘুরে যাওয়ার উপক্রম। মিস্টার শেখের অবস্থা নাকি খুবই করুণ, প্যারালাইজড হয়ে গেছে। কিন্তু মার খেয়ে কেউ প্যারালাইজড হয়ে যায়? রুহানা চৌধুরী অয়নের দিকে তাকাতে অয়ন আরেক দফা মুচকি হেসে বলে, কোনো কিছুই অসম্ভব নয় গ্র্যান্ডমা। আমার রিমি পরীকে রক্ষিতা বলা শাস্তি তো আজীবন পেতেই হবে। আমি চাইলেও পারতাম মেরে ফেলতে, কিন্তু না, আমি ওকে মারবো না। আমি ওর এমন অবস্থা করেছি যে সারা জীবন ওকে বন্ধ করেই কাটাতে হবে। আমিও ডক্টর গ্র্যান্ডমা, সব কিছুই ছোট্ট একটা ইঞ্জেকশনের কামাল, আমি তো কিছুই করিনি। কথাটি বলে অয়ন হেসে শীষ বাজাতে বাজাতে বাহিরে চলে গেল। রুহানা চৌধুরীর মাথায় হাত। এ কি করছে অয়ন? অয়ন তো দিনের পর দিন বদ্ধ উন্মাদ হয়ে উঠেছে প্রতিনিয়ত। রিমি এবং জয়িতা ক্লাসে ঢুকতেই শুনতে পায় ডক্টর আসিফকে নাকি হসপিটাল থেকে বের করা দেওয়া হয়েছে।
কথাটি শুনে রিমির বেশ রাগ উঠে যায়। এমনিতেই লোকটার এত খারাপ অবস্থা, তার উপরে চাকরি থেকেও বের করে দিল। এই লোকটাকে কি শুরু করেছে? কিছুক্ষণের মধ্যেই একজন নার্স এসে জানায় ডক্টর এআরসি রিমিকে জরুরি তলব করেছে। কথাটি কানে আসতে ক্লাসের সকলে রিমির দিকে কেমন করে তাকালো, যেন তাদের ভবিষ্যতে বাসমতে রিমির জন্যই আজ তাদের আসিফ স্যার তাদের সাথে নেই। রিমি হতভম্ব হয়ে যায়। জয়িতা মুচকি হেসে রিমির কানে ফিস করে বলল, তোর বরের তলব এসেছে, তাড়াতাড়ি যা, না হলে ক্লাসের সকলের সামনে তোকে তুলে নিয়ে যাবে। জয়িতার কথা শুনে রিমির চোখ বড় হয়ে যায়। সে মাথা নাড়িয়ে দ্রুত পায়ে হেঁটে অয়নের কেবিনের সামনে যায়। মে আই কাম ইন স্যার? অয়ন মাথা তুলে তাকিয়ে মুচকি হেসে বলে, ইয়েস কাম। রিমি অয়নের কাছে গিয়ে রাগ দেখিয়ে বলল, কি শুরু করেছেন কি আপনি? পাগল লোক একটা, সাইকো পুরো, আপনি পুরোই সাইকো। মাথার চিকিৎসা করান, সামান্য একটা কারণে এত কাণ্ড করে কেউ? আপনার জন্য সবাই আমার দিকে কেমন করে তাকাচ্ছিল। রিমি আরও কিছু বলতে চাইছিল কিন্তু বলতে দিল না অয়ন। রিমির মুখ আলতো করে চেপে ধরে বলে, আর একটা কথা নয়, অনেক বলেছ তুমি, সবাইকে নিয়ে প্রবলেম তো, ওকে, সেই সমস্যা কালকে থেকে থাকবে না। অয়নের কথার মাঝে রিমি ঠিক বুঝলো না কিছু। রিমির ভাবনার মাঝে অয়ন রিমির গালে আলতো করে অদর শুইয়ে দিল। রিমি আবেশের চোখ বন্ধ করে ফেলে। কেঁপে উঠল তার ছোট্ট হৃদয়খানা। অয়ন রিমির কানের কাছে অতি শীতল গলায় বলল, ইউ নো রিমি পরি, তুমি যখন রেগে যাও তখন তোমার মুখশ্রী লাল টমেটোর মতো লাল টকটকে হয়ে যায়, ইচ্ছে করে খেয়ে ফেলি। রিমি অয়নের দিকে তাকাতে অয়ন মন মাতানো হাসি উপহার দিয়ে বলে, এভাবে তাকিও না রিমি পরি, বুকে গিয়ে লাগে তো। তোমার প্রতিটি চাহনি নেশার মতো আমাকে তোমার দিকে আকর্ষিত করে। বিয়ের কয়েকদিন আগে নিজের হবু বরের সাথে তার বর্তমান স্ত্রীর ঘনিষ্ঠতা নিজের চোখে দেখে মাথা ঘুরে যাওয়ার উপক্রম পায়েলের। পায়েল স্পষ্ট দেখতে পারছে অয়ন এবং রিমি একে অপরের কতটা কাছে, তাও আবার একা একটি বদ্ধ কেবিনে। ফাইল এসেছিল ভালো কথা বলে অয়নের সাথে নিজের ঝামেলাটা মিটিয়ে নেবে, কিন্তু সে এখানে এসে যে এমন একটা দৃশ্য দেখবে তা কখনোই বুঝতে পারেনি সে। ফাইল কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে দ্রুত পায়ে রাগে ফুঁসতে বেরিয়ে যায়। অয়ন এখনও রিমির কাছাকাছি রয়েছে। দুজনের নিঃশ্বাসের গতি সমান তালে বেড়ে চলেছে দুজনের হৃদয়ের স্পন্দন। অয়নের রিমির ভীত মুখশ্রীর দিকে নিজেকে নিয়ন্ত্রণ করা বড্ড কঠিন কাজ লাগলো। নিজের জিহ্বা দিয়ে হালকা গোলাপি অদর জোড়া বিছিয়ে নিল। তারপর রিমির ঠোঁটের দিকে এগিয়ে গেল নিজের অদর জোড়া। রিমি শুকনো ডোক গিলল। সে বুঝতে পারছে যে সে যদি এখন অয়নকে না আটকায় তাহলে বড় কোনো অঘটন ঘটে যাবে। অয়নের ঠোঁট সুই প্রায় রিমির ঠোঁটে। তখনই রিমি নিজের হাত দিয়ে অয়নের ঠোঁট চেপে ধরে কম্পিত গলায় বলে উঠল, আমার মনে হচ্ছে এখন আমাদের যাওয়া উচিত। আজকে তো আমাদের কয়েকটা কেবিনেও যেতে হবে পেশেন্ট দেখতে। রিমির কথায় অয়নের প্রচণ্ড রাগ হলো। রাগের নাক কেমন ফুলে গেল, ফর্সা মুখটা লাল টকটকে হয়ে গেল মুহূর্তেই রাগে। অয়ন রিমিকে নিজের সাথে মিশিয়ে দাঁতে দাঁত চেপে বলল, সবসময় কাছে আসতে চাইলে এত বাহানা করো কেন? হ্যাঁ, আমি তোমার হাজব্যান্ড হই না? এবার রিমিরও বেশ রাগ উঠে যায়। লোকটা তার উপর অধিকারবোধ দেখাচ্ছে, যাকে কয়েকদিন পর ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করবে, তার উপর কিসের অধিকারবোধ অয়নের? রিমিও সঙ্গে পাল্টা জবাব দিয়ে বলে, কিন্তু নামের হাজব্যান্ড হন আপনি মিস্টার এআরসি, ভুলে যাবেন না আমার প্রতি আপনার কোনো অধিকার নেই। একদম আমার প্রতি নিজের অধিকারবোধ কাটাতে আসবেন না। অয়নের দিকে আঙুল তাক করে রিমি কথাগুলো বলে। অয়ন রাগে ফুঁস করে ওঠে। কপালে লেপ্টে থাকা চুলগুলো ঠেলে পিছনে নিয়ে যায়। ফর্সা মুখটা রাগে টকবক করতে থাকে। অয়ন নিজের ফোনটা এক আছাড় মেরে দেয়। কেবিনে জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। রিমি বৃষ্মিত নয়নে অয়নের কার্যকলাপ দেখতে থাকে। অয়ন দেওয়ালে ফ্রান্স মেরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। তারপর হাতে একটা ওষুধ নিয়ে চট জলদি খেয়ে রিমির দিকে তেড়ে আসে। রিমি পিছাতে চাইলেও অয়ন হ্যাঁচকা টান মেরে রিমির কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে জোরে নিঃশ্বাস নিতে বলে, অধিকার কেউ কাউকে দেয় না রিমি পরি, অধিকার অনেক সময় আদায় করে নিতে হয়, ভালোবেসে না হলে জোর করে। কথাটি বলে অয়ন রিমির হাত ধরে চুমু খায়। রিমি স্থির নয়নে চেয়ে থাকে অয়নের দিকে। অয়ন নিচের দিকে তাকিয়ে বলে ওঠে, আমাকে রাগিও না রিমি পরি, তুমি জানো রাগের মাথায় আমার হিতাহিত জ্ঞান থাকে না। আমি চাই না তোমাকে কোনো প্রকার আঘাত করতে, তাই প্লিজ আমাকে রাগিও না তুমি। রিমি চোখ তুলে অয়নের দিকে তাকায়। অয়নের দৃষ্টি এখনো নিচে। অয়ন নিচের দিকে তাকিয়ে বলল, আমাদের সময় হয়ে যাচ্ছে রিমি পরি, ইটস নাও টাইম ফর চেকিং পেশেন্টস, লেট গো। কথাটি বলে অয়ন রিমিকে এক প্রকার টেনে নিয়ে বাহিরে চলে যায়। ফারহান গাড়িতে বসে আছে মাথা নিচু করে। রিমিকে দেখার পরে তার কেন যেন খুব অস্থির লাগছে।
মনে হচ্ছে রিমি যা দেখাচ্ছে সে তা একদমই নয়, তার পরিচয় অন্য কিছু, যা সে প্রতিনিয়ত লুকিয়ে যাচ্ছে। কিন্তু তার তার পরিচয়। রিমির চেহারাটা দেখলে ফারহানের মস্তিষ্কে এসে হানা দেয় জান্নাত নামটি। সঙ্গে সঙ্গে ফারহানের আঁখি জোড়ার কোনায় জমাট বাঁধে অশ্রু। ফারহান তার হাতের উল্টো পিঠ দিয়ে মোছার চেষ্টা করে। পকেট থেকে ওয়ালেটটা থেকে একটা ছবি বের করে। ছবিতে বেশি ওঠে তার প্রিয়তমার প্রতিচ্ছবি। ফারহান তা দেখে এক প্রকার হু হু করে কেঁদে ওঠে। স্যার, মিলি কণ্ঠে নিজেকে সামলে নেয় ফারহান। গাড় গড়িয়ে দেখতে পায় তার গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা রমণীকে, তার সহকারী, বলতে গেলে অফিসে ফারহানের অ্যাসিস্ট্যান্ট হয় সে। ফারহান হাত নাড়িয়ে রমণীকে উদ্দেশ্য করে বলে, মিস সানা, আসুন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। ফারহানের ডাকে সানার হুঁশ আসে। সে চটজলদি ফারহানের গাড়িতে উঠে বসে। আজকে তাদের অফিসে জরুরি মিটিং আছে। সানা এক প্রকার ফারহানকে দেখে নিল। সাদা ব্লেজার পরিহিত বলিষ্ঠ দেহি শ্যামবর্ণের যুবক ফারহানকে আজ অন্য দিনের তুলনায় অন্যরকম সুন্দর লাগছে। সানা যে তাকে গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে তাকে আদৌ লক্ষ্য করেছে ফারহান। ফারহান তো নিজের আপন মনে ল্যাপটপে চেয়ে রয়েছে। সানা হতাশার নিঃশ্বাস ফেলে জানালার দিকে মনোযোগ দেয়। অয়নের সাথে রিমি আজ রোগী দেখতে বের হয়েছে। অয়ন যথেষ্ট সত্যি ভালো একজন ডক্টর। মাথায় সমস্যা থাকলেও কাজের সময় সে একেবারে ঠিকঠাক। রোগীদের সাথে বেশ আপন মনে কথা বলে চলেছে সে, এবং খুবই নিষ্ঠার সাথে তাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করছে। অয়নের সমস্ত কিছুই রিমি লক্ষ্য করেছে এবং সঙ্গে সঙ্গে তার খাতায় টুকিয়েও নিচ্ছে। অয়ন এবং রিমি একজন বৃদ্ধা মহিলা চেক আপ করছে একসাথে। বৃদ্ধা মহিলা রিমি এবং অয়নকে একসাথে দেখেই মুখের হাসি চড়া করে বলে, তোমাদের তো বেশ ভালোই মানিয়েছে, তোমরা কি স্বামী স্ত্রী লাগো নাকি গো? বিদ্যার কথা শুনে অয়ন বিদ্যার গাল টেনে আদুরে কণ্ঠে বলে, তোমার তো বেশ ভালোই বুদ্ধি আছে। ইটস গুড, ভেরি গুড, তুমি ঠিকই ধরেছ, আমরা হাজব্যান্ড ওয়াইফ। মহিলা আরেক দফা হেসে রিমির দিকে তাকিয়ে বলে, তা বিয়ে তো হলোই, দুটিকে মানিয়েছ খুব। তা নাতনি বাচ্চা কাচ্চা কবে নিচ্ছ? এ বয়স্ক মহিলাদের এই একটা জাতীয় সমস্যা। সদ্য বিবাহিত কোনো নরনারীকে দেখলেই এদের রেডিও যেখানে সেখানে শুরু হয়ে যায়। বাচ্চার কথা শুনে অয়ন গাড় গড়িয়ে রিমির দিকে বাঁকা হাসি দেয়। সে বাঁকা হাসির মানে বুঝতে খুব একটা বেশি বেগ পেতে হলো না রিমির। অস্বস্তি এবং লজ্জা দুটোই আঁকড়ে ধরল তাকে। রিমিকে লজ্জা পেতে দেখে আরেক দফা মুগ্ধ হলো অয়ন। নারীকে লজ্জায় লাগলে এত সুন্দর দেখায় কেন? নারী সত্যি অনন্যা। অয়নের রিমি পরি অয়নের চোখে অনন্যা, এক রূপবতী। রিমি হসপিটালের করিডোরে হাঁটছিল আপন মনে। অয়ন রিমির পিছনে আসছিল। অয়নের খুব ইচ্ছে হলো রিমির হাতখানা ধরে একটু হাঁটতে। অয়নের ভাবনার মাঝে জয়িতে এসে রিমির হাত ধরে বলতে লাগলো, কিরে রিমু, ছোটবেলার বিএফকে রেখে কই যাচ্ছিস তুই? আমারও তো এখন তুই পাত্তাও দেস না। জামে পাইয়ে ভুলে গেছস? আই, দুজনে আজকে একসাথে ফুচকা খাই। জয়িতা রিমির হাত ধরে রাখায় অয়নের রাগে ফুস করে ওঠে। তার রিমি পরির হাত অন্য কেন কেউ ধরবে? এই হাতখানা তো সে ধরতে চেয়েছিল। জয়িতার যতই মেয়ে হোক, অয়নের অনুমতি ব্যতীত তার রিমি পরীকে কেন স্পর্শ করলো জয়িতা? আর কিসের বিএফের কথা বলছে? কে রিমির বিএফ? তাকে পেলে তো মাটিতেই পুঁততে দিবে অয়ন। কথাটি ভেবে অয়ন রাগে পুষতে পুষতে সামনের দিকে এগিয়ে যায়। অস্ট্রেলিয়ার একটি বিশাল কক্ষে এক যুবক গভীর চিন্তায় চিন্তিত। তখনই একজন লোক তার রুমে ঢুকে বলে, স্যার, আপনার কথা মতো বাংলাদেশে ভিসা কমপ্লিট, আপনার ফ্লাইট টিকিটও রেডি। আমার নামক যুবক লোকটার দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। ভালোবাসার মানুষটি আজ অন্য কারোর হয়ে যাওয়ার পরেও তার প্রতি বিন্দুমাত্র ভালোবাসার ঘাটতি নেই আমানের মনে। আমানের শুধু মনে হচ্ছে সে যা জানে, যা দেখেছে সব মিথ্যে। তার রিমি পাখি তো তাকে ভালোবাসে, সে নিশ্চয়ই অন্য কাউকে ভালোবাসতে পারে না। বাংলাদেশে গেলে আমার সর্বপ্রথম রিমির সাথে কথা বলবে। নিশ্চয় রিমির মনে তার জন্য ঘৃণা এসে জমাট বেঁধেছে। না, সেই ঘৃণার গ্লানি নিয়ে সে বেঁচে থাকতে পারবে না। আমান সর্বপ্রথম সে তার রিমি পাখির মনে থাকা সমস্ত সংশয়, সমস্ত প্রশ্নের খোলাসা করবে বাংলাদেশে গিয়ে। আমানের ভাবনার মাঝে একজন লোক এসে জানায়, আমানের ফ্লাইটের সময় হয়ে গিয়েছে। আমান যেন এখনই বেরিয়ে পড়ে। আমানও লোকটার কথায় গড়ির দিকে তাকায়। সত্যি অনেক দেরি হয়ে পড়েছে, তার ফ্লাইটেরও সময় হয়ে গেছে। আমান সুদীর্ঘ শ্বাস পেলে তার লাগেজটা নিয়ে হোটেলের রুম থেকে বেরিয়ে যায়। তারপর গাড়িতে উঠে বসে, উদ্দেশ্য এয়ারপোর্ট। অয়ন রাগে পুষতে পুষতে সামনের দিকে এগিয়ে জয়িতার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। এতে রিমি সহ জয়িতা বোরকে গিয়ে অয়নের পানে তাকায়। রিমিকে আরেক দফা অবাক করে দিয়ে হঠাৎই অয়ন জয়িতার হাত শক্ত করে চেপে ধরে বাস খাই গলায় বলে ওঠে, তুমি আমার রিমি পরীকে স্পর্শ কেন করলে? আমার অনুমতিতে ব্যতীত একদমই টাচ করবে না বলে দিলাম। আর কে আমার রিমি পরীর বিয়ে? একবার নাম বলো, মেরে একদম ফুতে দিব। এ মেয়ে,
তুমি তাড়াতাড়ি নাম বলবে নাকি? কথাটি বলে অয়ন এক প্রকার হাতড়ে নিজের পকেট থেকে দাঁড়ালো ছুরিখানা বের করে জয়িতার দিকে তাক করে। ছুরি দেখে জয়িতা ভয়ে কেঁদে ফেলে। মনে পড়ে যায় আসিফের সেই ভয়ানক পরিণতির কথা। রিমি বিস্মিত নয়নে চেয়ে থাকে অয়নের দিকে। অয়নের চোখে মুখে যেমন রাগ উপসে পড়ছে, তেমনিভাবে প্রখরভাবে হিংস্রতাও ফুটে উঠেছে। রিমি ভেবে পায় না এতদিনে ছেলে অবধি ঠিক ছিল, কিন্তু এখন একজন মেয়েকে নিয়ে অয়ন হিংসা করছে। না, অয়ন স্বাভাবিক নয়, অয়ন একজন অস্বাভাবিক যুবক। অয়নকে আটকাতে হবে, না হলে অয়ন যা ছেলে সে জয়িতাকে আঘাত করতে পিছপা হবে না। রিমির ভাবনার মাঝে অয়ন জয়িতার হাত আরো শক্ত করে চেপে ধরে বজ্র কণ্ঠে বলল, কি হলো? আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন? জয়িতা কাঁদতে কাঁদতে বলল, বিএফ মানে বেস্ট ফ্রেন্ড। রিমির কখনো কোনো বিএফ ছিল না স্যার, আমি তো মজা করেই বলেছি। অয়ন জয়িতার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। এই মেয়েটা রিমির বেস্ট ফ্রেন্ড? তার মানে এই মেয়েটার গুরুত্ব রিমির জীবনে অনেক, হয়তো অয়নের থেকেও। কথাটি ভেবেই রক্ত চড়ে বসলো অয়নের। রিমি পরিস্থিতি বেগতিক দেখে অয়নের থেকে জয়িতাকে ছাড়িয়ে নিল। চোখের ইশারায় জয়িতাকে বেরিয়ে যেতে বলল। জয়িতা সাড়া পেয়ে চটজলদি দৌড়ে চলে যায়। অয়ন রেগে জয়িতার পিছনে চলে যেতে নিলে রিমি অয়নের হাত ধরে নিজের দিকে ঘোরায়। রিমি বুঝতে পেরেছে এই মুহূর্তে অয়ন নিজের মধ্যে নেই, রিমিকেই সামলাতে হবে অয়নকে। রিমি অয়নের হাত ধরে বাহিরের দিকে নিয়ে যেতে থাকে। পায়েল নিজের ঘরে চুল খামছে ধরে মাটিতে বসে চিৎকার করে কাঁদতে থাকে। বারবার অনামিকা আংটির দিকে তাকাচ্ছে, যা অয়ন তাকে পরিয়ে দিয়েছিল। পায়েল মুখ গুজে কেঁদে দেয়। বারবার তার চোখের সামনে ভেসে আসছে রিমি এবং অয়নের সেই ঘনিষ্ঠ মুহূর্তগুলো। পায়েল আংটিটা খুলে ফেলে দেয়, কাঁদতে কাঁদতেই বলে ওঠে, অয়ন আমাকে চিট করেছে। হি ইজ এ চিটার। এমনকি চৌধুরী বাড়ির সবাই চিটার। সবাই আমাকে প্রতিনিয়ত ধোঁকা দিচ্ছে। আমার সাথে অয়নের বিয়ে ঠিক করে অয়নের বর্তমান স্ত্রীকে অয়নের বাড়িতে রেখেছে, তাই ওরা এতটা কাছাকাছি। আমি কাউকেই ছাড়বো না, কাউকে না। কথাটি ভেবে তড়িঘড়ি করে ফোন হাতে নেয় পায়েল। তারপর ফোন করে রুহানা চৌধুরীর নাম্বারে। রুহানা চৌধুরী অফিসে বসে ফাইল দেখছিলেন মনোযোগ সহকারে। তখনই তিনি দেখতে পায় পায়েলের ফোন। তিনি ফোন রিসিভ করে শুনতে পায় পায়েল তাদের কোম্পানির সাথে করা সমস্ত ডিল ক্যান্সেল করে ফেলেছে। তার একমাত্র কারণ স্বয়ং অয়ন। পায়েলের ভাষ্য মতে অয়ন নাকি পায়েলের সাথে প্রতারণা করেছে। সবকিছু শুনে মাথায় হাত দিয়ে বসে পড়েন রুহানা চৌধুরী। বয়স্ক মুখে একরাজ্যের চিনতে এসে ভর করে। ক্লান্তিতে মাথা এলিয়ে দেন অফিসের চেয়ারে। হাতড়ে এসির রিমোট নিয়ে এসির পাওয়ার বাড়িয়ে দেন তিনি। জানুয়ারি মাস, শীত বেশ ভালোভাবেই পড়েছে ঢাকা শহরে। তবুও এই শীতে চরম গেমে একাকার হয়ে পড়েছেন রুহানা চৌধুরী। পায়েল যদি তাদের সাথে কাজ না করে তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে তাদের। রুহানা চৌধুরী সোজা হয়ে বসলেন। এবার ভালো করে অয়নের সাথে কথা বলতে হবে। অয়নের এইসব পাগলামোর কারণও জানতে হবে। রিমি অয়নের হাত ধরে হসপিটালের বাগানের দিকটা নিয়ে আসে। অয়নের রাগ এখনো নাকের ডগায়। রাগে ফুসফুস করছে। সেই ফুফানির আওয়াজ রিমির কানে এসেছে খুব ভালো মতো করে। রিমি এবং দুজনেই ডক্টরের অ্যাপ্রন পরে দাঁড়িয়ে আছে। অয়ন রিমির দিকে রাগে পুষতে পুষতে বলে, তুমি আমায় এখানে নিয়ে এলে কেন? ওই মেয়েটা তো তোমাকে। অয়নের কথা বলার মাঝে রিমি বলল, ও একটা মেয়ে ডক্টর এআরসি, প্লিজ ওকে নিয়ে জেলাস হবেন অন্তত। আচ্ছা সেসব বাদ দিন, আজকের আবহাওয়াটা অনেক সুন্দর তাই না? একটু চারদিকে তাকিয়ে দেখুন। রিমি অয়নের রাগটাকে কমানোর জন্য আবহাওয়ার কথাটি বলল। অয়ন এক পলক চারদিকে তাকালো। সন্ধ্যা হয়ে গেছে, চারদিকে শীত পড়েছে ভালোই। কুয়াশা এখনো পড়া শুরু হয়নি, তার মধ্যে আকাশে ঘন কালো মেঘ জমাট বাঁধতে শুরু করেছে। হয়তো জানুয়ারি মাসেও বৃষ্টি পড়বে। বৃষ্টি আসার পূর্বে ধরণীতে এক অদ্ভুত সুন্দর বাতাস এসে আশ্রে পড়ে। মনটাকে ভালো লাগায় নাড়িয়ে তোলে সেই বাতাস। অয়নের নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো তার রিমিপুরীর দিকে। সেই তো প্রকৃতি দেখতেই ব্যস্ত। প্রকৃতিতে এক প্রকার মিশে যাচ্ছে রিমি। এই সুন্দর প্রকৃতি নিয়েও বেশ হিংসে জমল অয়নের মনে। রিমি শুধু প্রকৃতিকেই কেন দেখছে, কেন এত অনুভব করছে গভীরভাবে? প্রকৃতি সুন্দর বলে কি তাতে মিশে যেতে হবে? অয়নের মতো সুদর্শন যুবক রিমিতে মুগ্ধ, সে খেয়াল কি আদৌ আছে রিমির? একদমই না। অয়ন পকেটে হাত গুজে বলে, ওহে প্রকৃত প্রেমী রমণী, মাঝে মাঝেই অদম বান্দার মনের অন্তরালে প্রবেশ করিও তো দেখতে পারো। অনুভব করলেই বুঝবে এই যুবক তোমার জন্য কতটা কাতর। অয়নের গভীর আবেগ মাখা রিমির কানে আদৌ কি পৌঁছালো? হয়তোবা হ্যাঁ, হয়তোবা না। রিমি চারদিকে তাকিয়ে অনুভব করতে লাগলো পরিবেশটাকে। তার মধ্যে জুম করে বৃষ্টি এসে ভিজিয়ে দিতে লাগলো ধরণীকে। ধরণীরও শীতের আমেজে বৃষ্টির সাথে মিশে যেতে লাগলো। রিমি বৃষ্টির সাথে তাল মিলিয়ে লাফালাফি করতে থাকে।
শীতের মধ্যে বৃষ্টি সত্যি অনাকাঙ্ক্ষিত একটি জিনিস, তবুও বেশ ভালো লাগছে রিমির। রিমিকে বৃষ্টিতে ভিজতে দেখে অয়ন এগিয়ে যায় রিমির দিকে। রিমির দিকে তাকিয়ে ক্ষিপ্ত গলায় বলে, কি করছো কি তুমি? এভাবে বৃষ্টিতে ভিজো না রিমি পড়ি, জ্বর আসবে তো, ভিতরে চলো। অয়ন রিমির হাত ধরে ভিতরে নিয়ে যেতে লাগলো। রিমি অয়নের হাত শক্ত করে ধরে আটকে রাখে অয়নকে। গভীর আকুতি কণ্ঠে বলে ওঠে, আরও কিছুক্ষণ থাকি না? আমি বৃষ্টিতে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে চাই এবং চাই সে আমার সমস্ত উদ্বেগ ধুয়ে ফেলুক। প্রেয়সীর গভীর আকুতিকে নাকচ করার সাধ্য নেই যুবকের। যুবক তার প্রেয়সীকে জড়িয়ে ধরল। ঠান্ডার মধ্যে স্বামীর উষ্ণ স্পর্শ পেয়ে রিমিও আনমনে অয়নকে জড়িয়ে ধরল। মিশিয়ে নিল নিজেকে অয়নের সান্নিধ্যে। দূরত্ব কমল। একে অপরের নিঃশ্বাসের শব্দ প্রখর থেকে প্রখরতম হলো। অয়নের গায়ে লেপ্টে থাকা অ্যাপ্রনের উপর কালো হুডিটা অয়ন খুলে রিমির গায়ে ভালোভাবে জড়িয়ে দিল। রিমির ললাটে ধরে পিস কণ্ঠে গভীরভাবে বলল, রিমি পড়ি, বৃষ্টিকে শাস্তি দিতে ইচ্ছে করছে খুব। হিংসে হচ্ছে এই প্রকৃতির উপর, এই বৃষ্টির উপর। তোমাকে বৃষ্টি স্পর্শ করবে তা আমি মানতে নারাজ। তোমার স্পর্শ করার অধিকারটুকু শুধুই আমার। কথাটি বলে রিমি থুতনিটা উঁচু করে ধরে রিমির ললাটে অদর শুইয়ে দিল। কেঁপে উঠল রিমির সর্বাঙ্গ। অয়ন আরেকটু ঘনিষ্ঠ হলো রিমির। একেবারে মিশে যেতে চাইল তার রিমি পরিতে। অয়নের সাথে রিমিরও বড্ড অবাধ্য হতে ইচ্ছে হলো নিজের স্বামীর ডাকে সাড়া দিতে। কি হবে এমন? যা হবে সব কিছু তো বৈধই হবে। বৃষ্টির তেজ বাড়ছে, সময়ের সাথে সাথে বেড়েও চলছে। দুই যুবক যুবতীর ভিতরের অস্থিরতা। রিমি এক প্রকার অয়নের চোখের দিকে তাকালো, সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে ফেলল। অয়ন চোখের দিকে তাকানোর ক্ষমতা যে তার নেই, কেননা সেই চোখে রয়েছে আকুলতা, রয়েছে অজস্র নেশা। অয়ন রিমির গালে হাত রাখল। যুবকের ঠান্ডা হাতের স্পর্শে খানিকটা কেঁপে চোখ বন্ধ করে ফেলল রিমি নামক রমণী। মনে প্রেম নামক সুন্দর অনুভূতি ধরা দিল। সত্যি কি আবেগময় সুন্দর অনুভূতির নাম প্রেম? এই প্রেমই কি তবে রিমিও পড়ে গেল? রিমি চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে বেসে উঠল অয়ন এবং পায়েলের এঙ্গেজমেন্টের দৃশ্য। সঙ্গে সঙ্গে চোখ মুখ খিচে নিজে থেকে সরিয়ে ফেলল অয়নকে। রিমির ধাক্কায় খানিকটা পিছিয়ে পড়ল অয়ন। কপালের বলি রেখায় রাগের রগগুলো ধরা দিতে লাগলো অস্পষ্টভাবে। রিমি হুডিটা নিজের গায়ে জড়িয়ে হন্তদন্ত হয়ে ছোট হসপিটালের ভিতরে ঢুকে গেল। অয়ন রাগে বৃষ্টির মধ্যে লাথি দিয়ে সমস্ত ফুলের টব নিমিষে ভেঙে গড়িয়ে দিতে লাগলো। আজ তো তার রিমিপরি এতটা কাছে চলে এসেছিল, তবে কেন আবারও দূরত্ব সৃষ্টি করলো তাদের মধ্যে? অয়ন বেঞ্চে বসে চুল খামচে ধরে রিমি যাওয়ার পানে তাকিয়ে অসহায় হয়ে বলে, রিমি পরি, এই দূরত্ব আমার সত্যি বিচ্ছেদের থেকেও দ্বিগুণভাবে ব্যথিত করছে। খুব কষ্ট হচ্ছে, অসহ্য ব্যথা হচ্ছে। সেই ব্যথা কবে বুঝবে তুমি? অয়নের গভীর অনুরক্তি তার প্রেয়সীকে ঘিরে, কিন্তু তার প্রেয়সী কি তা শুনল আদৌ? রিমি হসপিটালে ঢুকে একটা ক্লাসরুমে চট করে ঢুকে গেল। এখন প্রায় সবাই তাদের বাড়িতে কিংবা হোস্টেলে চলে গিয়েছে, তাই ক্লাসরুমটা ফাঁকা পড়ে আছে। রিমি জোরে জোরে নিঃশ্বাস নিল খানিকটা। আরেকটি হলেই বিরাট ভুল করতে যাচ্ছিল সে। অয়ন তার স্বামী হলো, সে তো অন্য কারো, কয়েকদিন পর অন্য কারো হয়ে যাবে। তখন কি করবে রিমি? রিমি খুব ভালোভাবে বুঝতে পারছে অজান্তেই সাইকো স্বভাবের লোকটার প্রতি মন দিয়ে বসেছে সে গভীরভাবে। কিন্তু তা যে অন্যায়, বিরাট অন্যায়। প্রেম এমন এক জিনিস, মানুষের অজান্তেই তা মানুষের মনের অন্তরালে গভীরভাবে চলে আসে। কথাটি রিমির মস্তিষ্ক বারবার নাড়া দিচ্ছে। পরক্ষণে রিমি নিজেকে সামলে নেয়। তাকে তার অনুভূতিকে মাটি চাপা দিতে হবে। যে কাজের উদ্দেশ্যে সে চৌধুরী বাড়িতে ঢুকেছে সেই কাজটি এবার তাড়াতাড়ি করে অয়ন নামক মানুষটি থেকে মুক্তি নিয়ে চলে যাবে সে। রিমির মামা সবেমাত্র কাজ সেরে সোফায় বসলেন। এলাকার চেয়ারম্যান তিনি, কম কাজকর্ম থাকে না তার। সারাদিন দৌড়াদৌড়ির উপরেই তাকে থাকতে হয়। বাগ্নির বিয়ে হয়েছে বেশ কয়েকটা দিন হয়ে গেল, কিন্তু এখনও তিনি বাগ্নি এবং বাগ্নির জামাইকে ডেকে আপ্যায়ন করতে পারলেন না। সে নিয়ে তার কত আফসোস। গ্রামের লোকেরাও কত কিছু বলা বলি করছে। নিশ্চয় মেয়ের সাথে তার স্বামীর বনিবনা নেই, তাই তো স্বামীকে নিয়ে বিয়ের পর একবারও বাপের বাড়িতে আসে না। বিষয়টি নিয়ে খুব চিন্তিত, অস্বস্তিতে ফেলছে মিমির মামাকে। চেয়ারম্যান হওয়ায় তার সামনে কথাগুলো বলার সাহস কারো না থাকলেও কথাগুলো তার কানে ঠিকই এসেছে। গ্রামের লোকের কাজই তো একটাই, তিলকে তাল বানানো। রিমির মা চা এনে রিমির মামা চেয়ারের সামনের টেবিলে রাখলেন। তাকে দেখে অনেক চিন্তিত লাগছে বটে। রিমির মামা চা খেতে খেতে তার বোনকে প্রশ্ন করলেন, কি হয়েছে রে, তোকে এত চিন্তিত কেন মনে হচ্ছে? তুমি যে চিন্তায় চিন্তিত, আমিও সেই একই চিন্তায় চিন্তিত বটে। কেন? গ্রামের লোক 10 কটা রটাচ্ছে, জামাইকে এবার ডেকে খাওয়াতেই হবে, না হলে লোকের কথা থামানো যাবে না। ঠিকই বলেছিস, আমাকেই দেখতে হবে এখন।
রিমির মামা ফোন বের করে রুহানা চৌধুরীর নাম্বারে ফোন দিলেন। উদ্দেশ্য অয়ন এবং রিমিকে দাওয়াত দেওয়া। আমান প্লেনে উঠেছে কিছুক্ষণ হলো। সকল যাত্রী নিজ নিজ কাজে ব্যস্ত। আমান তো নিজে চিন্তায় বিবর। বারবার শুধু চটপট করছে তার পরাণ পাখি। কখন বাংলাদেশে যাবে আর কখন এবার সে দেখা করবে তার রিমি পাখির সাথে। তখনই আমানের কানে গেল এক দম্পতির কথোপকথন। একজন বৃদ্ধ বয়স্ক লোক তার স্ত্রীকে বলছেন, বুঝলে অনু, সেদিন যদি তোমাকে জোর করে নিজের না করতাম তাহলে বোধহয় আজকে আমাকে দেবদাস হয়েই থাকতে হতো। তোমার সাথে 30টা বছর সুখের মুহূর্তগুলো কাটানো হতো না। স্বামীর কথায় বয়স্কা অনু হাসলো খানিকটা। আমানের মাথায় চট করে একটা কথা বেশ নাড়া দিয়ে উঠল। অনেক সময় জোর করে হলেও নিজের ভালোবাসা আদায় করে নিতে হয়, না হলে আজীবন আফসোসের সাথে পার করতে হবে। আমান কথাগুলো ভাবল। সঙ্গে সঙ্গে তার প্রিয়তমা রিমি পাখির হাসি মাখা মুখশ্রী বেশি উঠল। আমানের মনে বড্ড লোভ জন্ম নিল তার প্রিয়সীকে নিজের করে পাওয়ার। রিমি হসপিটালে নিজের ক্লাসে ঢুকে হতবাক হয়ে যায়। পুরো ক্লাসরুম ফাঁকা। রিমি হাঁক ছেড়ে সবাইকে ডাকলো কিন্তু কেউ আসলো না। রিমি ক্লাস রুম থেকে বেরিয়ে দোতলার পুরো আনাচে কানাচে গেল কিন্তু দোতলার করিডোরেও কেউ নেই। রিমিকে অবাক করে দিয়ে কেউ রিমির হাত ধরে রিমিকে একটা ক্লাসের রুমে নিয়ে গেল। রিমি অবাক হয়ে সামনের দিকে তাকিয়ে অয়নকে দেখে খানিকটা আশ্বস্তি পায়। অয়ন ঠোঁটে চমৎকার হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। রিমি অস্থিরতা সুরে বলে, এখানে কেউ নেই কেন? অয়ন খুব সহজভাবেই বলল, দোতলার এই ফ্লোরটা তো কেউ থাকবে না। সবাইকে আমি 3তলার ফ্লোরে শিফট করেছি। শুধু তুমি এই ফ্লোরে ক্লাস করবে অ্যান্ড এখানে কোনো স্টাফও থাকবে না। সবাই তোমার আসার আগেই কাজ সেরে চলে যাবে। রিমি অবাক হয়ে বলল, মানে এই ফ্লোরে শুধু আমি একাই থাকবো? কিন্তু কেন? তুমিই তো বললে সবাই নাকি তোমার দিকে কেমন করে তাকায়, তোমার নাকি অস্বস্তি হয়, তাই সবাইকে তোমার থেকে আলাদা করে দিয়েছি। তোমার সমস্যা হয় এমন কাউকে তোমার আশেপাশে আমি ঘেঁষতেও দিব না। তাছাড়া আমার রিমি পরীর দিকে কেন তাকাবে? আমার পরীর দিকে তো শুধু আমি তাকাবো। কথাটি বলে রিমির হাত ধরে গভীরভাবে চুমু খায় অয়ন। রিমি অয়নের থেকে ছিটকে সরে যেতে চায় কিন্তু পারে না। অয়ন তাকে চেপে ধরে রেখেছে। রিমি অয়নের কথায় তেমন একটা অবাক হয় না, শুধু চেয়ে থাকে অয়নের দিকে। লোকটা এমন কেন? এভাবে তার থেকে সবাইকে দূরে সরিয়ে দিল। অয়ন রিমির আরও কাছে গিয়ে বলে, তুমি চাইলে আমি তোমার জন্য আলাদা হসপিটালেরও ব্যবস্থা করে দিব। আলাদা বড় বড় প্রফেসর শুধু তোমার জন্যই আসবে রিমি পরি। রিমি সুদীর্ঘ শ্বাস পেলে। সে জানে রাগ করে কিছু হবে না। অয়ন এরকমই। এখন যদি সে অয়নের সাথে দ্বিমত পোষণ করে তাহলে অয়ন আরও রেগে যাবে। অয়ন যত বেশি রেগে যাবে ততই ক্ষতি। রিমি অয়নের চোখের দিকে তাকিয়ে আনমনে প্রশ্ন করে ওঠে অয়নের উদ্দেশ্যে, এইভাবেও আগলে রাখা যায়? আগলে রাখার অনেক ধরন আছে রিমি পরি। আগলে রাখাটাই বড় ব্যাপার। কিভাবে আগলে রাখা হয় সেটা কিন্তু বড় ব্যাপার নয়। অয়নের কথায় তখন কিছুই বলতে পারেনি রিমি। রিমি যথারীতিতে একা ক্লাস করে বেরিয়ে গেল হসপিটাল থেকে একা। তখনই তার নজরে গেল পিছনের দিকে। সেদিনের মতো আজকেও তার পিছনে মহিলা গার্ডগুলো রয়েছে। রিমি বুঝতে পারছে না এই মহিলা গার্ডগুলো কেন তার পিছে নিচ্ছে। রিমি জোরে জোরে পা চালায় দ্রুত। মহিলাগুলোও রিমির পিছনে আসতে থাকে। কিন্তু সেদিনের মতো রিমির ভাগ্য রিমির সহায় হয় না। আজকের রাস্তাটা সম্পূর্ণ ফাঁকা, কোনো গাড়িও নেই। রিমি এবার দৌড়ে রাস্তার এপাশ থেকে ওপাশে চলে যেতে নিলে কারোর সাথে ধাক্কা খেয়ে সে পড়ে যায়। রিমি চোখ তুলে তাকিয়ে দেখে ফারহান নামক ভয়ঙ্কর অতীতকে দেখে ছিটকে সরে গিয়ে দ্রুততার সাথে উঠে গেল রিমি। ফারহান অদ্ভুত দৃষ্টিতে রিমির পানে তাকিয়ে আছে। রিমি বেশ অনেকটাই দূরত্ব বাড়িয়ে নিল ফারহানের থেকে। নিলিবিলি শান্ত পরিবেশ, রাস্তায় তেমন কেউ নেই। পিচঢালা রাস্তায় শুধু 2-1টা গাড়ি চলাচল করছে। রিমি তখন দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে ফারহানের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গিয়েছিল। ফারহানকে দেখে দ্রুত সে উঠে পড়ে। রিমিকে থামতে দেখে পিছনে থাকা মহিলা গার্ডগুলো দৌড়ে আসে, সবার মাথা নিচু। একজন মহিলা গার্ড নিচু হয়ে বলে, ম্যাম আপনার কোথাও লাগেনি তো? ম্যাম প্লিজ বলুন আপনার কি কোথাও লেগেছে? লাগলে প্লিজ আমাদের বলুন, না হলে স্যার আমাদের অবস্থা খারাপ করে দিবে। মহিলাগুলোর কথা শুনে রিমি চোখ বড় বড় করে বলে, মানে কি আপনাদের স্যার? আর আপনারা কেন আমার পিছনে আসছেন? মহিলাগুলো আগের ন্যায় মাথা নিচু করে বলল, আপনি আমাদের দেখে পালাচ্ছেন কেন? আমরা তো আপনার সেফটির জন্য আপনার পিছনে দৌড়াচ্ছিলাম। রিমিকে অবাক করে দিয়ে গম্ভীর পুরুষ কণ্ঠে কেউ বলে ওঠে, ওরা আমার গার্ডস। রিমি পিছনে তাকিয়ে দেখে অয়ন সাদা অ্যাপ্রন পরে গম্ভীর মুখ করে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। অয়ন মহিলা গার্ডসগুলোর দিকে চোখের ইশারায় দিয়ে যেতে বলে। মহিলা গার্ডসগুলো অয়নের চোখের ইশারায় চলে যায়। কিন্তু আপনি ওদের কেন রেখেছেন? আমার উপর নজরদারি করার জন্য? রিমির প্রশ্ন অয়ন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রিমির সামনে এসে ফারহানের দিকে তাকিয়ে বলে,
আজকালের কিছু মানুষের নজর একটু বেশি পড়েছে তোমার উপর। তাদের নজর থেকে হেফাজত করার জন্যই তোমার জন্য মহিলা গার্ডস রেখে দিয়েছি, যেন তোমার 24 ঘন্টার সব খবরই আমি পেয়ে যাই। ফারহান দ্রুত নিজের দৃষ্টি সরিয়ে নিল। অয়ন যে তাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে তা বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হয়নি তোর। অয়ন ফারহানের সামনে রিমির হাত ধরে গাড়ির দিকে এক প্রকার টেনে নিয়ে গেল। ফারহান আবারও মাথা তুলে একবার রিমি এবং অয়নকে যাওয়ার পানে তাকিয়ে রইল। ফারহানের চোখের সামনে অয়ন গাড়িটা ঘুরিয়ে নিজ গন্তব্যের দিকে নিয়ে চলে যায়। ছোটবেলা থেকে তাদের মধ্যে দূরত্ব, তাই তো আজ আপন ভাই হয়েও ফারহান কিংবা অয়ন একে অপরের খবর নেওয়ার প্রয়োজন বোধ করল না। বরং অয়ন ফারহানকে খুশিয়েই কথা বলল। ফারহানের ভাবনার মাঝে সানা দৌড়ে ফারহানের কাছে আসলো। ফারহান এবং সানা গাড়িতে করে অফিসে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সানা চকলেটের দোকান দেখে খুব চকলেট খেতে ইচ্ছে হলো। তাই সানা তখন চকলেটের দোকান দেখে ফারহানকে দেখে দাঁড়াতে বলে চলে গিয়েছিল। সেই মুহূর্তে রিমি এসে হন্তদন্ত হয়ে ফারহানের সাথে ধাক্কা খায়। রিমিকে দেখে স্থির হয়ে দাঁড়িয়ে পড়েছিল ফারহান। রিমিকে দেখলে তার মস্তিষ্কে শুধু অতীতের কিছু স্মৃতি এসে হানা দেয়। কিন্তু ফারহান রিমিকে যা ভাবছে, আদৌ কি তার রিমির সাথে সঠিক পরিচয়? কে এই রিমি? তার আসল পরিচয়টা কি? রিমি নাকি জান্নাত? বিভিন্ন প্রশ্ন এসে ঘিরে ধরছে ফারহানকে, যা ফারহান চাইলেও এড়িয়ে যেতে পারছে না। স্যার, আমাদের বেশি দেরি হয়ে যাচ্ছে। সানার কথায় হুঁশ আসে ফারহানের। সানার দিকে তাকিয়ে চমৎকার হাসি উপহার দিয়ে সায় দিয়ে গাড়িতে উঠে পড়ে ফারহান। সে হাসি দেখে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে পড়েছিল সানা। মানুষের হাসি এত সুন্দর হয় নাকি? গাড়ির এক কোণে বসে আছে রিমি। তার চোখ বারবার যাচ্ছে তার সামনে থাকা যুবকের দিকে। যুবকের চোখের ঘন পাপড়ি দ্বারা বারবার পলক ফেলছে। দাঁত দিয়ে কামড়ে ধরছে নিজের অধর জোড়া। চুলগুলো এক হাত দিয়ে খামচে ধরে বারবার পিছনের দিকে ঠেলে দিচ্ছে। অসহ্য রাগ হচ্ছে অয়ন নামক যুবকের, যা খুব ভালো করে বুঝতে পারছে রিমি। সবাই কেন তোমার দিকে তাকিয়ে থাকে, এই লজিকটা আজকেও বুঝলাম না। অসহ্য লাগে, সবার চোখ উপড়ে ফেলতে ইচ্ছে করে। তোমার দিকে শুধু আমি তাকাবো, বুঝলে? অয়ন রিমির দিকে কটমট করে তাকিয়ে কথাটি বলে। রিমি বিরক্তির সাথে বলে, একজন প্রয়োজনে আরেকজনের দিকে তাকাতেই পারে, তাই বলে এত রেগে যাচ্ছেন কেন আপনি? সাইকো লোক একটা। অয়ন রাগে হঠাৎই গাড়ির ব্রেক কষে, জোরে ঘুষি মারে গাড়ির হ্যান্ডেলে। হঠাৎই ব্রেক কষাতে রিমি মাথা গাড়ির সিটে এসে বাড়ি খায়। কিন্তু রিমি ব্যথা পায় না, কেননা অয়ন সিটে নিজের হাত পেতে রেখেছে, তাই রিমির মাথাটা ব্যথা পায় না। কিন্তু রিমি অয়নের দিকে তাকাতেই অয়ন রিমির কাছে এসে রিমির ললার ধরে ঠোঁট জোড়া ছুঁয়ে দেয়। স্বামীর গভীর ভালোবাসাময় স্পর্শে রিমির হৃদয়ে কম্পন সৃষ্টি হয়। চেয়ে যায় হৃদয়ে অদ্ভুত ভালো লাগার স্পর্শে। অয়ন রিমির ললার ধরে বলে, তোমার সাইকো থাকতে তোমাকে কখনো ব্যথা পেতে দিবে না রিমি পরি। হাজারো প্রতিকূলতায়, হাজারো বিপদে তোমার ডাল হয়ে সর্বদা দাঁড়িয়ে থাকবে তোমার সাইকো। রিমির মামা নিজের রুমে এসে একটা চেয়ারে বসে দপ করে বসে পড়ল। তার মুখ বেজায় গম্ভীর, ললাটের বলি রেখায় হাজারো চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে ইতিমধ্যে। রিমির মা রিমির মামাকে দেখে ছুটে এসে বললেন, কি হলো ভাই, তোমার চিন্তিত মনে হচ্ছে তোমাকে? মিসেস রোহানার সাথে কথা বলেছিলে তুমি? কি বলেছেন উনি? আমাদের মেয়েটা সুখে নেই রে, ওর সংসার ভাঙতে চলেছে। কথাটি বলে রিমির মামা হু হু করে কেঁদে ফেললেন। রিমির মা তার ভাইয়ের পাশে বসে অস্থির হয়ে বললেন, কি হয়েছেটা কি বলো, একটু খুলে বলো আমাকে। সংসার ভাঙতে চলেছে মানে কি? রিমির মামা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজকে রোহানা চৌধুরীকে ফোন দিয়েছিলাম। তখনই তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তখন অয়ন এবং রিমির বিয়ে শুধু সম্মান বাঁচানোর জন্যই দিয়েছেন। অয়ন এবং রিমির ডিভোর্স নাকি 2-3 দিনের মধ্যে করিয়ে দিবেন এবং অয়নের বিয়ে অন্য কারোর সাথে দিবেন। আমাদের মেয়ের সংসার শেষ হয়ে যাবে শুনে রিমির মা হু হু করে কেঁদে উঠলেন। কাঁদতে কাঁদতে ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, ভাই, আমাদের দ্বারা অনেক বড় ভুল হয়ে গিয়েছে রে। আমরা মেয়েটাকে তো বিয়েটাই করতে চাইছিল না, আমার মেয়ের জীবনটাই শেষ হয়ে গেল। রিমির মামাও মায়ের মাথায় হাত দিয়ে বসে রইলেন। তারপর কিছু একটা ভেবে বললেন, ভুল যখন আমরা করেছি তখন আমরাই শুধরে নিব সেই ভুল। মিমির মামার কথা বুঝতে পারলেন না রিমির মা, শুধু চেয়ে রইলেন ভাইয়ের দিকে। পায়েল রুহানা চৌধুরীর কথায় আজকে চৌধুরী বাড়িতে এসেছে। রুহানা চৌধুরী অয়ন এবং রিমির ডিভোর্সের পেপার রেডি করে ফেলেছেন ইতিমধ্যে। অয়নের মতিগতি সুবিধা ঠেকছে না তার কাছে, তাই তিনি দ্রুত কাগজ তৈরি করে ফেলেছেন। পায়েল শুধু মনে মনে একটা কথাই ভাবছে, ভালোই অয়ন রিমির ডিভোর্সটা হয়ে গেলে সে নিশ্চিন্ত। কিন্তু রিমির প্রতি অয়ন যে কতটা পাগল তার সাক্ষী পায়েল নিজেই। অয়ন কি আদৌ রিমিকে ডিভোর্স দিবে? সে প্রশ্ন ঘিরে ধরে পায়েলকে। নিজের ক্ষত হওয়া হাতের দিকে তাকিয়ে শুকনো ডেক গেল পায়েল।
অয়নের করা সেই ভয়ঙ্কর কাণ্ডের কথা মনে পড়তে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায় পায়েলের। তখনই সেখানে রিমি এবং অয়ন উপস্থিত হয়। রিমি এবং অয়নকে একসাথে দেখেই রুহানা এবং পায়েল দুজনেরই মুখ কালো হয়ে যায়। অয়ন উকিলকে দেখিয়ে বললেন, উনি এখানে কেন? তখনই রুহানা চৌধুরী। তো ভিউয়ার্স, গল্পটির নাম তুমিময় নেশায় আসক্তি, লিখেছেন জান্নাতুল ফেরদৌসী রিমি। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।